আপনাদের সবাইকে আজকের এই ডায়ালগে সাদর সম্ভাষণ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে যারা ফেসবুকে জয়েন করেছেন তাদেরকেও আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে যারা আছেন এবং আমাদের মিডিয়া বন্ধুরা আছেন, প্রিন্ট এবং ইলেকট্রনিক, তাদেরকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই ডায়ালগে। আপনারা জানেন যে আমাদের আজকের বিষয়বস্তু যেটা আমরা আজকে আলোচনা করব সেটা হলো ডিজিটাল প্ল্যাটফর্ম ইকোনমি ইন বাংলাদেশ। এই বিশেষত এই কোভিড এর সময় ডিজিটাল ইকোনমি আমাদের আলাপ আলোচনায় বেশ একটা গুরুত্ব পেয়েছে, এই কারণে যে অনেক ধরনের সার্ভিসেস যেগুলো নাকি আগে আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নিতে পারিনি বা দিতে পারিনি, সেগুলো কিন্তু চলে এসেছে। কিন্তু তার আগের থেকেই বাংলাদেশের একটা সম্ভাবনাময় খাত হিসাবে ডিজিটাল ইকোনমির কথা আমরা আলাপ আলোচনা করেছি, এবং এই খাতের যে সম্ভাবনা, এটা আমাদের অভ্যন্তরীণ যে বাজার আছে সেই বাজারের প্রেক্ষিত থেকে এবং আমাদের যে রপ্তানি বাজার সম্ভাব্য আছে তারও প্রেক্ষিত থেকে ডিজিটাল প্ল্যাটফর্ম বেসড ইকোনমির যে পটেনশিয়াল গুলো, সেগুলো নিয়ে আমরা অনেক সময় আলাপ আলোচনা করেছি। এবং আমরা কোভিড এর সময় কিন্তু দেখেছি যে কিভাবে এটা ট্রান্সপোর্ট খাত, ফুড ডেলিভারি থেকে শুরু করে অন্যান্য সার্ভিসেস ডেলিভারি, এগুলোতে কিভাবে আমরা ডিজিটাল বেস প্ল্যাটফর্মগুলি আমাদের জীবনযাত্রাকে সহজ করেছে। কিন্তু আমি অর্থনীতির একজন ছাত্র হিসেবে যেটা বলবো সেটা হলো যে আমাদের দেশের অর্থনীতিকে প্রতিযোগিতা সক্ষম করতে হলে তাহলেও কিন্তু আমাদের ডিজিটাল বেসড এই প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করতে হবে। আমরা যে পণ্য রপ্তানি করি সে পণ্যের ভেতরেও কিন্তু অনেক ডিজিটাল বেসড সার্ভিসেস গুলো এমবেডেড আছে। সুতরাং প্রতিযোগিতা সক্ষমতা যদি আমাদের বাড়াতে হয়, সেখানে আমার প্রোডাক্টিভিটি বৃদ্ধি করা, আমার লিড টাইম কমানো, এসব দিক থেকেও কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম বেসড ইকোনমির সাথে আমাদের যে পণ্য রপ্তানি তারও একটা কিন্তু মিথস্ক্রিয়া আমরা ক্রমান্বয়ে দেখছি। সেদিক থেকেও এই আজকের এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় শুনে থাকি যে বিজনেস প্রসেসিং যে আউটসোর্সিং আছে সেটাতে বাংলাদেশ ভারতের পরেই তার অবস্থান। বাংলাদেশ থেকে সফটওয়্যার থেকে শুরু করে অনেক ধরনের সার্ভিসেস আমরা এগুলো রপ্তানিও হচ্ছে, যদিও এগুলোর সম্বন্ধে বিভিন্ন যে পরিসংখ্যান তথ্য উপাত্ত সেগুলো হয়তো সবকিছু আমাদের হালনাগাদকৃত নাই, কিন্তু বিভিন্ন গ্লোবাল সোর্স থেকেও কিন্তু আমরা জানি যে ডিজিটাল বেসড ইকোনমির একটা আন্তর্জাতিক যে অর্থনীতি তার সাথে একটা সম্পর্ক আমাদের দেশের একটা হয়ে যাচ্ছে বিভিন্ন আমাদের যারা এই সেক্টরে কাজ করছেন। আমি একটা পরিসংখ্যান দেখলাম আজকে যে উপস্থাপনাটি হবে সেখান থেকে, যে প্রায় 16% অফ এই লেবার ফোর্স যারা এই ডিজিটাল ইকোনমিতে আছেন সেটা বাংলাদেশে এবং দ্বিতীয় অবস্থান। আবার অন্য দিক থেকে আমাদের যদি আমি রপ্তানি খাতের সম্ভাবনা দেখি তাহলেও কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এটা বাড়ছে। হয়তো সবটা মিলে বলা হয়ে থাকে যে $1 বিলিয়ন মতো, এবং এটাকে আমরা $5 বিলিয়ন নিয়ে যাব। কিন্তু আমি ভারতের তথ্য উপাত্ত দেখছিলাম এবং ভারত গত বছর 2020 সালে $145 বিলিয়ন ডিজিটাল বেসড বিভিন্ন ধরনের সফটওয়্যার থেকে শুরু করে অন্যান্য সার্ভিসেস এক্সপোর্ট করেছে। সুতরাং সেখানেও একটা বড় ধরনের কিন্তু সম্ভাবনা বাংলাদেশের আছে। আরো বিশেষ করে আমাদের যারা ইউথ যারা আছেন, যাদের মধ্যে আমরা দেখি যে একটা কর্মসংস্থানের একটা বড় চাহিদা সৃষ্টি হচ্ছে, এবং আমরা জানি যে টার্সিয়ারি এডুকেশন যারা নিচ্ছেন তাদের মধ্যে বেকারত্ব প্রায় 1/3, এবং বাংলাদেশে নট ইন এমপ্লয়মেন্ট, নট ইন এডুকেশন, নট ইন ট্রেনিং, সেটাও আমাদের টোটাল ওয়ার্কফোর্সের প্রায় 1/3। এদের কিন্তু একটা বড় সম্ভাবনা আছে যে বৈশ্বিক বাজার এবং আমাদের অভ্যন্তরীণ বাজারও বাড়ছে, সেখানে যদি আমরা এমপ্লয়মেন্টের সুযোগ সৃষ্টি করতে পারি। সুতরাং আজকের আলোচনাটি আমাদের বাংলাদেশের গোয়িং ফরওয়ার্ড, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ আলোচনা, এবং আমরা খুবই খুশি যে সিপিডির সাথে আমাদের সহযোগী প্রতিষ্ঠান Friedrich-Ebert-Stiftung বাংলাদেশ অফিস, তারা এটা আমাদের সাথে যৌথভাবে আমরা এই গবেষণাটি করেছি। FES এর একটি প্রোগ্রাম আছে ফিউচার অফ ওয়ার্ক ইন বাংলাদেশ, তার সহযোগিতায় আমরা এই কাজটি করেছি, এবং আমাদের এই কাজে যারা সহযোগিতা করেছেন এই সুযোগে আমি তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাতে চাই।
আমাদের এই এই যে কাজটি উপস্থাপন করা হবে এটা নেতৃত্ব দিয়েছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন, এবং আমাদের টিমের পক্ষ থেকে এটাকে উপস্থাপন করবেন। টিমে আরো বেশ কয়েকজন আছেন, সেটা হয়তো পরবর্তীতে আমরা জানতে পারবো। উপস্থাপন করবেন জনাব সাইদ ইউসুফ সাদাত, আমাদের সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট সিপিডিতে। আমি আপনাদের সবাইকে এই আলোচনায় থাকার জন্য এবং অংশগ্রহণ করার জন্য অনুরোধ করব। আমাদের সাথে যে প্যানেল আছে, এই প্যানেলটি খুবই আমার মনে হয় যে একটা ব্যতিক্রমী প্যানেল। এখানে আমাদের ইয়াং উদ্যোক্তারা আছেন, যারা অ্যাসোসিয়েশন আছেন তারা আছেন, যারা ই কমার্সের সাথে আছেন, এবং আমরা আশা করব যে তাদের অনেক সেবা আমরা নিজেরা অনেক সময় গ্রহণ করে থাকি, কিন্তু আজকে আমরা তাদেরকে দেখব এবং তাদের বক্তব্য শুনবো। আমাদের প্যানেলে যারা আছেন এবং পরবর্তীতেও জয়েন করবেন, আমাদের সাথে থাকবেন, আপনারা সবাই চেনেন মিস শমী কায়সার। তার আরেকটি পরিচয় হলো যে তিনি প্রেসিডেন্ট ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ইক্যাব নামে যেটা পরিচিত। আমাদের আরেকজন প্যানেলিস্ট হিসেবে আছেন মিস ফারহানা রহমান, তিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আমাদের খুবই পরিচিত সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস, বেসিস, তার ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তিনি। আমাদের সাথে আছেন আপনাদের খুবই পরিচিত পাঠাও লিমিটেড, তার সিইও মিস্টার হোসেন এম ইলিয়াস। আমাদের সাথে আছেন আরেকটি খুবই আমাদের অতি পরিচিত নাম সেবা .xyz, তার সিইও মিস্টার ইলমুল হক সজীব। আমাদের আরেকজন প্যানেলিস্ট আছেন মিস্টার ফাহিমউদ্দিন শুভ, ফাউন্ডার এন্ড সিইও গার্বেজ ম্যান। আমাদের সাথে আছেন মিস্টার ফাহাদ ইফাজ, কো ফাউন্ডার এন্ড সিইও আই ফার্মা, এবং আমাদের প্যানেলিস্ট হিসেবে আরেকজন আছেন ব্যক্তিত্ব মিস্টার মোহাম্মদ আব্দুল মতিন ইমন, সিইও পালস হেলথ কেয়ার সার্ভিসেস এবং ফাউন্ডার ডক্টরোলা লিমিটেড। এই সাতজন আমাদের, আপনারা দেখতেই পাচ্ছেন যে খুবই একটি ব্যতিক্রমী আলোচনাই হবে আমি মনে করি, কারণ আমাদের এই তরুণ উদ্যোক্তারা তারা নিজেরা নিজেদের জন্য কর্মসংস্থান করেছেন অনেকে, এবং অনেকের জন্য কর্মসংস্থান করেছেন, এবং যে জায়গায় কর্মসংস্থানটি করেছেন সেটাই হলো যেটা বলছিলাম যে একটা ফ্রন্টিয়ার জায়গা বাংলাদেশের অর্থনীতির প্রেক্ষিতে। বিশেষত আমরা যদি এই রিকভারি যদি করতে চাই এই কোভিড থেকে, যেটাকে আমরা বলছি বিল্ড ব্যাক বেটার, এই বিল্ড ব্যাক বেটারের একটা পার্ট হিসাবে কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্ম বেসড ইকোনমিটা চলে আসবে। সো লিনিয়ার প্রোগ্রেশন হবে না পাস্ট থেকে ফিউচার, এখানে একটা আমার মনে হয় যে বড় ধরনের জাম্প আছে, যে জাম্পটাই হলো এই ব্রিজিংটা করছে হলো আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম বেসড ইকোনমি। তো আমরা তাদের কাছ থেকে শুনবো। আমাদের সাথে ডক্টর আসাদুজ্জামান আছেন, আপনারা অনেকে চিনেন, বিআইডিএস এ স্বনামধন্য অর্থনীতিবিদ, গবেষক, আমরা তার কথাও শুনবো। আরো অনেকেই আছেন নিশ্চয়ই, আপনারা বলবেন এবং আপনাদের কথা আমরা শুনবো। আমি প্রথমে আমাদের শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুনকে অনুরোধ করছি, এবং তারপরে আমি মিস্টার ফেলিক্স কোলবিচ, রেজিডেন্ট রিপ্রেজেন্টেটিভ FES অফিস ঢাকায় যিনি আছেন, তিনিও শুভেচ্ছা বক্তব্য দেবেন, এবং তারপরে আমরা সৈয়দ ইউসুফ সাদাতের কিনোট প্রেজেন্টেশনে চলে যাব। ডক্টর ফাহমিদা। জি, ধন্যবাদ মুস্তাফিজ ভাই। সিপিডি সেন্টার ফর পলিসি ডায়ালগ এবং ফ্রেডরিক এবার্ট স্টিফটং এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদেরকে শুভ সকাল জানাচ্ছি। অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। যেটি আমরা শুরুতেই জানলাম, ইতিমধ্যে প্রফেসর মুস্তাফিজুর রহমান বলেছেন যে আমরা সিপিডি এবং FES মিলে একটি গবেষণা কার্যক্রম শুরু করেছি। FES এর যে প্রোগ্রাম ফিউচার অফ ওয়ার্ক আছে সেটার অধীনে আমরা বেশ কয়েকটি গবেষণা শুরু করেছি। এটি তার একটি প্রথম গবেষণা, এবং এটির উদ্দেশ্য হচ্ছে যে আমরা জানি যে সারা পৃথিবী জুড়ে এখন যে চতুর্থ শিল্প বিপ্লবের ধাক্কা বয়ে যাচ্ছে,
সেইটা আমাদের জীবনযাত্রাকে পরিবর্তন করবে, জীবনের সব ক্ষেত্রেই আসলে পরিবর্তন চলে আসবে। এখানে যে দ্রুত প্রযুক্তি, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবট, ইন্টারনেট অফ থিংস, ব্লকচেইন, এগুলোর মাধ্যমে যে পরিবর্তনগুলি আসছে সেগুলো আসলে আমরা যেভাবে জীবনযাপন করব, যেভাবে কাজ করব, যেভাবে বসবাস করব, যেভাবে সেবা নিব, এই সবগুলো ক্ষেত্রে কিন্তু বিরাট একটা পরিবর্তন আসবে। এবং বিভিন্ন গবেষণায় আমরা সারা পৃথিবী জুড়ে যে গবেষণাগুলো হয়েছে, এই চতুর্থ শিল্প বিপ্লবের যে প্রভাবটা পড়বে সেটার কিন্তু দুই দিকেই প্রভাব পড়বে। এবং একদিকে আমরা জানি যে এর ফলে আসলে একটা তো শ্রমবাজারে একটা বিরাট ধাক্কা আসবে, যে প্রযুক্তির কাছে অনেক শ্রম কিন্তু হারিয়ে যাবে, অনেক শ্রমের প্রয়োজন পড়বে না, সেগুলো প্রযুক্তি করে দেবে। এবং যার ফলে কিনা এই যে অটোমেশন হবে সেগুলোর ফলে অনেকেই কাজ হারাবে, এটি একটি। কিন্তু অন্যদিকে আবার এটিও বলা হচ্ছে এবং আমরা দেখছিও বিশেষ করে উন্নত দেশগুলোতে, যে অনেক নতুন নতুন কাজের ক্ষেত্রও তৈরি হয়েছে এবং হবে। এবং সেই নতুন নতুন কাজের ক্ষেত্রগুলো থেকে যদি আমরা সুবিধা নিতে যাই বাংলাদেশের জন্য, তাহলে কিন্তু যেটি প্রয়োজন সেটি হচ্ছে যে আমরা কিভাবে প্রস্তুতি নেব। এবং এই যে চতুর্থ শিল্প বিপ্লব, এইটার থেকে ভালো দিকগুলো, এটার থেকে সুবিধা নেওয়ার জন্য আমাদের প্রস্তুতিটা এমন ভাবে দরকার যে আমাদের যে জনশক্তি আছে তাদের শিক্ষা, তাদের প্রশিক্ষণ, অর্থাৎ মানব সম্পদের প্রস্তুতিটা, এটি খুব গুরুত্বপূর্ণ। সেটি যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু এখান থেকে যে চতুর্থ শিল্প বিপ্লবের এবং প্রযুক্তিগত যে সুবিধাগুলি সেগুলির পুরোপুরি আমরা সেগুলো থেকে পুরোপুরি লাভবান হতে পারবো না। তো এবং এটার অর্থনৈতিক প্রেক্ষিত বিরাট গুরুত্বপূর্ণ, সেটি আমরা দেখলাম যে একদিকে শ্রমবাজার এবং অন্যদিকে বিভিন্ন পণ্য সেবা তৈরির, পণ্য এবং সেবা দুটির তৈরির মাধ্যমে এগুলোর সরবরাহ, উৎপাদন, সরবরাহ সবগুলো পর্যায়ে কিন্তু এখানে একটা অর্থনৈতিক সুবিধা রয়েছে, যেগুলো থেকে আমরা অনেকখানি লাভবান হতে পারি। তো এই প্রেক্ষিতেই এই যে ফিউচার অফ ওয়ার্কের অধীনে যে গবেষণাগুলি করা হয়েছে এবং আজকে যেটি আমরা উপস্থাপন করব এখানে, যে ডিজিটাল প্ল্যাটফর্ম ইকোনমি, এইটার বাংলাদেশে এটার কি অপরচুনিটি আছে, কি চ্যালেঞ্জেস আছে, সেগুলো আসলে আমরা দেখার চেষ্টা করেছি। এবং আমরা জানি যে বাংলাদেশ ইতিমধ্যেই, বাংলাদেশেও কিন্তু ইন্টারনেট কানেক্টিভিটি এগুলো প্রসারিত হচ্ছে এবং তার ফলে যে ডিজিটাল এন্টারপ্রেনিয়রশিপের একটা প্রসারও ঘটছে। এবং ডিজিটাল প্ল্যাটফর্ম যেগুলো যেমন ই কমার্স, এটা একটা অন্যতম আর কি উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে, উদ্যোক্তাদের প্রসারের ক্ষেত্রে এবং কনজিউমারিজমের প্রসারের ক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং সামনে বিভিন্ন ধরনের হিসাব, বিভিন্ন ধরনের গবেষণা করা হয়েছে, সেগুলো এখানে আর বলছি না, যেটা কিনা বলা হচ্ছে যে আমাদের একটা বিরাট সম্ভাবনা রয়েছে। এবং বলা হচ্ছে যে বাংলাদেশের একটা অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউটের একটা গবেষণায় বলা হয়েছে যে বাংলাদেশে যে অনলাইন লেবার সাপ্লাই ক্ষেত্রে ভারতের পরেই কিন্তু বাংলাদেশের অবস্থান। এবং যেটা কিনা বাংলাদেশের যে অনলাইন ওয়ার্কার্স, এটা এই ক্রিয়েটিভ এবং মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু এটার প্রসার ঘটেছে অনেকখানি, সেই ইন্ডেক্সেও বাংলাদেশ অনেকখানি এগিয়ে আছে। তো কিন্তু এটার সাথে অনেকগুলো চ্যালেঞ্জও রয়েছে, যে এই যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো তৈরি হচ্ছে সেটা কতটা সংগঠিত, সেটার কোনো রেগুলেটরি ফ্রেমওয়ার্ক আছে কিনা, সেটার জন্য অর্থনৈতিক ইনসেনটিভ, ফিসক্যাল রাজস্ব ইনসেনটিভ কি আছে, এবং তাদেরকে যারা নতুন করে নতুনভাবে নতুন উদ্যোক্তারা যারা এটার মধ্যে ঢুকছেন, এটা এই ব্যবসাটা প্রসার করার জন্য, এবং তারা অনেক কর্মীও নিয়োগ দিচ্ছেন, তো তাদের কি ধরনের ফিসক্যাল সুযোগ সুবিধা, করের ক্ষেত্রে কর অব্যাহতির সুবিধা তারা পাচ্ছেন কিনা, কিংবা কর এমনকি তারা কর জালের মধ্যেও আসছেন কিনা, সেটা একটা, অর্থাৎ এটা একটা প্রাতিষ্ঠানিক অবস্থার মধ্যে আসছে কিনা, সেটি একটি বিষয়। কারণ যেহেতু এটা প্রসার ঘটছে, এটা আমাদেরকে একটা সুষ্ঠু প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মধ্যে আনলে এটা একদিকে যেমন উদ্যোক্তারাও লাভবান হবেন, উদ্যোক্তাদেরও সুবিধা হবে, অন্যদিকে যারা এখানে কাজ করছে তাদেরও, এখানে এটার সাথে কিন্তু লেবার ইস্যুস গুলা রয়েছে, যে
তাদের অনেক সময় আমরা দেখি যে যারা অফিসে বসে কাজ করে তাদের ক্ষেত্রে যে নীতিমালাটা আছে তাদেরকে কভার করা যায়, কিন্তু হয়তো যারা অনলাইন কাজ করছেন তারাই কি ওই লেবার ইস্যুস গুলা তাদের জন্য কিনা, তারা ওই সেইগুলার সুযোগ সুবিধা পাচ্ছে কিনা, কিংবা কি কনসার্ন গুলি আছে, এই সমস্ত বিষয়গুলি কিন্তু এই যখনই আমরা প্ল্যাটফর্ম ইকোনমির কথা বলি তখন এগুলোকে আমাদের বিবেচনায় নিতে হবে, এবং সেগুলো আমরা অন্যান্য দেশে কিভাবে বিকশিত হচ্ছে এবং আমাদের নিজেদের দেশের নিয়ম কানুনগুলো আর্থিক এবং অন্যান্য প্রযুক্তিগত নিয়ম সেগুলোর মধ্যে এনে আমরা এই খাতটাকে একটা টেকসই একটা খাত করে গড়ে তুলতে পারি। এই খাতটার আরো প্রসার এবং উন্নয়ন কিভাবে ঘটাতে পারি এবং এটার মাধ্যমে কিভাবে কর্মসংস্থান করতে পারি, সেই বিষয়গুলি আসলে আমরা এই আজকে আলোচনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব এবং আপনাদের কাছ থেকেও শুনবো। তো আমি এইটুকু বলে শেষ করব, এবং যারা আমাদের আজকে প্যানেলিস্ট হিসাবে আছেন, যারা অংশগ্রহণ করছেন এবং মিডিয়ার বন্ধু বান্ধব যারা রয়েছেন তাদেরকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি এবং এফইএস কে অবশ্যই আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ডক্টর ফাহমিদা। আপনি যে চ্যালেঞ্জগুলির কথা বলেছেন অবশ্যই আমরা আজকের আলোচনায় এগুলো আমরা নিশ্চয়ই বিস্তারিত বিশ্লেষণ করব, আলোচনা করব এবং এগুলোর কিছু সমাধানও বের করার আমরা চেষ্টা করব। আপনি নীতিগত দিকের কথা বলেছেন, পলিসি রিলেটেড বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আছে, এখানে অবকাঠামোর বিষয় আছে, এখানে আপনি যেটা বলেছেন রাজস্ব নীতিমালা আছে, এবং বড় একটা জায়গা এখানে হলো যে মনিটরি এন্ড ক্রেডিট সাপোর্ট যেগুলো নাকি আমাদের হচ্ছে স্টার্টআপ তাদের জন্য বিশেষ করে, এবং এখানে অবশ্যই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের বিষয়টিও কিন্তু চলে আসবে বলে আমার মনে হয়। ধন্যবাদ আপনাকে আমাদের এই চ্যালেঞ্জগুলি বলার জন্য, এবং আপনি যে বড় একটি সম্ভাবনাও যে আছে আমাদের এই চতুর্থ শিল্প বিপ্লবের অ্যাডভান্টেজ গুলোকে কাজে লাগাইয়ে আমাদের অর্থনীতিকে প্রতিযোগিতা সক্ষম করার, সেটার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। ধন্যবাদ। At this point of time, I would like to request our partner, our co-organizer of this dialogue, Mr. Felix Kolbitz. Felix is a resident representative of, as I was mentioning, Friedrich-Ebert-Stiftung Bangladesh office. Friedrich-Ebert-Stiftung is a organization which is supported by the Social Democratic Party of Germany, very progressive, and in the context of CPD's relationship, obviously we are very happy that over the years we have been able to build up a very strong partnership between CPD and FES, and this today's discussion is also another manifestation of that working relationship, partnership and friendship. So Felix, your 5 minutes. আপনাকে অনেক ধন্যবাদ। তবে আমি ইংরেজিতে বলবো। Thank you very much. My Bangla is not that good, so I will speak in English. Yes, as Professor Mustafi has already said, I'm the resident representative of Friedrich-Ebert-Stiftung here. As he also pointed out, we are affiliated with the Social Democratic Germany. And yeah, I mean, our namesake was the first democratically elected president of Germany, Friedrich Ebert. And in his will, he decreed that with his inheritance, there should be a foundation fund for the promotion of social justice, access to education. And well, during the brief hiatus, when it was dissolved by the Nazi regime, it was refounded in the 1950s. And since then has become also Germany's biggest political foundation. And since 2013, also with the support of CPD, FES has been founded in office here in Bangladesh. And we are working on 3 major areas. That is the future of the labor movement, and indirectly then also seeing what the trade union movement is doing in Bangladesh. Then we have, and this is also part of today's program,
the future of work and the economy of tomorrow. And then the last but not least, the future of higher education, where we also work closely together with Dhaka University and other esteemed partners. Together with CPD, or the Center for Policy Dialogue, we have been issuing a series of publications on the challenges of digitalization, automation in the Bangladeshi economy. And today's paper that is being introduced has a strong focus on the Industrial Revolution, or the Fourth Industrial Revolution, 4IR, as it's sometimes called, and how it's spreading in society, in businesses, also health, education, private life. And I think especially the platformization, which we are all discussing today, is something that has a strong impact on our daily lives. Certain countries, especially Western countries, have used this also as a tool for influencing. There are a number of internationally renowned companies that are well-known companies. I wouldn't say renowned, maybe that's the wrong word, but well-known companies that have shaped the platformization. I don't think I have to mention them. Most of them are, as I said, well-known. However, developing and poor countries were not able to invest in research and innovations in this sector as much, and nevertheless, they are equally beneficiaries of those innovations in those developed countries through transferring and adapting technologies, which were sometimes also imposed on them by international tech firms. Why are these developing countries, including Bangladesh, changing and adopting policies to use digital technology elsewhere? What are the reasons behind envisioning a digital Bangladesh? A simple response to these questions: the impact of digital technology is revolutionary and, of course, irresistible. Bangladesh is looking forward to shift its economy from the factor-driven stage to the productivity-driven one. Therefore, digitalizing the economy has become a policy decision while creating futures of work in the age of 4IR. In this context, our partner CPD, with our support, found 4 key important areas: platformization in the Bangladesh economy, potential for transforming Bangladesh healthcare in 4IR, international trade and services, and the future of work in Bangladesh. And last but not least, and probably also the most fascinating one, if you really look in the long term, is the artificial intelligence and its implication of Bangladesh, for Bangladesh to dig into deeper to find out the opportunities as well as the hurdles. Because these are new areas of investigation and investment for the Bangladeshi policymakers and business people, the insights of the sector, after analyzing the strengths and weaknesses, may help them to adapt the new technologies and to reduce the fears that these upcoming changes might bring. It is equally important for CPD and FES in Bangladesh to create discourses on these issues so that influential stakeholders can engage in such discussions and can be influenced to create enabling environments for these new areas, as we can learn those potentials of these areas to grow. In the meantime, 2 papers have been finalized. 2 more papers will come out in the near future, hopefully. On these occasions, I would like to engage all the concerned stakeholders to discuss as well as to create discourses in these new areas of innovation for Bangladesh's economy. Today is the first event on this platform, on platform economy, and we are inviting you all to be engaged as much as you can so that all important issues, challenges, and potentials of the platform economy come out in the public sphere, which are vital for policy changes, as we believe. Our utmost gratitude is to Dr. Famida Khatun and Ms. Muhammad Jahurul Islam and Syed Yusuf Sadat for writing this nice paper, for willing to be engaged in this launching and discussion event. Many thanks to our partner CPD for hosting this event. And it's also my great honor to welcome successful entrepreneurs today with us. I think I will come to a close now, and I would also like to thank very much to Professor Mustafiz for chairing this session, and welcome once more also on the behalf of FES, and thank you very much for participating and joining us. Thank you very much. Thank you, Felix, for that very insightful intervention. I think you are spot on when you say that Bangladesh economy will have to graduate from factor-driven to productivity-driven economy, and digital platforms and digital economy provide us with a
great opportunity in that context. And you are very right in pointing out that if we are not able to bridge the gap that is there, and I recall here one of the reports, recent reports by the World Economic Forum, where Bangladesh was placed as in the 4th rank of technological preparedness. So you are very right that if we cannot bridge the gap, then obviously this digital divide will also not allow us to get into the global economy from a position of strength. And the 3 strengths that you are working now in Bangladesh, future of work, economy of tomorrow, and future of higher education, I think there is a triangulation which will be needed of all these 3 if we want to take advantage of the digital platform economy. So I think that all the 3 strengths of your work really work together in order to enable Bangladesh, also to help Bangladesh in getting into the 4th industrial revolution age. Thank you so much. Shudhi, আমরা ডক্টর ফাহমিদা এবং মিস্টার ফেলিক্স কলবিজের বক্তব্য শুনলাম। এই পর্যায়ে আমরা আমাদের কিনোট প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। আমাদের কিনোট প্রেজেন্টেশন টিমের পক্ষ থেকে উপস্থাপন করবেন আমাদের সিপিডির সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট সাইদ ইউসুফ সাদাত, যিনি ইতিমধ্যেই একজন উদীয়মান গবেষক হিসাবে তার পরিচিতি আমরা পাচ্ছি, এবং এই কাজটির সাথে ডক্টর ফাহমিদের সাথে তিনি এবং আমাদের অন্য সহকর্মীরাও জড়িত ছিলেন। তো তাদের পক্ষ থেকে আমি সাইদ ইউসুফ সাদাতকে অনুরোধ করছি বক্তব্য উপস্থাপনের জন্য। Thank you, sir, and good morning, distinguished guests. Center for Policy Dialogue পক্ষ থেকে আজকে আমাদের সাথে যারা যারা যোগ দিয়েছেন সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ডায়ালগে, and thank you for joining. আজকে আমাদের যেটা ডিসকাশন আপনারা অলরেডি জানতে পেরেছেন যে এটা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম ইকোনমি নিয়ে আমরা আজকে কথা বলবো, আমাদের যে স্টাডিটা হয়েছিল সেটার ব্যাপারে। তো আমি স্ট্রেট চলে যাই। আমি আগে একটু বলতে চাই যে এই স্টাডিটা হচ্ছে সিপিডির সাথে Friedrich-Ebert-Stiftung এর যে ফিউচার অফ ওয়ার্ক প্রজেক্টের 4টা থিমে আমাদের স্টাডি হচ্ছে, তার মধ্যে একটা এটা, আর এটা আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর ফাহমিদা খাতুনের নেতৃত্বে স্টাডিটা করা হয়েছে। আমার সহকর্মী মোহাম্মদ জহুরুল ইসলাম এটার সাথে যুক্ত ছিলেন, আর বিভিন্ন সংস্থা থেকে আমাদেরকে সাহায্য করা হয়েছে, তাদের সবার কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এছাড়া আমাদের একটা এক্সপার্ট গ্রুপ মিটিং হয়েছিল যেখানে আমাদের বেশ কিছু এক্সপার্টরা আমাদের মতামত দিয়েছিলেন, সেটাও আমাদেরকে অনেক সাহায্য করেছে, তাদেরকেও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আজকে আমাদের ডিসকাশনের মধ্যে আমরা যেটা দেখবো যে আসলে এই আধুনিক যে অর্থনীতি যেটা আমরা বলি সেটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে গিয়ে যে ডিজিটাল প্ল্যাটফর্মস। তো আপনারা যেটা অলরেডি অনেকেই জানেন যে এখন যে সবচেয়ে বড় যারা ট্রান্সপোর্টেশন প্রোভাইডার বা পরিবহন কোম্পানি যারা আছেন তারা কিন্তু তাদের নিজেদের কোনো গাড়ি, বা যারা সবচেয়ে বড় আপনার অ্যাকোমোডেশন বা হোটেলের প্রোভাইডার তাদের নিজেদের কোনো হোটেল নেই। তো এটাই হচ্ছে আসলে আমাদের 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের একটা এই রিপ্রেজেন্টেশন, যে প্ল্যাটফর্মস এখন হচ্ছে গিয়ে টেক ওভার করছে। এখন কিন্তু কনভেনশনাল বিজনেস মডেল থেকে আস্তে আস্তে কিন্তু আমরা দেখছি যে নতুন নতুন প্ল্যাটফর্ম আসছে, এন্ড সারা দুনিয়াতে এই প্ল্যাটফর্মের কারণে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, and at the same time এটার কারণে অনেক ইকোনমিক গ্রোথ হচ্ছে, টেকনোলজিক্যাল প্রগ্রেস হচ্ছে। আর বাংলাদেশেও আমরা এই একই জিনিস দেখে আসছি গত কয়েক বছর ধরে, যে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম গুলা বেড়ে উঠছে, আর এখানে হচ্ছে বিভিন্ন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। আর কিন্তু আমরা কাজটা করতে গিয়ে আমরা যেটা বুঝতে পেরেছিলাম যে আসলে ডিজিটাল প্ল্যাটফর্ম ইকোনমির যেটা কোনো প্রপার কোনো ডেফিনিশন আমরা পাচ্ছিলাম না প্রথম দিকে, যে একটা সংজ্ঞা লাগবে যেটা দিয়ে আমরা কাজটা করব, সেটা নিয়ে একটু সমস্যা হচ্ছিল প্রথম দিকে। বাট কিছু কিছু জায়গায় যেটা আমরা পেয়েছি যে কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স থাকে যে কোনো প্ল্যাটফর্ম ইকোনমির, যে একটা হচ্ছে যে ডিজিটাল ম্যাচিং অফ বায়ার্স এন্ড সেলার্স, যে যারা ক্রেতা আর বিক্রেতা তাদের যে একটা কানেকশনটা হবে সেটা হচ্ছে ডিজিটাল মিনসে হবে, ওভার দ্য ইন্টারনেট হবে। একটা হচ্ছে যে লো এন্ট্রি কস্ট, যে কোনো ক্রেতা বা বিক্রেতা যারা এখানে আছেন তারা যদি এখানে কেউ কিছু কেনা বেচা করতে চান তাহলে নর্মাল একটা বিজনেস করতে যেরকম
ইনভেস্টমেন্ট বা টাইম বা এফোর্ট লাগে, সেটার তুলনায় ডিজিটাল প্ল্যাটফর্ম ইকোনমিতে আরো অনেক তাড়াতাড়ি যে কোনো কেউ বিজনেসে আসতে পারে, সো এন্ট্রি কস্ট গুলো অনেক কম। আরেকটা জিনিস হচ্ছে যে এক্স পোস্ট স্ক্রিনিং, যে নর্মালি আমরা যেটা দেখি যে এক্স আন্টে স্ক্রিনিং, যে আমরা একটা জিনিস কেনার আগে আমরা জিনিসটাকে যাচাই করি নর্মালি, কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম ইকোনমিতে দেখা যায় যে আসলে আমরা কেনার পরে যাচাই করি। তার মানে হচ্ছে যে আগে যারা কিনেছেন তারা কেনার পরে তাদের এক্সপিরিয়েন্সটা কি ছিল, তারা ওই এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন, তারা রিভিউ দেন, রেটিং দেন, এন্ড ওই রিভিউ রেটিং দেখে কিন্তু আমরা জিনিসটা কিনি। তো এই রিভিউ রেটিং দেওয়াটাও কিন্তু এখন আরেকটা ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে। তো এটা একটা ফিচার ডিজিটাল প্ল্যাটফর্ম ইকোনমি। আরেকটা জিনিস হচ্ছে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে যে নন এক্সক্লুসিভ এন্ড শর্ট রান কন্ট্রাক্টস, যে আসলে একজন ওয়ার্কারের কোনো পার্মানেন্ট চাকরি বলে আর কিছু থাকে না ডিজিটাল প্ল্যাটফর্ম ইকোনমিতে, সবাই কন্ট্রাকচুয়াল ওয়ার্কার হয়ে যায়। আর কেউই একজন কোম্পানির জন্য এক্সক্লুসিভলি কাজ করবে এই জিনিসটাও আর থাকে না। দেখা যাচ্ছে একজন ওয়ার্কার 5-6 জন কোম্পানি, 5-6 জন, 7-8 জন ক্লায়েন্টের জন্য কাজ করছেন, আর প্রত্যেকটা ক্লায়েন্টের জন্যই শেষ খুব শর্ট রান, খুব কম সময়ের জন্য একটা স্পেসিফিক কাজের জন্য করছেন, এন্ড কাজটা করে দিয়ে সেটা শেষ। আর এটা অবভিয়াসলি বেশ ইনফর্মাল, এখানে কোনো ফর্মাল ইয়েগুলা, নর্মালি ফর্মাল এমপ্লয়মেন্টে যে জিনিসগুলো থাকে সেগুলো নাই। আর আরেকটা হচ্ছে যে ট্রানজাকশন গুলো হচ্ছে ডিরেক্টলি হচ্ছে বিটুইন বায়ার্স এন্ড সেলার্স। আচ্ছা, তো আমাদের এই গবেষণার যে মূল কিছু অবজেক্টিভস আছে সেটা হচ্ছে যে আমরা এখানে দেখতে চাচ্ছি যে ডিজিটাল প্ল্যাটফর্ম ইকোনমির বাংলাদেশের এখন কারেন্ট স্ট্যাটাসটা কি, আর আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম ইকোনমিতে যে বিজনেস গুলো আছে তাদের কি কি সমস্যা তারা ফেস করছে, আর এখান থেকে আমরা কি কি সুবিধা পেতে পারি, আর সামনের দিনের জন্য আমাদের কি পলিসি গুলো নেওয়া উচিত। তো আমরা এই কাজটা করতে গিয়ে যেটা করেছি যে আমরা একটা লিটারেচার রিভিউ করেছি, বিভিন্ন পলিসি ডকুমেন্ট সরকারের, তারপরে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের ডেটা সেট, পলিসি ডকুমেন্ট গুলো রিভিউ করেছি। এছাড়া আমরা কিছু কি ইনফরমেন্ট ইন্টারভিউ করেছি, আর একটা এক্সপার্ট গ্রুপ মিটিং করেছি বিভিন্ন প্ল্যাটফর্ম ইকোনমির রিপ্রেজেন্টেটিভদের সাথে। এন্ড এই ভিত্তিতে আমরা হচ্ছে কি আমাদের তথ্য উপাত্ত করেছি, আর আমাদের যা যা বিশ্লেষণ এখান থেকে এসছে। তো সারা দুনিয়াতে যেটা আমি বললাম যে ডিজিটাল প্ল্যাটফর্ম ইকোনমি এখন অনেক গড়ে উঠছে, এখন সারা দুনিয়াতেই হিউজ অ্যামাউন্ট অফ এমপ্লয়মেন্ট, এট দ্য সেম টাইম ইকোনমিক গ্রোথ হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মের কারণে। আর একটা ইন্টারেস্টিং স্টাডিতে দেখা গেছে যে ডিজিটাইজেশন যত বাড়ে এট দ্য সেম টাইম জিডিপিও তত বাড়ে। 10% রাইজ ইন ডিজিটাইজেশন লিডস টু ইনক্রিজ ইন জিডিপি বাই 0.5 to 0.62%। তো তার মানে যে একটা ইকোনমি যতটা ডিজিটাল হতে থাকে ওর ইকোনমিক গ্রোথও কিন্তু ততটা বাড়তে থাকে। এটা একটা স্টাডি থেকে পাওয়া গেছে, যেখানে আপনার 23 রকম ইন্ডিকেটর ইউজ করে ওরা এই অ্যানালিসিসটা করে দেখিয়েছে। সো বাংলাদেশে যেটা আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম ইকোনমি বলতে সবচেয়ে আগে যেটা চিনি সেটা হচ্ছে গিয়ে রাইড শেয়ারিং। যদিও রাইড শেয়ারিং বাদেও আমাদের দেশে এখন বিভিন্ন রকমের প্ল্যাটফর্ম চলে এসছে, যেখান থেকে আমরা মূলত রাইড শেয়ারিং ছাড়াও আমরা ফুড ডেলিভারি থেকে শুরু করে বিভিন্ন রকম সার্ভিসেস, তারপরে আপনার মনে করেন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করা থেকে শুরু করে প্ল্যাটফর্ম ইকোনমিতে এখন মোটামুটি বলতে পারেন সবকিছুই করা যায়, যেটা নর্মালি আমরা এক্সপেক্ট করি। যেসব সার্ভিসেস আমাদের দরকার সবই এখন প্ল্যাটফর্মে চলে আসছে। আর রাইড শেয়ারিং মার্কেট ওভার দ্য ইয়ার্স অনেক বেড়ে আসছে। আর আরো বেশ কয়েক বছর আগে যখন রাইড শেয়ারিংটা বাংলাদেশে ঠিক প্রথম আসলো, তখন আমি একটা স্টাডি করেছিলাম যে ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে রাইড শেয়ারিং এর ব্যাপারে তারা কি মনে করে। একটা পারসেপশন সার্ভে করা হয়েছিল, ওখানে 80% স্টুডেন্টরাই বলেছিল যে তারা রাইড শেয়ারিং এর ফ্যাসিলিটি পেলে তারা এটা ইউজ করবে। আর এখন আমরা সেটাই দেখছি যে আসলে রাইড শেয়ারিংটা অনেক পপুলার হয়ে এসেছে, এখন সবাই কিন্তু এটাকে খুব ইজিলি অ্যাকসেপ্ট করে নিয়েছে আমাদের দেশে। আর এই ডিজিটাল প্ল্যাটফর্ম ইকোনমিকে ফ্যাসিলিটেট করে হচ্ছে কি অনলাইন পেমেন্টস। তো বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার মেকানিজমটা হওয়ার কারণে যেটা হয়েছে যে অনলাইন পেমেন্টস দিনকে দিন বেড়েই যাচ্ছে, স্পেশালি এই কোভিড টাইমে অনলাইন পেমেন্টস আরো বেড়ে আসছে। আর ফ্রিল্যান্সিং এর একটা পোর্শন আছে ডিজিটাল প্ল্যাটফর্ম ইকোনমিতে, যেখানে বাংলাদেশ একটা বড় রোল প্লে করছে গ্লোবালি। যেটা এর আগেও ডিসকাশনে বলা হলো যে বাংলাদেশ সেকেন্ড ইন দ্য ওয়ার্ল্ড ইন টার্মস অফ নাম্বার অফ ফ্রিল্যান্সার্স। আর ফ্রিল্যান্সিং এর মাধ্যমে যেটা হয় যে বিভিন্ন কোম্পানিরা যারা ডেভেলপড দেশগুলোতে আছে তারা খুব লো কস্টে এন্ড এট দ্য সেম টাইম অনেক বড় একটা ট্যালেন্ট পুলকে ইউজ করে তাদের কাজগুলা করে নিতে পারে। এন্ড এখানে বাংলাদেশের অনেক মানুষ এখানে জড়িত। আর এট দ্য সেম টাইম এখানে কিছু ইভেন্ট
আমাদের কিছু ট্রেনিং সেন্টারও গড়ে উঠেছে, যেখানে মানুষকে ট্রেনিং দেওয়া হচ্ছে যে কিভাবে ফ্রিল্যান্সিং করা যায়। আর আপনারা দেখছেন যে ওভার দ্য ইয়ার্স বাংলাদেশের নাম্বার অফ ফ্রিল্যান্সার্স বেড়ে যাচ্ছে, স্পেশালি আপনার মনে করেন ক্রিয়েটিভ অ্যান্ড মাল্টিমিডিয়া রিলেটেড যারা ফ্রিল্যান্সার্স, সেটা অনেক বেড়ে যাচ্ছে দিনকে দিন। আর ই কমার্স আর যেটা এফ কমার্স মানে ফেসবুক সেন্ট্রিক কমার্স, সেটাও অনেক বেড়ে আসছে বাংলাদেশে। স্পেশালি আমরা দেখেছি যে কোভিড এর টাইমে ই কমার্সের একটা বিশাল একটা বুম হলো বাংলাদেশে, যে যারা ট্রেডিশনালি যারা ই কমার্স করতেন তারা তো আছেনই, প্লাস এট দ্য সেম টাইম যারা ব্রিক এন্ড মর্টার বিজনেস করতেন, যাদের কোনো অনলাইন প্রেজেন্স আগে ছিল না, তারা কিন্তু এই কোভিড প্যান্ডেমিকের সময় তারা কিন্তু বাই ডিফল্ট তারা ডিজিটাল হয়ে গেলেন। তারা কিন্তু সবাই অনলাইন চলে আসলেন আর বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করা শুরু করলেন, নিজেদের অ্যাপ লঞ্চ করা শুরু করলেন। আর এর মাধ্যমে কিন্তু অনেক মানুষের চাকরির ব্যবস্থা হলো, যেগুলা যারা চাকরি হারিয়েছিলেন কনভেনশনাল ইকোনমিতে, তারা কিন্তু ডিজিটাল ইকোনমিতে এসে আবার চাকরি পেয়েছে। সো ডিজিটাল প্ল্যাটফর্ম ইকোনমির অপরচুনিটিস বাংলাদেশে অনেক। এখন বাংলাদেশের এই দিনকে দিন যেটা হচ্ছে যে ইন্টারনেটের প্রলিফারেশন হচ্ছে, সবার হাতে হাতে স্মার্টফোন চলে আসছে, তো এই কারণে ফেসবুক ইউজার্সও বাড়ছে, এন্ড বাংলাদেশের ডিজিটাল ট্রানজাকশনসও বাড়ছে, ক্রেডিট কার্ড বাড়ছে মোবাইল ফাইন্যান্সের কারণে। সো বিভিন্ন অপরচুনিটিস আছে আমরা মনে করি, আর এখানে বিজনেস করার মতো অনেক স্কোপ আছে। কিন্তু এই অপরচুনিটিস গুলোকে কাজে লাগানোর জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট ইনশিওর করতে হবে, যে আমরা যাতে ভালো কোয়ালিটির প্রোডাক্ট কনজিউমারদেরকে দিতে পারি, ডেলিভারি গুলা যাতে টাইমলি হয়। আর একটা হচ্ছে যে আমাদের যে ইনভেন্টরি থাকে যেটা, সেটা যদি ইফিশিয়েন্টলি ম্যানেজ করা হয়। অনেক সময় দেখা যায় যে প্ল্যাটফর্মে বা একটা ওয়েবসাইটে আমরা একটা জিনিস দেখছি, ওটা আছে, ওটা আমরা অর্ডার করছি, কিন্তু দেখা গেল পরে বোঝা গেল যে আসলে ওই জিনিসটা তাদের কাছে নাই। সো ইনভেন্টরিটা সিনক্রোনাইজেশন যাতে থাকে খুব ভালো ওয়েবসাইটের সাথে রিয়েল টাইমে। আরেকটা হচ্ছে যে ফ্লেক্সিবল রিটার্ন পলিসি দরকার, যে আমাদের যেহেতু আমাদের এক্সপোস্ট স্ক্রিনিং, আমরা কেনার আগে জিনিসটাকে দেখতে পাচ্ছি না, কেনার পরে বুঝতে পারছি। সো এই কারণে যদি কোনো কারণে কোনো ড্যামেজ হয়ে থাকে বা কোনো সমস্যা থাকে, সেটা যাতে আমরা রিটার্ন করতে পারি। আর ওভারঅল একটা যাতে ট্রান্সপারেন্সি চলে আসে ডিজিটাল প্ল্যাটফর্ম ইকোনমিতে, কারণ এখানে আসলে যেহেতু পুরো জিনিসটাই অ্যাবস্ট্রাক্ট, আমার বায়ার আর সেলার দুইজন দুই জায়গায় অবস্থিত, এই কারণে একটা ট্রান্সপারেন্সি থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা যেটা মনে করি এই প্ল্যাটফর্ম ইকোনমি বাংলাদেশে সাকসেসফুল হওয়ার জন্য, সেটা হচ্ছে যে বাংলাদেশে যে ডিজিটাল ডিভাইডটা কারেন্টলি আছে, যে বাংলাদেশের এখনো অনলি 5.6% হাউস হোল্ডে একটা কম্পিউটার আছে। তো এই কারণে দেখা যাচ্ছে যে প্ল্যাটফর্ম ইকোনমির যে ফুল পোটেনশিয়ালটা যে যে কোনো ব্যক্তি সে ইউটিলাইজ করতে চান, তাহলে আসলে তার বাসায় একটা কম্পিউটার থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ একটা কম্পিউটার ছাড়া আসলে সে নতুন একটা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবে না, বা সে ফ্রিল্যান্সিং করতে পারবে না। সে হয়তো হ্যাঁ স্মার্টফোন দিয়ে কিছু ডিজিটাল প্ল্যাটফর্ম ইকোনমির সার্ভিসেস গুলা গ্রহণ করতে পারবে, কিন্তু সে একটা অ্যাক্টিভ রোল যে প্লে করবে, সে এখানে যে তার একটা এমপ্লয়মেন্টের ব্যবস্থা হবে বা সে একজন এন্টারপ্রেনার হবে, সেটার সুযোগটা অনেকখানি কমে আসে যদি তার কাছে একটা কম্পিউটার না থাকে। আর আরো বড় সমস্যা যেটা আমরা দেখেছি, যে যেটা ন্যাচারালি যে যাদের ওয়েলথ একটু বেশি, যারা একটু ধনী হাউসহোল্ড যেগুলা, তাদের কাছে কিন্তু আমরা দেখেছি যে কম্পিউটার বেশি আছে গরিব হাউসহোল্ডের তুলনায়। আর মহিলাদের কম্পিউটার ইউজ আমাদের দেখেছি যে পুরুষদের চেয়ে বেশি, পুরুষদের চেয়ে কম। সো আরো কিছু চ্যালেঞ্জ আমরা দেখেছি, আমাদের এক্সপার্টরা বলেছেন যে একটা হচ্ছে যে স্পেশালি রুরাল এরিয়াজে অনেক সময় ইলেকট্রিসিটি সাপ্লাই নিয়ে অনেক সময় সমস্যা হয়, ইন্টারনেটের স্পিড নিয়ে সমস্যা হয়, ইন্টারনেটের কস্টও একটা প্রবলেম হয়ে দাঁড়ায় অনেক সময়। আর একটা হচ্ছে যে টেকনিক্যাল স্কিলস থাকে না, অনেকে প্ল্যাটফর্ম ইকোনমির প্রপার ইউজটা করতে পারে না, কারণ তাদের বেসিক কিছু টেকনিক্যাল স্কিলস নেই, অথবা তারা এটা থেকে বেনিফিট নিতে পারছে না। অনেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস এর কারণে দেখা যাচ্ছে ফ্রিল্যান্সিং এর কাজগুলোতে সমস্যা হচ্ছে তাদের, অনলাইন পেমেন্টস নিয়ে সমস্যা হচ্ছে, পেমেন্টস বাইরের দেশ থেকে পেমেন্টস পাওয়া নিয়ে সমস্যা হচ্ছে। আর এমনিতে রেগুলেটরি কিছু যদি আমরা কথা বলি, যে ট্যাক্স নেটের ট্যাক্স করার ব্যাপারটা, যে আসলে এই ডিজিটাল প্ল্যাটফর্ম ইকোনমিটা আসলে একটা গ্রে এরিয়াতে পড়ে যায়, যে এটা কি আসলে আমরা কোন কি হিসাবে আমরা এদেরকে ধরবো, সেটাও একটা সমস্যা। কারণ আসলে তারা তো সিম্পলি ইন্টারমিডিয়ারি, তারা নিজেরা তো আসলে সার্ভিস প্রোভাইডার না। সো আমরা তাদেরকে কিভাবে ট্যাক্স নেটের মধ্যে আনবো। আর ফান্ডিং কিছু কনস্ট্রেন্ট আছে, যে ডিজিটাল প্ল্যাটফর্ম ইকোনমি যারা স্পেশালি যারা স্টার্ট আপ থাকে, তাদের জন্য ফান্ডিংটা একটা বড় কনস্ট্রেন্ট হয়ে দাঁড়ায়। আর এর মধ্যে আমাদের আরো ফরেন ইনভেস্টমেন্ট দরকার। আমরা দেখেছি যে কিছু কিছু
প্ল্যাটফর্মকে ফরেন ইনভেস্টরসরা সাপোর্ট করেছে, বাট আমাদের এখানে আরো আসলে ফরেন ইনভেস্টমেন্ট দরকার যদি আমরা এই সেক্টরটাকে আরো ইয়ে করে তুলতে চাই, গ্রো করতে চাই। সো ফাইনালি আমি কিছু কনক্লুশন শেষ করবো, এন্ড মেইনলি আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের দেশের যে বিশাল একটা তরুণ জনগোষ্ঠী আছে, তাদেরকে আমরা যদি ডিজিটাল স্কিলস দিয়ে আমরা তাদেরকে ইকুইপ করতে পারি, তাহলে আমাদের দেশে অনেক বিপুল সংখ্যক কর্মসংস্থান করার সুযোগ আছে এই ডিজিটাল প্ল্যাটফর্ম ইকোনমিতে। আর এটা আমাদের এর আগেও আমাদের গবেষণায় আমরা তুলে ধরেছি। আমরা যখন ইউথ এমপ্লয়মেন্ট নিয়ে কাজ করেছিলাম তখন আমরা বলছি যে বাংলাদেশের ইউথকে যদি আমরা প্রপার ভাবে ইউজ করতে চাই, এমপ্লয় করতে চাই, আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আছে এটাকে যদি আমরা কাজে লাগাতে চাই, তাহলে কিন্তু ডেফিনেটলি আমাদেরকে এই ডিজিটাল স্কিলস আর টেকনোলজি অ্যাডপশনটাকে বাড়াতে হবে। আর এই জন্য আমি স্কিলস এর কথা অলরেডি বললাম, নতুন কিছু ফাইন্যান্সিয়াল টুলসও লাগবে আমাদের যে ডিজিটাল প্ল্যাটফর্ম কাজে লাগানোর জন্য। আরেকটা হচ্ছে যে আমাদের একটা ন্যাশনাল একটা ডেভেলপমেন্ট প্ল্যান দরকার ডিজিটাল প্ল্যাটফর্ম ইকোনমিকে এই ফর্মালি এটাকে পুশ করার জন্য। আরেকটা হচ্ছে যে এই যে এত যে ডেটা জেনারেট হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম ইকোনমিতে, এই ডেটার কিভাবে ইউজ হবে সেটারও একটা গাইডলাইন দরকার। কারণ আমরা জানি যে ডিজিটাল প্ল্যাটফর্ম গুলা কিন্তু অনেক হিউজ অ্যামাউন্ট অফ ডেটা কালেক্ট করছে, এন্ড সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে প্রত্যেকটা ডেটার সাথে কিন্তু একটা মানুষের আইডেন্টিটি অ্যাসোসিয়েটেড থাকে। সো একটা ডেটা এন্ড তার সেই মানুষটা এই ডেটাটা জেনারেট করেছে, সো তাকে নিয়ে আমরা কিছু একটা জানতে পারি এখান থেকে। সো এটার কারণে একটা প্রাইভেসি ইস্যু চলে আসে। সো এই জিনিসটা আসলে এখন বিভিন্ন দেশে স্পেশালি ইউরোপিয়ান ইউনিয়নে ডেটা প্রাইভেসি নিয়ে অনেক ডিসকাশন হচ্ছে। সো আমাদের দেশেও একটা সিমিলার এই রেগুলেশন দরকার বিফোর ইট গেটস টু লেট। আরেকটা হচ্ছে যে কনজিউমার প্রোটেকশন রাইটস লজ আমাদের দরকার ভালো মতো এনফোর্স করা ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য। অলরেডি আমাদের কনজিউমার রাইটস প্রোটেকশন অ্যাক্ট আছে, ওটাকে এনফোর্স করা। আরো ফরেন ইনভেস্টর্স দরকার আমাদের প্ল্যাটফর্ম গুলাতে ইনভেস্ট করার জন্য। এন্ড এট দ্য সেম টাইম আমাদের যেগুলা গভর্নমেন্ট অথরিটিস আছে যারা নর্মালি ফিজিক্যাল ইনভেস্টমেন্টের জন্য তারা যাতে ডিজিটাল প্ল্যাটফর্মেও ফরেন ইনভেস্টরদেরকে নিয়ে আসার চেষ্টা করেন, সেটা একটা জিনিস। আর এমনিতে ম্যাস পপুলেশনের একটা ডিজিটাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করা দরকার বিভিন্ন ভাবে, যাতে তারা এই প্ল্যাটফর্ম ইকোনমির মধ্যে আরো যুক্ত হন। আর গভর্নমেন্টের পক্ষ থেকে যেটা দরকার যে ট্যাক্স কিছু বেনিফিট যদি দেওয়া যেত, যে যাতে প্ল্যাটফর্ম ইকোনমি আরো গ্রো করতে পারে, এন্ড এট দ্য সেম টাইম যারা ডিজিটাল এখনো হতে পারেননি, যারা এখনো অনলাইন আসতে পারেনি, তারা যাতে ডিজিটাল হতে পারে আর অনলাইন আসতে পারে। সো এই জিনিসগুলো আমরা আসলে বলতে চাই। সো আপনাদের সবাইকে ধন্যবাদ, আর আশা করি এই ব্যাপারগুলো নিয়ে আরো ডিসকাশন হবে সামনে। ধন্যবাদ ইউসুফ, চমৎকার একটি উপস্থাপনার জন্য। এবং শুধু আপনাদের সবার পক্ষ থেকে আমি ইউসুফকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই যে খুবই সংক্ষিপ্ত সময়ে এই সুন্দর গবেষণাটির মূল বক্তব্যগুলি তিনি নিয়ে এসেছেন, এবং সেখান থেকে আমরা বেশ কিছু কিন্তু আমরা আইডিয়া পাচ্ছি, যেটা হয়তো আমাদের পরবর্তীতে প্যানেলিস্টরা এবং যারা মুক্ত আলোচনায় অংশগ্রহণ করবেন, সম্ভাবনার কথাটা আজকে বারবার এসেছে। এবং ইউসুফ যেটা বললেন যে আমরা যেটাকে বলে থাকি যে আমাদের জিডিপি প্রবৃদ্ধির যে স্থিতিস্থাপকতা ডিজিটাল ইকোনমির প্রেক্ষিতে, সেটা কিন্তু খুবই স্পষ্টভাবে এসেছে যে আমরা যত ডিজিটাল ইকোনমির দিকে যাব আমাদের প্রবৃদ্ধিতে এটা সহায়ক ভূমিকা পালন করবে। এবং যেটা ফেলিক্সও আগে বলছিলেন যে আমাদের ফ্যাক্টর ড্রিভেন থেকে প্রোডাক্টিভিটি ড্রিভেন ইকোনমিতে আমাদের যেতে হবে, এবং তার ফলে কিন্তু জিডিপিতে সেটার একটা ইতিবাচক প্রভাব পড়বে। ইউসুফ বেশ কিছু চ্যালেঞ্জের কথা বলেছেন, সেখানে আমাদের স্কিলস ডেভেলপমেন্টের কথা বলেছেন, সেখানে লিঙ্গুইস্টিক স্কিলস এরও দরকার হবে। ফিসকাল পলিসি এবং মনিটারি পলিসির দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন, বিশেষত স্টার্ট আপ এর জন্য আমাদের এটা লাগবে। একটা যেটা খুবই গুরুত্বপূর্ণ যেটা উঠে এসেছে সেটা হলো যে আমাদের এখন যে ডিজিটাল ডিভাইডটা আমরা বলি যে গ্লোবালি আছে আমাদের মতো স্বল্পোন্নত দেশ এবং উন্নত দেশ, আবার আমাদের দেশের অভ্যন্তরে অপেক্ষাকৃত যারা নাকি বেশি আয়ের মানুষ তাদের সাথে কম আয়ের মানুষ, এবং যেটা ইউসুফ বললেন যে মাত্র 5% কম্পিউটার আছে, তাহলে তো তারা এই ইকোনমির সুবিধাগুলোও নিতে পারবেন না ভোক্তা হিসাবে, আর এই ইকোনমির সম্ভাবনাগুলিও যেটা তারা উদ্যোক্তা হিসাবে নিতে পারতেন সেটাও কিন্তু পারবেন না।
এবং সেটা করতে না পারলে আমাদের এই যে ডিজিটাল ইকোনমির এই সম্ভাবনা কাজে লাগাতে না পারলে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা যেটা আমরা বলছি সেটাও কিন্তু আমরা করতে পারবো। একটি বিষয় আমি শুনতে শুনতে মনে হচ্ছিল যে এখানে একটা সাইট কিন্তু আছে, এটাও মনে রাখতে হবে, সেটা হলো যে এগুলোর অনেকগুলি হলো কিন্তু লেবার ডিসপ্লেসিং, মানে আমাদের শ্রম যেগুলো নিয়োজিত আছে সেখান থেকে আমরা যখন নাকি ডিজিটাল প্ল্যাটফর্ম বেসডে যাব, অনেক সময় নতুন কর্মসংস্থান একদিকে হয়, আবার অন্যদিকে অনেক যারা নাকি এখন কর্মসংস্থানে আছেন তাদেরকে ডিসপ্লেস করে। সুতরাং সেখানে কিন্তু স্কিলস ট্রান্সফারের ব্যাপারটি এটা খুবই গুরুত্বপূর্ণ, যাতে করে আমরা এটা সহনীয়ভাবে এবং গ্রাজুয়ালি আমরা এটা করতে পারি। আরেকটি যেটা আমার মনে আসছিল সেটা হলো যে এই যে যেটা ইউসুফ বলছিলেন যে আমাদের দেশে হয়তো কম পেমেন্ট দিয়ে আমাদের বিভিন্ন ধরনের ডিজিটাল বেস সার্ভিসেস, বিজনেস প্রসেসিং আউটসোর্সিং বলি আর অনলাইন বিভিন্ন সার্ভিসেস বলি, তো সেখানেও কিন্তু একটু আমার মনে হয় একটা ডেমোক্রেটাইজেশন এবং গণতন্ত্রায়নের দরকার আছে, যে এক্সপ্লয়টেশন যাতে না হয়। এবং সেখানে গ্লোবাল বিভিন্ন রুলস এরও কিন্তু প্রশ্নগুলি চলে আসে, যে আমাদের দেশগুলি কে যাতে আমাদের যেটা পাওয়ার কথা সেটাও যাতে হয়। এখানে একটা গ্লোবাল ডিসকাশনেরও প্রয়োজন আছে। যেটা ইউসুফ বলেছেন 5 বছরের একটা ন্যাশনাল ডিজিটাল ইকোনমি ডেভেলপমেন্ট প্ল্যান, আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এটা করতে পারি তাহলে কিন্তু অভ্যন্তরীণ অর্থনীতির সম্ভাবনাগুলিকেও কাজে লাগাতে পারবো, আবার গ্লোবাল অপরচুনিটিস যেগুলো আসছে সেগুলো আমরা কাজে লাগাতে পারবো। ইউসুফের এই বক্তব্য উপস্থাপনা থেকে অনেকগুলো ইস্যু উঠে এসেছে, যেটা আমি আশা করব যে আমাদের প্যানেলিস্টরাও সেগুলো পিক আপ করবেন। ল্যাঙ্গুয়েজ অফ চয়েস, বাংলায় বলতে পারেন, ইংরেজিতে বলতে পারেন। আমাদের প্যানেলিস্টদেরকে আনার আগে আমি আমাদের সাথে ডক্টর আসাদুজ্জামান আছেন, বিআইডিএস এর পরিচালক ছিলেন, এবং আসাদ ভাই একজন প্রখ্যাত অর্থনীতিবিদ এবং আমাদের সাথে আছেন, তাকে চলে যেতে হবে। তো আমি আসাদ ভাই, আপনি যদি 5 মিনিটে কিছু বলতে চান তাহলে আপনি বলার পরে আমি প্যানেলিস্টদেরকে অনুরোধ করব। ধন্যবাদ মুস্তাফিজ এবং ফাহমিদা, শাহেদ যিনি ইউসুফ যিনি প্রেজেন্ট করলেন। আমার 2 ধরনের বক্তব্য আছে, অর্থনীতিবিদ হিসাবে একটা, আর যেহেতু আমার কিছু আইটির সাথে সংস্রব আছে সেইভাবে আর কি। আমি আগে অর্থনীতিবিদ হিসাবে বলি। যে সম্ভাবনার কথা বলা হয়েছে সেটা অবশ্যই ইমেন্স, কিন্তু এখানে যে জিনিসটা বোঝার চেষ্টা করতে হবে যে এই যে সার্ভিসগুলো আমরা যা বিভিন্ন জন দেওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন কোম্পানি, ইন্ডিভিজুয়ালি, অ্যাজ অ্যান ইনস্টিটিউশন যেভাবে দেওয়ার চেষ্টা করছেন, where is the demand coming from? কিছুটা আন্দাজ করা গেছে, যে সমস্ত প্যানেলিস্টের নাম করা হয়েছে এবং অর্গানাইজেশনের নাম করা হয়েছে তার থেকে বোঝা যাচ্ছে যে কি ধরনের ডিমান্ড আছে। কিন্তু এই ডিমান্ডটা কি কত ওয়াইড স্প্রেড সেটা হলো একটা কথা, এবং কি ধরনের ডিমান্ড এটাও বুঝতে হবে। এবং এই ডিমান্ডটা যদি জনসাধারণের মধ্যে ওয়াইড স্প্রেড না থাকে তাহলে কিন্তু there will be a limit to the expansion of this digital platform economy. এটা একটা বড় জিনিস। এটা যদি কেবলমাত্র উচ্চবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তর মধ্যে যদি থাকে তাহলে এটা মুশকিল হবে। যদি আমরা জানি যে পার্টিকুলারলি কিছু কিছু সার্ভিস যেমন এন্টারটেইনমেন্ট বা এই ধরনের জিনিসগুলো মোর ওয়াইড স্প্রেড, তো সেটা একটা দেখতে হবে। এবং আমরা যদি দেখি যে একটা গ্রাফ যেটা দেখানো হয়েছিল 2019 সালের ভিতরে, সেটা দেখানো যাচ্ছে যে সবচেয়ে বেশি এমপ্লয়মেন্ট হচ্ছে কিন্তু ক্রিয়েটিভ মাল্টিমিডিয়া এবং এগুলোর দিকে। তার মানে হচ্ছে যে ওই এন্টারটেইনমেন্ট ধরনের জিনিসের দিকে কিন্তু যাচ্ছে বেশি। কিন্তু এইটা মানে অ্যাকচুয়ালি দেন তাহলে রিয়েল ইকোনমির সাথে কোথায় সম্পর্কটা হচ্ছে? রিয়েল ইকোনমির থেকে যদি সম্পর্ক বেশি না হয় তাহলে কিন্তু এটা শেষ পর্যন্ত লিমিটেড হবে। এটা একটা বড় জিনিস, এবং এটা দেখতে হবে যে রিয়েল ইকোনমির সাথে কতটুকু সম্পর্কিত, নাকি এটা সার্ভিস ইকোনমি তার নিজের মধ্যেই এই জিনিসটাকে কেবলমাত্র করছে, এক্সপানশন করছে। এই জিনিসটা বোঝার একটা ব্যাপার আছে। আর অবশ্যই সাধারণভাবে যেটা সত্য, যে সমস্ত কথা বলা হয়েছে যে বিভিন্ন যে সমস্ত চ্যালেঞ্জ আছে ইকোনমির এক্সপানশনের ব্যাপারে, এ নিয়ে কোনো দ্বিমত নাই। এবং কিন্তু এই দ্বিমতের পিছনে কিন্তু আরো একটা জিনিস আছে, দ্বিমত না থাকলেও, সেটা হচ্ছে যে এর পিছনে কিন্তু দিস ইজ লাইক দ্য টিপ অফ দ্য আইসবার্গ।
এর পেছনে কিন্তু বিরাট বড় একটা ইনফ্রাস্ট্রাকচার আছে। এই যে আইটির ইনফ্রাস্ট্রাকচারটা, আমি জানি না যে এখানে আইএসপি অ্যাসোসিয়েশন বা বিটিআরসির কেউ এখানে আছেন কিনা বা তারা আমন্ত্রিত হয়েছেন কিনা, তারা হয়তো আরো ভালো বলতে পারবেন, তাদের দৈনন্দিন যে সমস্ত সুবিধা অসুবিধাগুলো তারা ভোগ করেন সেগুলো বলতে পারবেন। আমি অন্য পার্সপেক্টিভ থেকে বলতে যাচ্ছি, আমি একটা অর্গানাইজেশনের সাথে জড়িত আছে, কমপ্লিটলি নট ফর প্রফিট, বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জ, যেটার মূল কাজ হলো কিপিং ট্রাফিক, ইন্টারনাল ট্রাফিক ইন্টারনালি। এবং এটা কিন্তু একটা বিরাট বড় রোল আছে। যে সমস্ত ডিমান্ডগুলো ইন্টারনাল, সেই সমস্ত ডিমান্ডগুলোর কিন্তু কস্টটা ডিপেন্ড করে আমরা এই ডিমান্ডটা যখন এক্সপ্রেস করতে যাব থ্রু দ্য ইন্টারনেট, তখন সেটার কি খরচ বেশি হচ্ছে না কম হচ্ছে। এক সময় ছিল যে আমাদের এখান থেকে যে কোনো মেল পাঠালে সিঙ্গাপুরে না হয় ফ্লোরিডায় কোনো একটা জায়গায় সার্ভার হয়ে আবার ঘুরে আসবে, তাতে কস্ট বেশি হতো। এখন কিন্তু সেটা লাগে না, বিকজ অল ইন্টারনাল ট্রাফিক আর ট্রাফিক ইন্টারনালি, বাইরে যায় না, সুতরাং এখানে কস্ট কিন্তু কম হয়। এই যে একটা বিরাট বড় একটা সুবিধা আছে, এটা কিন্তু ভুললে চলবে না। কারণ এমনিতে মনে হয় যে কিছু না, কিন্তু যখন টোটাল করি তখন কিন্তু ইট বিকামস ভেরি হিউজ। এটা একটা বিরাট বড় ব্যাপার আছে। এবং এইখানে সাধারণত ইন্টারনেট এক্সচেঞ্জ দেশে একটাই থাকে, সব দেশে একটাই থাকে মেইনে। আমাদের এখানেও তাই ছিল, তবে কিছু কিছু মনে হয়েছে, কিছু কিছু অর্গানাইজেশনে মনে হয়েছে যে এখানে হয়তো যথেষ্ট প্রফিট করার ব্যাপার আছে। কেউ কেউ এখানে ঢোকার চেষ্টা করেছেন, কিন্তু সেটা খুব বেশি এখন পর্যন্ত ফলপ্রসূ হয়নি। এবং BDIX has remained the prime organization, not for profit, 100% not for profit. এটার জামিলুর রেজা চৌধুরী, যিনি মারা গেছেন কিছুদিন আগে, তিনি এটার চেয়ার ছিলেন আর কি, BDIX এর চেয়ার ছিলেন। তো যাই হোক, তো এই BDIX এর চালাতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের সুবিধা অসুবিধা ভোগ করেছি। এবং এটা একটা জিনিস যেটা আমাদের কাছে বারবার মনে হয়েছে, আমি বলছি বলে মনে করবেন না, অনেকে হয়তো মাইন্ড করতে পারেন, এই যে মানে ইন্টারনেট এন্ড ডিজিটাল ইকোনমি যে কতগুলো বিশেষ বৈশিষ্ট্য আছে, এইখানে যে এই ইউজুয়াল ওয়েতে যে রেগুলেটরি বা কন্ট্রোল, কিন্তু রেগুলেশন হয় না, আমাদের থেকে কন্ট্রোল হয়, এই জিনিসটার কিন্তু টেন্ডেন্সি খুব বেশি। এবং তার ফলে এই যে ফেসবুক যাবে না টিকটক যাবে না কি যাবে, এটা মুহুর্মুহু অহরহ আমাদেরকে কেবল কিন্তু উত্তর দিতে হয়। যদি আমাদের এখানে ওই ওয়ার্ক মোর লাইক এ পোস্ট বক্স, আমাদের এখানে কোনো কিছু না, আমাদের এখান দিয়ে ট্রাফিক কি যাচ্ছে সেটা যিনি পাঠাচ্ছেন আর যিনি রিসিভ করছেন তাদের ব্যাপার, আমাদের কোনো কিছু না, উই সিম্পলি ওয়ার্ক অ্যাজ এ মিডিয়াম। তো এই ধরনের ঝামেলাগুলো আছে। তো এটার এবং তারপরেও এত কিছুর পরেও BDIX perhaps account for more than 90% of the total internal traffic of the country, internet traffic যা হয়। তো because all the ISP, all the major mobile companies are linked to this organization. তো একই সাথে আমি যে জিনিসটা বলার চেষ্টা করব সেটা হচ্ছে এই যে বিরাট ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, এই লিঙ্কেজটা যদি না ঠিক মতো অপারেট করে এবং এইখানে যদি ঠিক মতো কাজ না হয়, তাহলে কিন্তু সামনের ওই টিপ অফ দি আইসবার্গ যেটা বললাম সেটা কিন্তু মুখ তুবড়ে পড়বে। তো সুতরাং এই জিনিসটাকে দুটোকে একসাথে দেখতে হবে। একটা তো পার্ট আছেই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসাবে, এখানেও বিরাট বড় একটা যে আছে কি বলে ইকোনমির পার্ট আছে, সাপোর্টিং দ্য ডিজিটাল ইকোনমির যে পার্টটা আছে সেটা একটা বিরাট বড় পার্ট, এটাও কিন্তু বিশাল। তো এইখানে একটা বিরাট অসুবিধা আছে, যে জিনিসটা এখানে টাচ করা হয়েছে সাধারণভাবে ওই ই কমার্স এবং এই সমস্ত ব্যাপারের ক্ষেত্রে, কিন্তু এখানেও আরো সত্য। সেখানে হচ্ছে এখানে কিন্তু ট্রেন ম্যান পাওয়ারের যথেষ্ট অভাব আছে। মানে ফর্মালি লেখাপড়া করে আইসিটিতে লেখাপড়া করে এসে খুব কম লোকই কিন্তু আছেন, বেশিরভাগই হাতে কলমে কাজ শিখে আসছেন। এবং তার ফলে হয় কি যে একটা সীমাবদ্ধতা থেকে যায়, ওই যে শেষ পর্যন্ত যে আমরা যে আগায় যাব, যেমন নতুন যে সমস্ত জিনিস আসছে, যেমন ব্লক চেনের ব্যাপার, AI এর ব্যাপার, এই জিনিসগুলো যে খুব কুইকলি আমরা আত্মস্থ করে সেগুলোকে নিয়ে আসবো সামনে। যে ব্লক চেনের ব্যাপারটা যেমন আমরা মনে করেছিলাম যে যেহেতু হেলথের ব্যাপারে এত রকম গত 1.5 বছর ধরে কোভিডের হচ্ছে, দিস উইল কাম আপ, কিন্তু ওইভাবে কাম আপ কিন্তু হয় নাই। এবং দুনিয়ার সমস্ত জায়গাতে পার্টিকুলারলি হেলথের জন্যই কিন্তু ব্লক চেন প্রথম ডেভেলপড হয়েছিল। তো এটা আমাদের এখানে কিন্তু হয় নাই। দিস ইজ অ্যান ইমেন্স পসিবিলিটি, সেটা কিন্তু কোনো না কোনো অর্গানাইজেশন আমার মনে হয় এগিয়ে আসা উচিত এবং এদিকে নজর দেওয়া উচিত। এবং অফকোর্স AI has now become ubiquitous. Almost perhaps some would joke that it would replace human beings at one time. সেটা হয়তো হবে না ইনশাল্লাহ,
কিন্তু তারপরেও তার যে ইমেজ পসিবিলিটি সেটাকেও কিন্তু ব্যবহার করতে হবে। আমি বলছি এই কারণে এই কথাটা, যে এই ইনফ্রাস্ট্রাকচার গুলো এবং সামনে যে ফ্রন্ট লাইনে যারা কাজ করছেন, এই দুটোর মধ্যে কিন্তু সম্পর্ক খুব অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এটা জাস্ট কেবল ইকোনমিক না, এখানে এর ভিতরে বহু ধরনের টেকনিক্যাল আদারওয়াইজ বহু কিছু আছে। আর শেষ যে কথাটা বলে আমি শেষ করতে চাই সেটা হচ্ছে এই, দিস ইজ এ ফিল্ড যেখানে কন্টিনিউয়াসলি কিন্তু কালকে টেকনোলজি আজকে কিন্তু অবসলিট হয়ে যাচ্ছে, সুতরাং খুব ফাস্ট অ্যাডাপ্ট করতে হবে আমাদেরকে, সুতরাং সেখানে খুব হাইলি ট্রেন ম্যান পাওয়ার প্রয়োজন। এই জিনিসটা তৈরি করার ব্যাপারে কিন্তু যদি আমরা বড় গলায় বলি যা ডিজিটাল ইকোনমি হয়ে গেছে আমাদের, এই হয়েছে সেই হয়েছে, কিন্তু এই দিকে কিন্তু এখন পর্যন্ত প্রপারলি নজর দেওয়া হয়নি, এবং আমি মনে করি যে এই দিকে ভালোভাবে নজর দেওয়া উচিত। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আসাদ ভাই, আপনার এই মূল্যবান বক্তব্য আমাদেরকে বেশ কিছু নতুন ডাইরেকশনের দিকে নিয়ে গেছে, সেজন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনি প্রথমে যেটা বলেছেন যে বাজার সীমাবদ্ধতা থেকে বাজার সম্প্রসারণের দিকে আমাদের যেতে হবে, এটা খুবই একটা যুক্তিসঙ্গত কথা, কারণ আমরা যদি সম্প্রসারণ করতে না পারি তাহলে কিন্তু সাধারণ মানুষের কাছে আমরাও নিয়ে যেতে পারবো না, সম্ভাবনাগুলিও সেগুলো বাস্তবায়ন করতে পারবো না, এবং রিয়েল ইকোনমির সাথে সম্পর্কিত সার্ভিসেস গুলোকে যত বেশি আমরা করতে পারবো ততই কিন্তু আমাদের অর্থনীতিতে সেটা বড় অবদান রাখবে। আর আপনি ব্যাক এন্ড এন্ড ফ্রন্ট এন্ডের দিকটাতে দৃষ্টি আকর্ষণ করে আপনি অবকাঠামোর বিষয়গুলি যেগুলো বললেন সেগুলো খুবই গুরুত্বের দাবিদার। আর যেটা আপনি বললেন যে এটা ঠিক যে আমরা লার্নিং বাই ডুইং অনেকেই আমরা হয়তো এই পর্যন্ত এসেছি, কিন্তু যদি সামনের দিকে আমাদের ব্লকচেন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এগুলোতে যেতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই স্কিলড হিউম্যান রিসোর্সেসের দিকে আরো বেশি জোর দিতে হবে। ধন্যবাদ আসাদ ভাই আপনাকে। আমরা এই পর্যায়ে আমরা প্যানেলিস্টদের কাছে যাচ্ছি। আমি যেটা বলেছি ল্যাঙ্গুয়েজ অফ চয়েস, বাংলা ইংরেজি যেটাই ব্যবহার করতে চান। আমি এখন মিস ফারহানা এ রহমান তাকে অনুরোধ করছি বলার জন্য। তিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আপনারা সবাই জানেন, বেসিস বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস। তাকে এখন ধন্যবাদ সিপিডি কে, এবং ধন্যবাদ মোস্তাফিজ ভাই, ফাহমিদা আপা এই সময় উপযোগী আলোচনায় বেসিসকে অন্তর্ভুক্ত করার জন্য। আমি আসলে ধন্যবাদ জানাতে চাই আজকে যিনি আজকের প্রেজেন্টেশনটা তৈরি করেছেন। খুবই কম্প্রিহেন্সিভ একটা প্রেজেন্টেশন বলে আমি মনে করি। অনেকগুলো জিনিসই এখানে উঠে এসেছে এবং যথাযথভাবেই উঠে এসেছে বলে আমি মনে করি। সেখানে আমি যদি প্রেজেন্টেশনটার দিকে একটু তাকাই, সেখানে অনেক ধরনের প্ল্যাটফর্ম বা ই কমার্স এর কথা বলা হয়েছে, যেটা কিনা আমরা ই কমার্স, এফ কমার্স বলে এখন করছি। সেখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে যে ই কমার্স সাইট আছে 2000। আমি একেবারেই ইউসুফ সাদাত আপনার প্রেজেন্টেশন থেকেই আমি কোট করছি নাম্বারগুলো। সেটা হচ্ছে যে 2000 মানে ওয়েবসাইট এন্টারপ্রেনার আছে যারা ওয়েবের মাধ্যমে ই কমার্স বিজনেস করেন, কিন্তু সেখানে 50,000 এফ কমার্স আমরা দেখতে পাচ্ছি এন্টারপ্রেনার। তো এখানে এই এফ কমার্স একটা বা ফেসবুক কমার্স কেন এত জনপ্রিয় হলো, এর পিছনে কারণটা অবশ্যই যে আমরা খুব সহজে একটা ফেসবুক পেজ খুলে ব্যবসা শুরু করতে পারি, কিন্তু এই 50,000 ফেসবুক পেজ যে ক্ষেত্রে প্রচুর বিজনেস হচ্ছেও, এটা আমরা দেখেছি। বিভিন্ন ধরনের, মানে শুধু যে প্রোডাক্ট তা না, বিভিন্ন ধরনের সার্ভিসেস আমরা দেখেছি যে কেনা বেচা হচ্ছে, কিন্তু সেই জায়গায় কোয়ালিটি অফ প্রোডাক্ট এবং অনেক ক্ষেত্রে যে কিনা সবগুলো পেজ কিন্তু অথেন্টিকেশনের যে জায়গাটা, যে প্রত্যেকটা পেজই সেই আস্থার জায়গাটা আছে কিনা, ওই জায়গাটাতে কিন্তু এখনো মানুষের কিছুটা সন্দেহ আছে। এই জন্য যে কেউ কিন্তু একটা পেজ খুলেই প্রোডাক্টের ছবি দিলেই আমরা মনে করছি এটা
এখান থেকেও কেনা যায়, কিন্তু তার জন্য যিনি কিনা অথেন্টিক বিজনেস করছেন তার আস্থার জায়গাটাতে একটা সমস্যা হচ্ছে। আমরা টেকনোলজির কথা অনেক বলেছি, টেকনোলজি এরই মধ্যে এসছে, আমরা যারাই কথা বলেছি। টেকনোলজির পাশাপাশি আসলে আমাদের এই অ্যাওয়ারনেসের জায়গাটা, এই আস্থার জায়গাটা তৈরি কিন্তু একেবারে প্যারালালি চলতে হবে বলে আমি মনে করি। এবং এই জায়গাটাতে আমাদের যে অপরচুনিটি আছে, সেই অপরচুনিটির ব্যাপারে আমি যদি আবার একটু ফিরে যাই, সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং এর বিষয়, যে অপরচুনিটির বিষয়টা এসছে, সেখানেও কিন্তু সেই জায়গাটা অবশ্যই অনেক বড়। আমরা দ্বিতীয় স্থানে আছি। দ্বিতীয় স্থানে থাকার পরেও কিন্তু আমরা এখনো অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলোকে প্রপারলি অ্যাড্রেস করতে পারিনি। আমাদের তরুণ প্রজন্ম যে ফ্রিল্যান্সিং করে যে রেমিটেন্সটা নিয়ে আসছে, সেই রেমিটেন্সটা নিয়ে আসার যে রাস্তা, সেই রাস্তাটা কিন্তু এখনো অনেক কঠিন। ফ্রিল্যান্সিং কাজ করার ফলে পেপ্যালে সাধারণত এই ছোট ছোট অ্যামাউন্ট গুলো বাইরের বায়াররা পেপ্যালে পেমেন্ট করতে চায়। সেই পেপ্যাল এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে আসেনি। একটা পেপ্যাল অ্যাকাউন্ট করতে গেলে বা একটা প্রত্যন্ত অঞ্চল থেকে একটা ছেলে যখন একটা পেপ্যাল অ্যাকাউন্ট করতে চায়, তার পক্ষে আসলে কিন্তু করা সম্ভব হয় না। এবং আমরা দেখেছি যে বাংলাদেশের হয়ে না জেনে, অনেক সময় ইনফরমেশন গ্যাপ তো আছেই, না জেনে তারা যখন পেপ্যাল অ্যাকাউন্টটা করে, ওই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারের পরে ওই পেপ্যাল সেটাকে ব্লক করে দেয়। তো এভাবে কিন্তু আমরা প্রচুর মানে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। ছেলেদের স্কিল থাকলেও যদিও এই ইয়াং প্রজন্মই আমাদেরকে এই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছে নিজের মতো করে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেশের বাইরে যে থাকে, তার সাথে যোগসূত্র স্থাপন করে যেভাবেই হোক তারা কিন্তু এই জায়গাটা তৈরি করেছে। কিন্তু সেই জায়গায় আমাদের এখনো প্রচুর পলিসি সাপোর্ট দরকার। এবং পলিসি সাপোর্টের মধ্যে পেমেন্ট নিয়ে আসাটা, যেটা কিনা একেবারেই এই পুরো সার্ভিসের মধ্যমণি আমি বলবো, মানে প্রাইম কনসার্ন, সেই জায়গাটাকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে। এই ফ্রিল্যান্সিং এর জায়গাটাকে বড় করতে হলে স্কিলস নিয়ে কথা এসছে যে যথেষ্ট পরিমাণ স্কিলস, হিউম্যান রিসোর্স তৈরি হচ্ছে না, নতুন টেকনোলজির স্কিল হিউম্যান রিসোর্স তৈরি হচ্ছে না। কথাটা ঠিক, আমরা কিন্তু শুধু স্কিল রিসোর্স তৈরি করে নিয়ে বসে থাকলে হবে না, তাদের আসলে এমপ্লয়মেন্টের জায়গাটাও তৈরি হতে হবে। আমি যদি এখন একটু সেই দিকে যাই, আমাদের লোকাল তৈরি প্ল্যাটফর্মগুলোর ইউজ বাড়াতে হবে। আমরা যে এই যে ফেসবুক নির্ভর ব্যবসাটা করছি, সেটাকে আসলে আরো ফর্মালাইজ করে ই কমার্স বিজনেস যেটাকে বলা হয়, এবং সেই জায়গায় কিন্তু আসলে লোকাল প্ল্যাটফর্মগুলোর চাহিদা তৈরি হলে সেটাও কিন্তু একটা বড় মার্কেট আমাদের জন্য। এবং একটু আগেই শুনছিলাম আমি যে মেডিকেল কনসালটেন্সি, এই করোনা সময়কালীন দুটো জিনিস তো আসলে হওয়া দরকারই ছিল। একটা হচ্ছে মেডিকেল কনসালটেন্সি জায়গাটা, আর একটা হচ্ছে অনলাইন এডুকেশনের জায়গাটা। কিন্তু আমরা দেখেছি আমরা সেই জুম অথবা গুগল ক্লাসরুম এগুলোর ভিতরে নিজেদেরকে সীমাবদ্ধ রেখেছি, যেখানে দেশীয় প্ল্যাটফর্মগুলো কিন্তু তৈরি ছিল। আমরা যদি দেশীয় প্ল্যাটফর্মগুলো ব্যবহার করতাম, তাহলে কিন্তু ওই জায়গায় দেশীয় যে সফটওয়্যারের ব্যবহারের জায়গাটা যেমন বাড়তো, এবং যিনি বানিয়েছেন উনিও কিন্তু মার্কেট সম্পর্কে জানতেন, এই প্ল্যাটফর্মগুলো ম্যাচিওর হতো। এবং এইগুলো কিন্তু দেশীয় প্রবলেমগুলোকে মাথায় রেখে তৈরি করা। একটা জুমে প্রত্যন্ত অঞ্চল থেকে ইন্টারনেটে কানেক্টেড হয়ে একটা ক্লাস করতে যে পরিমাণ ব্যান্ডউইথ কনজিউম করে, সেই জায়গাগুলোকে কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আমরা খুব উপর থেকে যখন দেখি যে হ্যাঁ, এটা তো আমি ফ্রি ব্যবহার করতে পারছি, সেই জায়গাটা থেকে আমরা দেখার চেষ্টা করি এবং ব্যবহার করার চেষ্টা করি। কিন্তু আমাদের লোকাল ইন্ডাস্ট্রির যে জিনিসগুলো আছে, সেইগুলোকে আমরা নিজেদের মতো করে লোকালাইজ করে নিতে পারতাম, আমরা নিজেদের মতো করে তৈরি করে নিতে পারতাম। সেই জায়গায় আমি মনে করি অনেকখানি এমফাসিস দেওয়া প্রয়োজন, কারণ আমাদের লোকাল ইন্ডাস্ট্রির প্রোডাক্ট কিন্তু দেশের বাইরে ব্যবহার হচ্ছে।
সেই জায়গায় আমাদের লোকাল ইন্ডাস্ট্রির বিষয়ে অ্যাওয়ারনেসটা আরো হওয়া প্রয়োজন বলে আমি মনে করি, কারণ লোকালি সব ধরনের প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যেটা কিনা বিভিন্ন দেশে ব্যবহার হচ্ছে, লোকালিও ব্যবহার হচ্ছে। এখানে আমি ইমনকে দেখতে পাচ্ছি, সে হয়তো আরো একটু ভালোভাবে দেশীয় এবং বিদেশি প্ল্যাটফর্ম ব্যবহারের ভালো দিক খারাপ দিক সম্পর্কে বলতে পারবে। তো এই জায়গাটাতে আমি বিশেষভাবে এমফাসিস দিতে চাই। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে নতুন টেকনোলজি গুলো নিয়ে কথা হচ্ছে, সেইগুলোর জন্য যদি আমরা এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে না পারি, আসলে সেই জায়গায় হিউম্যান রিসোর্স ট্রেন করে ধরে রাখা মুশকিল। ট্রেন করা হচ্ছে না, আমার মনে হয় ব্যাপারটা সেরকম না। যারা ট্রেনিংটা নেবেন তাদের কাছে অ্যাট্রাকটিভ তখনই হচ্ছে যখন সে আসলে নিজেকে কানেক্ট করতে পারছে কোনো একটা অপরচুনিটির সাথে। এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি যারা ট্রেনিং নিচ্ছে তারা দেশের বাইরে এমপ্লয়েড হচ্ছে, যেটা কিনা আমাদের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের ভিতরে যেহেতু থাকছে না, আমরা আসলে দেখতে পাচ্ছি না। সো আমাদের ছেলেদেরকে এই ধরনের টেকনোলজিতে ট্রেন করে ধরে রাখার যে ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচারের দিকে আমাদেরকে যেতে হবে। আরেকটা প্রসঙ্গে আমি বলতে চাই যে প্রচুর ডেটা আদান প্রদান হচ্ছে, প্রচুর ডেটা এখন এই প্ল্যাটফর্মগুলোর কাছে আসছে, যেই ডেটাগুলোকে দিয়ে কিন্তু এরপরে ফিউচার আরেকটা বিজনেস তৈরি হতে যাচ্ছে। এই ডেটাগুলো আমরা যদি একটু 2003-2004 দিকে তাকাই, সেই সময় তো প্ল্যাটফর্ম বলতে কিছুই ছিল না। কিন্তু আমরা যদি জব মার্কেটটা কিভাবে ট্রান্সফর্ম হয়েছে, আমাদের দেশে আগে আমরা কিন্তু নিউজ পেপারে চাকরির বিজ্ঞপ্তি খুঁজতাম, সেই জায়গাটা কিন্তু এখন পুরোই নাই হয়ে গেছে। আমরা কিন্তু এখন বিভিন্ন জব সাইট গুলোতেই আসলে চাকরির বিজ্ঞপ্তিগুলো খুঁজি। সো সেরকম এখন যেটাকে খুব চ্যালেঞ্জ মনে হচ্ছে যে মানুষ হয়তো খালি অল্প কিছু মানুষের চাহিদা অনুযায়ী ই কমার্স অথবা এই প্ল্যাটফর্ম গুলো সার্ভ করছে, বিষয়টা আসলে আমি সেভাবে দেখছি না। আরেকটা বিষয় যে মহিলাদের কাছে কম্পিউটার কম, বা দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষের হাতে স্মার্টফোন বা কম্পিউটারের অপ্রতুলতা আছে, অবশ্যই আছে। সেই জায়গায় কিছু মেকানিজম অবশ্যই তৈরি করতে হবে। আমরা একটা সময় ছিল আমাদের কিন্তু মোবাইলে বা পকেটে ইন্টারনেট ছিল না, তখন আমাদের সাইবার ক্যাফে গুলো আমাদের সেই সমস্যার সমাধান করেছে। আমরা কিন্তু সেই ধরনের মেকানিজমের কথাও চিন্তা করতে পারি। আমরা অনলাইন ক্লাসগুলো এফেক্টিভ করতে পারছি না, কারণ যখন একটা ছেলে ঢাকা শহর ছেড়ে তার গ্রামে বা প্রত্যন্ত অঞ্চলে ফিরে যায়, তার সেই ইন্টারনেট ক্রয় করার ক্ষমতা নেই, তার কাছে স্মার্টফোন নেই, অথবা গ্রামের স্কুলের বাচ্চারা অনলাইন ক্লাস করতে পারছে না। কিন্তু আমরা যদি একটু এখানে মেকানিজমটা একটু চেঞ্জ করতে পারি, আমি মনে করি যে এই যারা এখন পর্যন্ত এই ধরনের সুযোগ সুবিধাগুলো নিতে পারছেন না, তারা কিন্তু এই সুযোগ সুবিধাগুলো নিতে পারবেন। এবং জানার এখনো যথেষ্ট পরিমাণ মানুষ কিন্তু বিষয়টা জানে না। আমরা যদি তাকাই যে স্কাইপ কল অথবা বিকাশ পেমেন্ট স্পেসিফিক্যালি ধরি, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ কিন্তু যখন জেনেছে, যখন তাদের সেটা প্রয়োজন হয়েছে, তখন কিন্তু তারা সেটা ব্যবহার করতে পেরেছে। সো আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে তাদেরকে প্রপারলি জানানো, এবং দেশীয় প্রোডাক্ট যখন আমরা তৈরি করব, আমাদের এই সমস্যাগুলোকে মাথায় রেখে তৈরি করব, এবং দেশীয় প্রোডাক্ট ব্যবহার করে যদি আমরা এই সার্ভিসগুলো পৌঁছে দিতে পারি, তাহলে কিন্তু মানে যে অপরচুনিটি গুলোর কথা বলা হচ্ছে, সেই অপরচুনিটি গুলো আসলে পুরোপুরি আমরা নিতে পারবো। চ্যালেঞ্জেস আছে, চ্যালেঞ্জেস গুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, কিন্তু এর মানে চ্যালেঞ্জেস আছে মানে এটা না যে এটা ফ্লারিশ করবে না। সেই দিকটাকে মাথায় রেখে আমি বলবো যে সবাইকে একসাথে কাজ করে, এবং পলিসি প্রচুর সাপোর্টের প্রয়োজন আছে, সেই পলিসি সাপোর্ট গুলো এনশিওর করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ ফারহানা, খুবই সুন্দর আলোচনা করেছেন। এবং আপনি যে পেমেন্ট এবং রেমিটেন্সের কথা যেটা বলেছেন, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ এটা নিয়ে অনেক সময় আমরা শুনি যে কমপ্লেন করছে অনেকে লিগালি আর্ন মানি ইলিগাল হয়ে যাচ্ছে। অনেক সময় আপনি যেটা বললেন যে এটা অন্যরা সেখানে সাইবার সিকিউরিটির ব্যাপারটাও আপনি বলবেন এক্ষেত্রে। লোকাল ইন্ডাস্ট্রির কাস্টমাইজড প্রোডাক্ট দেয়ার আপনি কথা বলেছেন, which is very important। তাহলে আমাদের অভ্যন্তরীণ বাজারও আমরা বাড়াতে পারবো, আরো অনেক মানুষকে সেবা দিতে পারবো। আর বিশেষ করে আপনি অনলাইন হেলথ এন্ড অনলাইন এডুকেশনের ব্যাপারে যে সাজেশন গুলি দিয়েছেন, আমি জাস্ট একটা প্রশ্ন করবো। আপনি বলছিলেন যে ফেসবুকে কমার্সের ক্ষেত্রে অথেন্টিকেশনের কথা, আপনার কি কোনো সাজেশন আছে এক্ষেত্রে? মানে আমরা আবার অথেন্টিকেশন করতে যে আবার ওভার রেগুলেশন করি কিনা একটা ভয় থাকে সব সময় আর কি।
তো খুব সংক্ষেপে যদি 1 মিনিটে আপনি যদি বলতেন যে কোনো সলিউশন আছে নাকি এটা। আমার কাছে মনে হয় যে আমরা যদি একটা ডেটাবেস তৈরি করে সেই ডেটাবেসটা কেউ কেনার সময় সেই ডেটাবেসটাকে ভেরিফাই করে নিতে পারে যে এই পেজটা আসলে এখানে এনলিস্টেড, সেটাই এই মুহূর্তের জন্য আমরা জানি যে অনেকে অ্যাডভান্স টাকা নিয়ে চলে যাচ্ছে, তো সেগুলো কিন্তু আসলে আলটিমেটলি ইন্ডাস্ট্রিতে একটা নেগেটিভ প্রভাব তৈরি করছে। শুধুমাত্র যদি ভেরিফাইও করা যায় যে হ্যাঁ এই পেজটা এনলিস্টেড, সেটাও কিন্তু এই মুহূর্তে একটা বড় অ্যাওয়ারনেস তৈরি করবে। ধন্যবাদ, ধন্যবাদ এই সাজেশনের জন্য, থ্যাংক ইউ। আমরা এরপর যাচ্ছি মিস্টার হোসেন এম ইলিয়াস, আছেন, সিইও পাঠাও লিমিটেড। জি আচ্ছা, এবং থ্যাংক ইউ ফর দি অপরচুনিটি টু স্পিক ওভার হিয়ার। এতক্ষণ আমি সবগুলো শুনছিলাম, and it's a very interesting topic, mostly because we are one of the few people who are also working in the platform economy in Bangladesh. So I want to talk about what I think platform economy is, as well as the challenges that we are facing in reality, right? As we are running the business over here, so we are facing some of the challenges, and we want to talk about that as well. So what is platform economy? For me, a platform economy is one in which we are trying to reduce middlemen. So আমি যখন আমাদের পাঠা শুরু করার আগে আমরা actually প্রথম কাজ করেছিলাম সিএনজি নিয়ে। হ্যাঁ, obviously we didn't start that or work with that, and the reason that actually failed is because আমরা যখন সিএনজি নিয়ে কাজ করতে চাচ্ছিলাম তখন দেখলাম that there was multiple parties involved. What were the parties? There were a CNG union, there was the CNG, the vehicle owner of the CNGs, there was a CNG garage, which is very different from a CNG vehicle owner, and then you have the CNG driver. So here is CNG, for example, the কাজ করতে চায় for transportation. There is 4 different parties that you have to work with, right? So that was one of the reasons that we started Patha with bikes, because there wasn't any union. You had directly from you could directly work with the drivers who owned their own bikes. So platform economy journal, I think it is very important to see that it's a reduction of middlemen. The more you try to introduce middlemen into this, that can be in a lot of ways. That can be our freelancer নিয়ে কথা বলছিলাম, অথবা we're talking about e-commerce merchant, এবং there are a lot of people who are trying to bring e-commerce merchants together বলছে, হ্যাঁ, but ultimately it just means that there are more people that you'll have to work with. That kind of goes against the spirit of the platform. And the second is that we're also mobilizing other people to contribute. So for us, we are mobilizing our drivers to contribute. Sheba is mobilizing a lot of craftsmen to help contribute, and we're basically digitizing the value creating humans. So as we're building this ecosystem, there are certain challenges and there are certain features that also pop up, right? So number one, the technology. Now you need technology to operate this, and thankfully the core technology can be made very cheap, right? Anyone can make a ride sharing app, anyone can make a free job website, right? It doesn't cost a lot of money to do. The challenge comes in that when you're scaling it, যখন আমি 100টা ড্রাইভার দিয়ে কাজ করতেছি, that will obviously be a very different platform যখন আমি 1 লাখ ড্রাইভার দিয়ে কাজ করতেছি, and that sort of scaling capability এবং that sort of even technical knowledge যে কিভাবে এটা স্কেল করতে হয়, সেটা কিন্তু খুবই কম এক্সিস্ট করে বাংলাদেশে। এবং এটা নিয়ে আমরা খুব চ্যালেঞ্জ ফেস করি এবং এখনো করি, যে are there enough high quality technical talent? There is a lot of technical talent in Bangladesh in numbers, right?
We're talking about how many hundreds of thousands of freelancers are out there, how many programmers or software engineers are out there. Kintu high quality programmers and engineers are still very much lacking, right? And that could be a function of time, that could be a function of education, that could be a function of a lot of things, but that is something that we need to keep in mind, right? It's not enough to focus on the number of talent, but also on the quality of talent. The second thing is that we are going for we have a network effects that are in play in a marketplace, in any platform economy, right? And the network effects means that the first mover advantage is a very strong one. So, and that kind of leads into my third point, which is it's very expensive to build that network. It requires a lot of capital. It requires a lot of investment in marketing. It requires a lot of investment in user education. It is not enough just technology বানাই দেই এবং কিছু PR করি, কোথাও গিয়ে কথা বলি. That's not enough. It's important to market it, and that can be very, very expensive. And final challenge that I would also like to touch on is something which is very, I would say it's very educational or social, it could be cultural issue, is that we by our nature are extremely price sensitive. And I was listening to the keynote presentation. We're talking about reviews and ratings being very important. Reviews and ratings we can measure quality of service providers or service takers, and indeed it is important. But what we have also seen that is in real life, it is people are much more price sensitive than they're quality sensitive. So a good example of this is what we call offline trips. Anyone anyone can provide a motorcycle trip, and people are doing it, and then there are people who are also taking that trip, right? Now these are things that are happening outside of a platform. There is no way for us to control it, because again, this is happening outside of a platform. And why are people doing it? The drivers are doing it because they want to avoid paying a platform fee. Now remember, the platform fee is required to educate that customer base and bring on the driver base. And users are also doing it because, hey, 10 taka kom, right? And who doesn't want 10 taka kom on that trip, right? Because we are very, very price sensitive. We don't always look at quality, or we don't always look at what are the other features, security, we mentioned quality, and so many other things. We're just thinking about price sensitiveness. And the last thing is really the regulations. Now, since this is a policy dialogue, I'd like to share some of my experience in dealing with policies. In ride sharing is something that is regulated. There is a ride sharing policy that has been created by the cabinet. It's implemented and being implemented right now. So ride sharing policy ki bole je every driver has to have a separate license, an enlistment certificate, to provide a service of ride sharing, right? Which is very valid. And the purpose of the enlistment certificate is to ensure that whether or not that driver has certain amount of time on the road, ek bochor dhore tar gari ache, tar mane she nischoi experienced driver hobe, so less risk over there. It could be a revenue generating mechanism for the government. So there is a lot of those regulations that are already in place. But what has been the effect of that? The effect is honestly negligible. Why? Because these regulations are there, but these regulations are not implemented. Ultimately, what has happened is we have a cohort of drivers that are a enlistment certificate niche, and they're doing things legally and properly. But they're also seeing that there are drivers who don't have enlistment certificates, and
they are still driving through that offline trips, right? And there is no action that is being taken against people who are not being enlisted. So now the enlisted drivers are thinking, acha ami keno সরকারকে 500 টাকা দিলাম, আমার তো টাকা না দিলেও হতো, right? So this is a problem where we sometimes we over index. Policies are important, and yes, policies are important, but what is also important is the execution of those policies. A good example of an execution of policy is it happened I think 2018-19 সালে with helmets. Now 18 সালের আগে you'd remember that no bike drivers out there would wear any sort of helmets at all, right? But 18 সালের পর থেকে everyone is wearing helmets. Why is that? It's because of there was this unfortunate accident where a student died, and there was a lot of conversations around why weren't these people wearing helmets, and then government actually implemented this policy where they said that okay, কেউ যদি হেলমেট ছাড়া তেল নিতে যায় তাকে তেল দেওয়া হবে না, হ্যাঁ, and what that meant was that immediately afterwards, and till now, you will see that almost all drivers in Dhaka city roads, they're wearing helmets. So that was a good example of an implementation of policy. It's not that it can't be done, it's that we just don't do it, right? So those are some of the challenges that we see on the ground level when we're talking about putting out a platform out there. Obviously, there are a lot of advantages, right? And I can go on and on about advantages. Yeah. We provide there's a lot of jobs that we provided. We are, there's people are earning and everything across that, and we have covered that. So I don't want to spend time on that. But I think as we are having this dialogue, we need to also just ensure that we just index the right way on the execution of policies and not just creating policies. Thank you. Thank you so much. আমার মনে হয় যে বেশ কিছু নতুন পার্সপেক্টিভ আমরা শুনলাম, এবং যে কয়েকটি পয়েন্ট বলা হয়েছে আমার মনে হয় যে এগুলি সবগুলি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। একটা যেটা আমার কাছে মনে হয়েছে যে আপনি যেটা বলেছেন যে স্কেলিং আপ করতে গেলে যে ধরনের স্কিলস দরকার, এবং আমাদের অনেক ট্যালেন্ট আছে কিন্তু হয়তো হাই কোয়ালিটি ইঞ্জিনিয়ার প্রোগ্রামার আমাদের দরকার। তো আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে যে আমাদের যেসব ইনস্টিটিউশন গুলো তৈরি করছে সেখানে কি তাদের কারিকুলা বা তারা যে ধরনের স্কিলস সেখানে দিচ্ছে আমাদের স্টুডেন্টদেরকে এবং আপনাদের যেটা প্রয়োজন, এটার মধ্যে কোনো গ্যাপ আছে নাকি যারা বের হচ্ছেন তার থেকেও ডিমান্ডটা আরো বেশি? সমস্যাটা কোন জায়গায় আপনি দেখেন আর কি? I think both জায়গাতে, right? So one is যে what is educational institute যে ধরনের technical knowledge দেয়, a lot of it is theoretical knowledge, right? A lot of it is theoretical knowledge, and it has to be, right? যখন কেউ কম্পিউটার সায়েন্স পড়ছে তাকে theoretical knowledge আমরা দিব, but when that person comes out and starts to work, they need to work with practical applications for it. Unfortunately, the demand so far of them is the practical যেসব applications আমরা বানাচ্ছি এখন, যেসব প্রোগ্রামিং করছি, they're very simple, right? 9 out of 10 websites are very simple. 9 out of 10 websites are just a basic e-commerce website. Yeah, we are not really creating, or not a lot of people are creating a very high quality, let's say, blockchain application. There are not a lot of startups that are creating a high quality fintech startup. There's not a lot of people who are working with AI or even machine learning, right? এবং যারা সেটা কাজ করছে, and some of them I've actually seen their work. People say that they're working with AI, but actually it's just normal regression. But both say, oh, I'm AI দিয়ে কাজ করছি. So I just think that there are also a need of people who need to work on a lot of innovative things. আমরা যদি আরেকটা রাইড শেয়ারিং অ্যাপ করি, আরেকটা ই-কমার্স অ্যাপ করি,
আরেকটা সোশ্যাল মিডিয়া অ্যাপ করি, which is basically the same thing over and over again, then we are really not solving a unique problem. ওকে, থ্যাংক ইউ। আমার মনে হয় যে আমাদের যেসব ইনস্টিটিউশনগুলো এসব স্কিলস গুলো ইম্পার্ট করে তাদের সাথে যদি ইন্ডাস্ট্রির আরেকটু মোর ক্লোজ কোলাবোরেশন যদি করা যায়, তাহলে হয়তো আপনাদের নেক্সট জেনারেশন অফ ডিমান্ডস গুলো কি, কোন জায়গায়, এবং থিওরিটিক্যাল এন্ড প্র্যাকটিক্যাল নলেজটার ব্লেন্ডিং হয়তো আরো ভালোভাবে করা যাবে। থ্যাংক ইউ। আমরা এখন যাচ্ছি আমাদের নেক্সট ডিস্টিংগুইশড প্যানেলিস্ট ইলমুল হক সাজিব, COO sheba.xyz। থ্যাংক ইউ ভেরি মাচ মুস্তাফিজ ভাই। আমি টোটাল অর্গানাইজারকে থ্যাংক ইউ জানাচ্ছি যে একটা রাইট টাইমে বেসিক্যালি একটা রাইট জিনিসের উপর আমরা আজকে ডিসকাস করছি, এবং স্পেশালি যে কিনোট স্পিচটা দেখলাম সেখানে খুব ভালোভাবে সেই জিনিসগুলোকে ডিজাইন করে সার্ভে করে বেড়ে এসেছে যে আসলে আমরা এখন কোন স্টেজে আছি। সেবা প্ল্যাটফর্ম লিমিটেড সম্বন্ধে আপনারা যারা জানেন, বেসিক্যালি আমরা মাইক্রো এসএমই কে নিয়ে কাজ করি। তো যেটা হয় যে মাইক্রো এসএমই যারা আছে, ছোট ছোট সার্ভিস, আমরা স্টার্ট করেছিলাম সার্ভিস প্রোভাইডারদের নিয়ে, যারা বেসিক্যালি ইলেকট্রিশিয়ান, প্লাম্বার অথবা যে বিউটিশিয়ান যে সার্ভিসগুলো দিচ্ছে, তারা একটি প্ল্যাটফর্মের মাধ্যমে সেবা.xyz এর মাধ্যমে তারা সার্ভিসগুলোকে কাস্টমারের বাসায় গিয়ে সেই সার্ভিসগুলো দিচ্ছে। সেটা কাজ করতে করতে গিয়ে দেখা গেল যে বেসিক্যালি সার্ভিস ইন্ডাস্ট্রিটা যদি আমরা চেক আউট করি, সেখানে হয়তো একটা সার্টেন অ্যামাউন্ট অফ মাইক্রো এসএমই আছে, বাট এর বাইরে আরো অনেক বড় একটা মাইক্রো এসএমই বেজ আছে যাদেরকে নিয়ে আসলে অনেকগুলো কাজ করা যায়, এবং তাদেরও ডেভেলপমেন্ট একটা প্রয়োজন আছে, কারণ ইকোনমিতে তাদেরও একটা বড় ভূমিকা থাকবে যদি তারা সেইভাবে তাদেরকে ইমপ্রুভ করে নিয়ে আসা যায়। তো বেসিক্যালি সেখান থেকে আমরা আরেকটু চিন্তা করে আরেকটা প্রোডাক্ট চলে আসলো, এস ম্যানেজার। 2020 জানুয়ারিতে এই এস ম্যানেজারের ইউজার ছিল অনলি 50,000 আমাদের প্ল্যাটফর্মে। তারপরে কোভিড এর যে ইম্প্যাক্টটা হলো বাংলাদেশে, এবং তার থ্রুতে বেসিক্যালি মানুষের যে চেঞ্জ শিফট, সেখান থেকে আজকে পর্যন্ত সেই নাম্বারটা 50,000 থেকে 9.5 লাখ হয়ে গিয়েছে। তো এই কথাটা বলার কারণ হচ্ছে এটাই যে এইটার ইউজার কিন্তু শুধুমাত্র এই ছোট মাইক্রো এসএমই, আমাদের বাসার পাশে হয়তো একটি চার দোকান অথবা একটি ফুচকার দোকান অথবা ছোট ছোট যে শপগুলো আছে তারাই। তাহলে টেকনোলজিক্যাল যে স্কিলগুলা বেসিক্যালি তাদের দরকার, কিন্তু বেসিক ক্রিয়েটিভনেস সেই জিনিসটা আছে, যার জন্য খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু তারা সেটা অ্যাডপ্ট করতে পেরেছে। যার জন্য এখন দেখা যাচ্ছে যে এই এর থ্রুতে বেসিক্যালি সে তার টোটাল সেলসটা এনশিওর করতে পারছে। হয়তো আমরা এখন দেখতেই পারবো যে আমাদের বাসার পাশে ফুচকার দোকানেরও একটা ফেসবুক ওয়েবসাইট পেজ আছে অথবা একটা ওয়েবসাইট আছে, এবং সে এর থ্রুতে সিঙ্গেল ক্লিকে করতে পারছে। এখন যেটা কোশ্চেন আসে যে আমরা যারা প্ল্যাটফর্ম, আমি জিনিসটাকে দুইভাবে দেখি আর কি। একটা হচ্ছে আমরা যারা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি আমাদের আসলে রেসপন্সিবিলিটি কি, এবং সেই সাথে আমাদেরকে গ্রো করার জন্য এই জায়গায় ভ্যালু এডিশনের জন্য বেসিক্যালি আমাদের এক্সপেকটেশনটা কি আর বাকি অথরিটিদের কাছ থেকে। ডেফিনেটলি যারা কাস্টমার আছে সেই জায়গা থেকে অবশ্যই সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে যে আমরা যে কমিটমেন্টটা নিয়ে এসেছি, যে প্রোডাক্টটা সবার সামনে দিচ্ছি, বেসিক্যালি সেই কমিটমেন্টটা ধরে রাখা। এটা শুধুমাত্র একটা সাইড থেকে না, এটা হয়তো অর্ডারিং স্টেজ থেকে শুরু করে রিফান্ড স্টেজ পর্যন্ত টোটাল জিনিসটাকে মেক শিওর করা। এবং আই বিলিভ যে আমাদের যারা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছে তারা সবাই সেই জিনিসটাকে মেক শিওর করার জন্য চেষ্টা করে যাচ্ছে। ডেফিনেটলি কোয়ালিটি প্রোডাক্টের তো একটা ব্যাপার আছেই, সেই জিনিসটাকে মেক শিওর করা। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমরা যে প্ল্যাটফর্মটা রেডি করেছি সেই প্রসেসটাকে ইজি করা, যাতে যে কোনো এন্টারপ্রেনার অথবা যে কোনো সেলার ইজিলি যাতে প্ল্যাটফর্মে এসে সেই সার্ভিসটা অথবা সেই প্রোডাক্টটা সেল করতে পারে এবং তার বিজনেসটাকে ফ্লারিশ করতে পারে। এবং সেইভাবেই কিন্তু বেসিক্যালি আমাদের যে এই বাংলাদেশের মাইক্রো মার্চেন্ট যারা আছে বা আদার যারা প্রোডাক্ট সেলার আছে, তারা কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে সেই কাজগুলো করছে অথবা তাদের সার্ভিসগুলোকে প্রোভাইড করছে। বাট আমরা কোন জায়গাগুলোতে আসলে চ্যালেঞ্জ ফেস করছি এবং সেগুলোকে ইমপ্রুভ করতে পারি, সেই জায়গাগুলো যদি আমরা একটু চেক আউট করি। আসলে জিনিসটা কি, বাংলাদেশে কিন্তু সব প্রসেসগুলো আছে, আমাদের কান্ট্রিতে লিগ্যাসি প্রসেসগুলো সবগুলো আছে, যেভাবে একটা ব্যবসা চলা উচিত সেটা ডিজাইন করা আছে। কিন্তু যখনই এই নতুন কনসেপ্ট আসছে, নতুন আইডিয়া আসছে, ডেফিনেটলি সেই জায়গাগুলোতে হয়তো ডেফিনেশনের জায়গাগুলোতে হয়তো এটা ক্লিয়ারলি লেখা নাই, হয়তো সেই ডেফিনেশনকে স্যাটিসফাই করছে বাট ক্লিয়ারলি যদি ডিফাইন করা নাই, সেই জন্য সেই জায়গাগুলো পলিসির জায়গাগুলোতে হয়তো আমরা চ্যালেঞ্জ ফেস করছি। এটা ভ্যাট ট্যাক্সের ইস্যু আসতে পারে, সেই অথরিটির জায়গাগুলোতে আমরা হয়তো চ্যালেঞ্জগুলো ফেস করছি। সেই জিনিসগুলোকে আসলে উচিত যে সব কনসার্ন পার্সনদেরকে সেই ডেফিনেশনগুলোকে আরো ক্লিয়ার করা, অথবা রাইট জিনিসটাকে
মানে জিনিসটা একজনকে ব্লকিং না করে সেই জিনিসটাকে প্রসেসে নিয়ে আসা, যাতে সে ওইটার থ্রুতে বেরিয়ে আসতে পারে। এইটা একটা বড় জায়গা। নেক্সট পয়েন্ট বলবো যে আমরা সবাই পেমেন্ট নিয়ে কথা বলছি, এখন ডিজিটাল পেমেন্টের কথা এসেছে। তো এই পেমেন্টের যে গেটওয়ে গুলো আছে, পেমেন্টের যে কানেক্টিভিটি গুলো আছে, সেই প্রসেস গুলোকে খুব ইজি করা, সেইটার যে কস্ট আছে, সেই স্পেন্ডিং আছে, সেইটার যে আদার ফর্মালিটিস আছে, সেগুলোকে আরো খুব ছোট করে নিয়ে আসা, তখন কিন্তু এই পেমেন্ট সিস্টেমটা আসলে সবার জন্য এনাবলার হবে এবং সব জায়গায় কাজ করতে হবে। এখন যখন একটা মানুষ দেখে যে লাইক আমি ক্যাশ পে করলে সেখানে আমি দেখা যাচ্ছে যে আমার একটা সার্টেন অ্যামাউন্ট দিতে হচ্ছে, অথচ আমি যদি অনলাইনে চলে যাই সেই কস্টটা হয় কাস্টমার নয় সেলার কাউকে না কাউকে বেয়ার করতে হচ্ছে, তখন এই জায়গাটায় কিন্তু কেউ নিশ্চয় ফিল করে। সেইটাকে কিভাবে প্রসেসে নিয়ে আসা যায় এবং এই অনলাইন প্ল্যাটফর্মে সেটাকে ইজি করার জন্য কি ডিজাইন করা যায়, সেটা নিয়ে একটা ওয়ার্কআউট করার বড় সুযোগ আছে। আরেকটা বড় জায়গা আছে, সেটা হচ্ছে সার্টেন অথরিটিটার সিনক্রোনাইজেশন। আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি আমাদের যে অ্যাসোসিয়েশন গুলো আছে, ইক্যাব, বেসিস, ওনারা দিনরাত চেষ্টা আমাদের এই লাইফ ইজি করার জন্য এই প্রসেস গুলোকে সার্টেন অথরিটির কাছে পেশ করে সেইটার রেজাল্টটা বের করে নিয়ে আসার জন্য। তো চ্যালেঞ্জটা কি হয়ে যায়, আমি যখন একটা কান্ট্রিতে বিজনেস করছি, এটা কিন্তু একটা অথরিটি না, এটা কিন্তু আই থিঙ্ক নাম্বারস অফ অথরিটি, মিনিস্ট্রি, সবগুলো ডিপার্টমেন্ট আছে। হয়তো আমি একটা অথরিটির কাছ থেকে সেই অ্যাপ্রুভালটা পেয়ে গিয়েছি, বাট সেম অ্যাপ্রুভাল নিয়ে হয়তো আমি আরেকটা অথরিটির কাছে গিয়ে আবার চ্যালেঞ্জ ফেস করছি, আমাকে আবার সেম প্রসেসটা দিয়ে আবার এগোতে হচ্ছে। তো জিনিসটাকে এইভাবে মেক শিওর করা যাতে একই জিনিসটা সিনক্রোনাইজেশনটা করা, যাতে যে কোনো কিছু আসলে যাতে আমাদের যে অ্যাসোসিয়েশনরা আছে তারাও যাতে সার্টেন প্লেসে গিয়ে কথা বলতে পারে এবং তাদের যখন অ্যাকসেপ্টেড হচ্ছে তাদের কথাগুলো, সেগুলো যাতে সব জায়গায় রাইটলি ইমপ্লিমেন্ট হয়ে যাওয়া, যাতে আমরা যারা এন্টারপ্রেনারদের নিয়ে কাজ করছি বা আমরা যারা বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছি সেই জায়গাগুলো যাতে মেক শিওর করতে পারি। ফাইনালি যে কথাটা বলবো সেই জায়গাটা হচ্ছে পজিটিভ বাংলাদেশের শোকেজিংটা। দেখা যাচ্ছে যে আমাদের পেরিফেরিতে যে কান্ট্রিগুলো আছে তারা যেইভাবে হয়তো শোকেজিং গুলো হচ্ছে, এই শোকেজিং এর জায়গাগুলো আমাদের ইন্ডিয়া হয়তো আরেকটু করতে পারে। আমরা হয়তো অনেক জায়গায় দেখা গিয়েছে যে বাইরের বিভিন্ন ইভেন্টে যখন ফেস করেছি, তখন হয়তো একটা কোশ্চেনই আমাদের অ্যান্সার করতে বা হয় যে বাংলাদেশে আসলে একটা $1 বিলিয়ন কোম্পানি হওয়া সম্ভব কিনা, বা এই আইডিয়াগুলো আসলে $1 বিলিয়ন হওয়া উচিত কিনা, এই জায়গায় ইকোনমিটা কি আসলে তত স্ট্রং কিনা। বাট আমরা বিলিভ করি এবং স্টিল আমাদের যে ইকোনমি আছে সেই জায়গা থেকে অবশ্যই সম্ভব, কিন্তু সেইটা যখন সব অথরিটি থেকে শোকেজিং হবে, রাইটলি ডিজাইন হবে এবং সব জায়গায় ঠিক মতো চলে আসবে, নট অনলি আই মিন যে পার্টিসিপেটিং ইন দ্য সেমিনারস অর সামথিং, সব এন্ড থেকে, তখন জিনিসটাকে আরো ফ্লারিশ করবে, সেই কনসেপ্টগুলোকে আমরা নিয়ে আসবো। তো আমরা আসলে এই কয়টা পয়েন্টই আসলে আমি আইডেন্টিফাই করতে চাই, যে এই জায়গাগুলো যদি অ্যাড্রেস করতে পারি, আমরা যে গ্রুপটাকে মেক শিওর করেছি ইনশাআল্লাহ সামনে আরো বেটার কিছু নিয়ে আসতে পারবো সবাই। ধন্যবাদ সজীব। উই উড লাইক টু শেয়ার ইউর অপটিমিজম, এবং আমরাও মনে করি যে শোকেসিং এর অবশ্যই দরকার আছে, এবং আমাদের যদি প্রোডাক্ট ভালো থাকে তাহলে অবভিয়াসলি শোকেসিংটা তখন আরো মোর হয়তো রেজাল্ট ওরিয়েন্টেড হবে। এবং আপনি যেটা বলেছেন যে স্টেট শুড বি ফেসিলিটেটিং দেন বিভিন্ন ধরনের যাতে হ্যারাসমেন্ট ইত্যাদি যাতে না হয়, সো সেই ফেসিলিটেটিং স্টেটের যেখানে আপনি একটা পয়েন্ট বলেছেন মাল্টিপল অথরিটির সাথে কিভাবে সিনক্রোনাইজ করা এবং অ্যাসোসিয়েশন গুলো যে ভালো কাজ করছেন সেই জায়গায়, সেটাও খুবই ইম্পর্টেন্ট। প্রোভাইডার এবং সার্ভিস রিসিভারের মধ্যে যে আপনি যে সংযোগের কথা বললেন, ওখানে আমাদের এর আগে ফারহানাও এই প্রবলেমটা উল্লেখ করেছিলেন যে মানে কোয়ালিটি এসুরেন্সের যে জায়গাটা, সেই জায়গাটাতে আপনার ফারহানা একটা উত্তর দিয়েছেন যে অথেন্টিকেশনের ব্যাপারে আপনার কোনো কি সাজেশন আছে? কারণ এই যে যেসব প্ল্যাটফর্মে যে আপনি বললেন 9-10 লাখও আছেন, সেখানে এই কোয়ালিটিটাকে কিভাবে একজন কাস্টমার অর এন্ড রিসিভার শিওর হতে পারবে, এটা সম্বন্ধে কি কোনো আপনি এই জায়গাটায় মানে আমরা যেভাবে প্রবলেমটা সলভ করেছিলাম, মানে আমরা হয়তো আমাদের এক্সপেরিয়েন্স একটু বলতে পারি, সেটা হচ্ছে যে বেসিক্যালি আমরা যেহেতু সার্ভিস ইন্ডাস্ট্রিতে কাজ করি, তো দেখা যায় একটা স্কিল লোকও হয়তো একটা সার্ভিস দিতে গিয়ে সেখানে হয়তো একটা ইস্যু হয়ে যায়, প্রবলেম হয়ে যায়। তো তখন দেখা যায় যে কাস্টমার আসলে খুব ডিসহার্টেড হয়ে যায় যে ওকে তাহলে মনে হয় অনলাইন থেকে নিয়েছি মানে হচ্ছে এটা এরকমই, এবং তারা তখন আর এটা ট্রাই করতে চায় না। এবং একজনের এই পারফরমেন্সের জন্য দেখা যাচ্ছে টোটাল ওই কোম্পানিটার অথবা টোটাল ইন্ডাস্ট্রির জন্য একটা ইম্প্যাক্ট হয়ে যায়। তো সেই জায়গাটায় আমরা তখন
ফার্স্ট কাস্টমারের মধ্যে অ্যাওয়ারনেস মেক শিওর করেছি যে কোনো একটা ইস্যু হলে বেসিক্যালি 48 আওয়ার্স এর মধ্যে আমরা এটা রিজলভ করে দিব, হোয়াট এভার দ্য ইস্যু। সেখানে আপনাকে এক্সট্রা কস্ট বিয়ার করতে হবে না, যে হ্যাঁ আমার একটা সার্ভিস প্রোভাইডার আবার গিয়ে আপনাকে সার্ভিস দিবে, সেটা না, সেটা আমার আমি আমার নিয়ে আপনাকে মেক শিওর করবো। বাট সেই জিনিসটা আমাদেরকে জানাতে হবে। মেজরিটি ক্ষেত্রে যেটা হয়, যেটা আমাদের সবার উচিত, যে কাস্টমারকে আগে অ্যাওয়ার করা, যে আপনি কোনো চ্যালেঞ্জ ফেস করলে অথরিটিকে আগে সাথে সাথে জানান, কোম্পানিকে জানান, এবং কোম্পানি সেই জায়গা থেকে যদি টাইম লাইনটা এনশিওর করে, ওকে ফাইন, এটা প্রোডাক্ট হোক সার্ভিস হোক, সার্ভিসের জন্য হয়তো আমি 48 আওয়ার্স বলেছি, প্রোডাক্টের জন্য হয়তো ডিফারেন্ট টাইম লাইন হতে পারে, বাট সেইটাকে যদি আমি টাইমলি ডেলিভারি করতে পারি অথবা কাস্টমারের সেই জায়গাটা রিকোয়ারমেন্টটা এনশিওর করতে পারি, তাহলে বেসিক্যালি ইন্ডাস্ট্রিটা ঘুরে দাঁড়াবে। সেইটা আমাদের নেক্সট। Thank you. That's a very good way of resolving this problem. Thank you, Sajib. আমাদের এখন পরের ডিস্টিংগুইশড প্যানেলিস্ট হিসেবে আছেন জনাব ফাহিমউদ্দিন শুভ, ফাউন্ডার এন্ড সিইও গার্বেজ ম্যান। শুভ, very interesting idea. Yes. আসসালামু আলাইকুম। সো আমি আমার আগের বক্তারা তো অনেক কিছু বলে ফেললেন। সো আমরা যেটা করতেছি, আমরা ফর্মালাইজ করতেছি ওয়েস্ট কালেক্টর বা যারা ভাঙ্গারি নিয়ে কাজ করে ওনাদেরকে। সো বেসিক্যালি আমরা বটম অফ দ্য পিরামিড একটা সেকশন নিয়ে কাজ করতেছি এখন, যাদের সোশ্যাল অ্যাকনলেজমেন্ট নাই, যাদের স্কিল ট্রেনিং এই জিনিসগুলা ওদের প্র্যাকটিসের মধ্যে নাই। বাট আমরা যেটা করার চেষ্টা করতেছি হচ্ছে, আমরা একটা মার্কেট প্লেস নিয়ে কাজ করতেছি, যেখানে এই ওয়েস্ট কালেক্টর যারা আছে, ভাঙ্গারিওয়ালা যারা আছে, এদেরকে বিভিন্ন ধরনের ট্রেনিং, ক্যাপাসিটি বিল্ড আপ ট্রেনিং থেকে শুরু করে মার্কেট লিঙ্কেজ করে দিচ্ছি আমরা আপার লেভেলে যে রিসাইক্লিং বিজনেস গুলো আছে কমপ্লায়েন্ট তাদের সাথে। সো এইখানে আমাদের যেটা আমরা বলতেছি যে আমরা ফর্মালাইজ করার চেষ্টা করতেছি সাপ্লাই চেইনটা। এখানে অনেকগুলো প্রবলেম আমরা ফেস করি বা চ্যালেঞ্জেস আমরা ফেস করি। এর মধ্যে হচ্ছে যে ধরেন এই যে মিডল ম্যানের যে ক্রাইসিসটা, এটা এই সেক্টরে অনেক বেশি, কারণ যেহেতু সেক্টরটা ইনফর্মাল এন্ড এইখানে আপনার কোনো রেগুলেশন বা ইভেন এনলিস্টমেন্ট এই টাইপের কোনো কিছুই প্র্যাকটিসে নাই। সো এই জায়গাটায় দেখা যাচ্ছে মিডল ম্যানরাই মার্কেটটা অনেকখানি কন্ট্রোল করে, এটা প্রাইস হোক, এটা অ্যাভেলেবিলিটি অফ দ্য হোক। সো আমরা ওই জায়গাটায় কাজ করতেছি, যেখানে বেসিক্যালি আমরা একটা ট্রান্সপারেন্ট একটা মার্কেট প্লেস ক্রিয়েট করার চেষ্টা করতেছি, যেখানে এই ভাঙ্গারিওয়ালা যারা আছেন এদেরকে একটা জায়গায় এগ্রিগেট করে ওইখান থেকে সাপ্লাই দেওয়ার। এটা হচ্ছে একটা কম্পোনেন্ট। আরেকটা কম্পোনেন্ট হচ্ছে আমাদের যে এখন আমরা যে আরবান ক্রাউডটাতে আমরা এক্সিস্ট করি, আমরা যে লাইফস্টাইলটাতে এখন চলে আসছি প্যান্ডেমিকের কারণে বা বিফোর প্যান্ডেমিক আরো বেশি, যে আমরা অনেক বেশি প্লাস্টিক ইউজ করতেছি আমাদের হাউস হোল্ড গুলোতে। তো এই প্লাস্টিক বা যেসব রিসাইক্লেবল ওয়েস্ট আছে, এগুলো আমাদের কনভেনশনাল যে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস, এটাতে খুব বেশি রিকভার হয় না। সো এখানে ম্যাটেরিয়াল রিকভারিরও একটা ব্যাপার থেকে যায়। সো আমরা এইটাকেও আমাদের যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মের সাথে কানেক্ট করার চেষ্টা করতেছি। সো আমরা যারা ইউজার আছে ওনাদেরকে একটা ইনসেন্টিভ দিচ্ছি। সো আমরা রাইট নাও আমরা ফেসবুক বেসড, বাট আমরা ইভেনচুয়ালি অ্যাপে যাইতে চাই। সো আমরা পাইলট করতেছি, এই টেকনিক্যাল জিনিসপত্রগুলো বোঝার চেষ্টা করতেছি যে এখানে আর কে স্টেক হোল্ডার আছে, কিভাবে ইয়ে করা যেতে পারে। সো এখানে আমরা ইউজারদেরকেও কানেক্ট করার চেষ্টা করতেছি এই ডিজিটাল প্ল্যাটফর্মটাতে। সো আমরা এখানে যেটা দেখতেছি যে মানুষের অ্যাওয়ারনেসটা আছে, বাট লজিস্টিক্স এর দিক থেকে আমাদের অনেক কিছু করার আছে। এইটা কালেকশন ক্যাপাসিটি বাড়ানো থেকে শুরু করে ওদের ইভেন একটা ভেস্ট, একটা আইডি কার্ড এবং ওদের একটা ব্যাংক অ্যাকাউন্ট, এই বেসিক জিনিসপত্রগুলো কিন্তু এখন এক্সিস্ট করে না। সো আমরা এই বেসিক থেকেই শুরু করছি, আর আমরা এই বেসিকটা নিয়ে কাজ করতেছি। আর এখানে স্ক্র্যাপ ডিলারদের কথা যদি বলি বা ভাঙ্গারিওয়ালাদের কথা যদি বলি, এখানে ল্যাক অফ ইনফরমেশন অনেক বেশি। ওরা জানে না যে কোন ম্যাটেরিয়ালটার প্রাইস ঢাকাতে এখন কারেন্ট রিয়েল মার্কেটে কত। সো দেখা যায় অনেক ম্যানিপুলেশন হয় এখানে, এন্ড চাইল্ড লেবার এন্ড আরো অনেক ইস্যুস আছে এই জায়গাটায়। সো আমাদের প্ল্যাটফর্মে যাদেরকে আমরা এঙ্গেজ করতেছি, আমরা ওদেরকে একটা গাইডলাইন দিচ্ছি যে এই গাইডলাইন গুলো যদি তোমরা মেনটেন করো, তোমাদেরকে বেটার প্রাইসে বেটার বায়ারের কাছে আমরা কানেক্ট করে দিচ্ছি। সো এই জায়গাটায় এখানে আমার কাছে যেটা মনে হয় পলিসি, আমি ডিজিটাল প্ল্যাটফর্ম টেকনোলজিক্যাল আসপেক্টে বা টেকনিক্যাল আসপেক্টে আমার আগের বক্তারা যা বলে গেছেন, আই কমপ্লিটলি এগ্রি যে পলিসি বানাইলেই হবে না, দেয়ার হ্যাজ টু বি ইমপ্লিমেন্টেশন। বাট আমার কাছে মনে হয় যে আমাদের লোকাল গভর্নমেন্ট যারা আছেন, সিটি কর্পোরেশন, পৌরসভা, এই টাইপের এন্টিটি যারা আছেন,
এদেরকে আরো অ্যাডাপটিভ হইতে হবে টু ইউজ দিস সর্ট অফ টেকনোলজিস এন্ড প্ল্যাটফর্মস, এন্ড আমাদের মতো উদ্যোক্তা যারা আছেন এদেরকেও সামহাও এই আরবান প্রবলেম গুলোকে কিভাবে সলভ করা যায় এই প্রবলেম সলভিং অ্যাপ্রোচটার মধ্যে ইনক্লুড করা, যাতে সব স্টেক হোল্ডাররাই জানেন আসলে কি হচ্ছে। সো আমি খুব বেশি করতে চাই না ব্যাপারটাকে, বাট আমার কাছে মনে হচ্ছে যে আমাদের স্কোপ আছে। আর যেটা আরেকটা পয়েন্ট যেটা ছিল যে একাডেমিয়া আর ইন্ডাস্ট্রি, দ্যার ইজ আ হিউজ গ্যাপ। আমরা আমাদের সুটেবল ট্যালেন্ট বের করাটা আমাদের জন্য ডিফিকাল্ট, এন্ড অ্যাট দ্য সেম টাইম ধরেন পাঠাও হ্যাজ রিচ টু আ লেভেল, বাট আমরা যারা ইনিশিয়ালি স্টার্ট করতেছি it's very difficult to have afford ওইরকম হাই কোয়ালিটি টেকনিক্যাল পারসন। সো আমাদেরকে যদি সামহাও কোনো একাডেমিক ইনস্টিটিউশনের সাথে ট্যাগ করে একটা প্রজেক্ট ইনকিউবেট করা যেত, তখন আমাদের জন্য ওই R&Dটা অনেক ইজি হইতো, বা ওই জায়গা থেকে আমরা আরো কিছু জিনিস এক্সপ্লোর করতে পারতাম। সো এই জায়গাগুলোতে আই থিঙ্ক দেয়ার ইজ লট অফ স্কোপ টু ওয়ার্ক অন। ধন্যবাদ ফাহিম, খুবই চমৎকার ভাবে আপনি বললেন। এবং যেটা খুবই ইন্টারেস্টিং সেটা হলো যে আপনারা যাদের সাথে কাজ করছেন এটা খুবই একটা মার্জিনালাইজড গ্রুপ, এই বাঙালি ওয়ালা যাদেরকে আমরা বলছি আর কি, গার্বেজ কালেক্ট করেন, এবং তাদেরকে আপনারা বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে তারা যাতে বেটার প্রাইস পান সেটারও ব্যবস্থা করছেন। আশা করি যে হয়তো কোনো একটা পর্যায়ে আপনারা হয়তো ছোট একটা গবেষণা করেও দেখতে পারেন যে আগে তারা কি পেতেন এবং এখন আপনাদের এই সার্ভিসটা নিয়ে তারা কি পাচ্ছেন। এই সার্ভিসের জন্য তো কিছু একটা হয়তো আপনাদেরকে সার্ভিস চার্জও দিতে হচ্ছে, তো সেইটাকেও যদি আমরা ফ্যাক্টর ইন করে বিফোর এন্ড আফটার যদি একটা করা যায়, তাহলে যদি আপনারা সেখানে ইন্ডিপেন্ডেন্টলি যদি এটা করে যদি দেখাতে পারেন, তো তাহলে কিন্তু আরো অনেকেই হয়তো আগ্রহী হবে বলে আমার মনে হয় আর কি। এটা খুবই একটা মার্জিনালাইজ গ্রুপ, ইউ আর ভেরি রাইট। আর সেকেন্ড যেটা, এটার একটা এনভায়রনমেন্টাল একটা পার্সপেক্টিভও আছে। অবভিয়াসলি প্লাস্টিক তো এটা তো সবচেয়ে এখন বেশি আমাদের ওয়েস্ট করার জন্য সবচেয়ে বেশি এখন এটা সোর্স হিসাবে কাজ করছে। তো সেটাও যদি আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল বেসিসে যদি এটাকে আমরা অ্যাড্রেস করতে পারি, তাহলে এটা এনভায়রনমেন্টের দিক থেকেও এটা ইট উইল বি ভেরি হেল্পফুল। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমাদের সাথে আছেন co-founder and CEO iFarmer, Mr. Fahad Ifaz. Fahad? জি, সালাম এবং ধন্যবাদ আমাকে এই ডায়ালগে ইনভাইট করার জন্য। You're welcome. So আমি খুব তাড়াতাড়ি যদি একটু ইলিয়াস gave a very good explanation of what a platform is. আমি যদি এটার আরেকটু ডিপে যাই যে প্ল্যাটফর্মগুলো আসলে কি করে এন্ড অফ দ্য ডে। রাইড শেয়ারিং হচ্ছে, আমরা ফিনটেক সার্ভিস নিয়ে আসছি, গার্বেজ ম্যান হয়তো বা ওয়েস্ট ম্যানেজমেন্টে কাজ করছে, বাট এন্ড অফ দ্য ডে প্ল্যাটফর্মগুলো আসলে ক্রিয়েটস ট্রাস্ট। ট্রাস্ট মানে এসেনশিয়ালি আমাদের ইকোনমিতে বা ট্রেডিশনাল ইকোনমিতে ট্রাস্ট ওয়াজ সর্ট অফ লাইক আ ভেরি লাক্সারিয়াস থিং। এন্ড অনেক ক্ষেত্রে ইকোনমিগুলো এমনভাবে ডিজাইন করা যে আসলে people don't trust each other. And a very rude example would be যে ব্যাংকের লোন নিতে গেলে we have to give a collateral, which basically means that I'm not being trusted, so I have to put something up as collateral. So platform গুলো end of the day is basically codifying trust. আমরা পাঠাও হয়তো বা has in a way এই ট্রাস্ট বিল্ডিংটাকে অনেকখানি এগিয়ে নিয়েছে। But if you look at the traditional models, বাংলাদেশে কিন্তু পাঠাওয়ার আগেও not for centuries but for decades there was a service, rural ইকোনমিতে গেলে দেখা যেত যে there's this service called helicopter service, right? এখনো হয়তো এটা আছে যে মোটরসাইকেলে মানুষজনকে এক পয়েন্ট এ তো পয়েন্ট বি তে নিয়ে যাও, but the problem was it was scalable না। the reason being যে এখানে আসলে একটা লিমিটেড নাম্বার অফ মানুষের মধ্যে ট্রানজাকশনটা হয়। আবার আইফার্মের ক্ষেত্রে যদি চিন্তা করি, বর্গা দেয়া বা আদি দেয়ার কনসেপ্টটা কিন্তু একটা সেঞ্চুরি ওল্ড একটা কনসেপ্ট, বাট এটা শুধু হতো বিটুইন আ ভেরি মানে হাতে গোনা কয়েকজনের মধ্যে। what we have tried to do is kind of democratize this whole thing, যে আপনি হয়তো বা চিনেন না একটা ফার্মারকে, তাকেও আপনি financially support করছেন, because as a platform we are able to create that trust. But creating trust comes at a cost.
সো এই কস্টটা বেয়ার করার জন্যই আসলে আমাদের ফান্ডিং লাগে বা আমাদের অন্যান্য সাপোর্টগুলো লাগে। এবং আমি ওই অ্যাঙ্গেল থেকে যদি বলি যে ট্রাস্ট ক্রিয়েট করাটা কেন ইম্পর্টেন্ট ইন আ ওয়ে, এবং এখানে আসলে আমাদের মানে সাপোর্টগুলো কোথায় কোথায় লাগছে, বিকজ আমি ফিনটেকের আমি খুব পার্টিকুলার একটা ইয়ে থেকেই বলছি। ফিনটেক রিসেন্টলি একটা র্যাঙ্কিং হয়েছে গ্লোবাল ফিনটেক ইকোসিস্টেম গ্লোবালি। ঢাকা অ্যাজ আ সিটি was ranked 225 out of I think 263, and Bangladesh as a country in the fintech ecosystem was ranked about 78 or 79 out of 83 countries. And the main reason ora tinta parameter upor ei ranking ta kore: quantity of fintech services, quality of fintech services, and regulatory environment বা business enabling environment. এখন এই business enabling environment sort of drives the quantity of fintech services অথবা the quality of the fintech services. So এখন আমাদের মতো স্টার্টআপের পক্ষে যেটা সম্ভব হচ্ছে সেটা হচ্ছে যে আমরা we have found a way খুব লো কস্টে ডেটা কালেক্ট করা, ডেটা ম্যানেজ করা, which helps to build that trust through the platform, right? বাট এখানে আমাদেরকে যে সাপোর্টগুলো মেইন স্ট্রিম মার্কেট থেকে আমাদের ডেফিনেটলি দরকার। ফর এক্সাম্পল ব্যাংক এখনো ফার্মারদেরকে লোন দিতে গেলে they still have to do a very manual process which increases their cost. So তাদের জন্য যে কস্টটা আমার জন্য কিন্তু মানে আমার কস্টটা is very low. So in terms of partnership, being able to partner with financial mainstream financial institutions like banks, insurance, agriculture insurance is still like it's nowhere there in our country. So এখন এই ট্রাস্টের মানে যদি আমাদের এই ট্রাস্টের উপর বেস করে we have to build these partnerships, we definitely need a conducive regulatory environment. এবং এইখানে যেটা চ্যালেঞ্জটা হচ্ছে যে আমি অনেক দিন ধরে রিসার্চ করছিলাম যে বাংলাদেশে এখনো ওইভাবে রেগুলেটরি স্যান্ডবক্স ক্রিয়েট হয়নি ফর ফিনটেক্স। অন্যান্য অনেক দেশেই এই রেগুলেটরি স্যান্ডবক্স ক্রিয়েট করা হয় বাই সেন্ট্রাল ব্যাংক অর সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন বা রেগুলেটরি মিনিস্ট্রি যারা আছে তারা এই রেগুলেটরি স্যান্ডবক্স গুলো ক্রিয়েট করেন। সো এখন যদি খুব ছোট্ট করে বলি যে রেগুলেটরি স্যান্ডবক্স আসলে কি, ইটস আ ভেরি কন্ট্রোলড এনভায়রনমেন্ট যেখানে একটা ইনোভেটিভ সার্ভিস ট্রাই করা হয়, টেস্ট করা হয় উইদাউট kind of creating একটা very open বা mass scale এর যেখানে হয়তোবা নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারে, because these are innovative ideas, এখানে নেগেটিভ ইম্প্যাক্ট হতেই পারে, right? But if you can test and try these things in a controlled environment, নেগেটিভ ইম্প্যাক্ট হলো সেটা যাতে কন্ট্রোলের মধ্যে থাকে। So regulatory sandbox is that would be one of my key suggestions if there are people listening বা পলিসি এই ডায়ালগটা যাদের কাছে যাবে রেকমেন্ডেশনস গুলা, যে আমাদের যারা ফাইন্যান্সিয়াল অথরিটিস যারা আছেন তারা যদি এই রেগুলেটরি স্যান্ডবক্স নিয়ে কাজ করেন এবং আমাদের মতো যারা স্টার্টআপ আছে এখানে তাদেরকে যদি এই চান্সটা দেন টু পার্টনার উইথ মেইনস্ট্রিম ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, টু পার্টনার উইথ, এখানে একাডেমিয়া এন্ড স্টার্টআপের একটা কথা উঠে এসছে। এগ্রিকালচারে এখন আমাদের প্রোডাক্টিভিটি যদি বাড়াতে হয়, we have to feed 250 million people by 2050, কিন্তু আমার ল্যান্ড সাইজ কিন্তু বাড়ছে না। So I need to go deep on technology integration, fourth industrial revolution এ যেই টেকনোলজি গুলো আসছে, প্রিসিশন এগ্রিকালচার, এই জিনিসগুলো যে আসছে এগুলো বিল্ড করার জন্য তো অ্যাজ এ স্টার্টআপ আমার কাছে ওই রিসোর্স নাই, but there are agriculture universities, there are foundations who can actually help us to do this R&D and other stuff. বাট একটা স্যান্ডবক্স ক্রিয়েট করা গেলে এই কোলাবোরেশন গুলো আরো কুইকলি হবে, বিকজ তখন আসলে অনেক ব্যাংক হয়তো বা কাজ করতে পারে না, চাইলেও করতে পারে না, বিকজ দেয়ার আর সাম their own obligations and their own mandates that they have to fulfill. বাট একটা স্যান্ডবক্সের আওতায় আনলে তখন দেখা যায় যে অনেক কিছুই আসলে এগুলা বাইপাস করে you can try different ideas and see what works and what doesn't work. So that would be my 2 cents on this, and again thank you very much for having me. Thank you Fahad, thank you so much. আমার মনে হয় যে খুবই সুন্দরভাবে আমাদের মতো যারা এগুলো তো বুঝে না তাদেরকেও খুব সুন্দরভাবে আপনি বুঝিয়েছেন যে what is meant by these platforms এবং কিভাবে এটা কাজ করে, এবং আপনি যে ট্রাস্টের কথা যেটা বলেছেন এবং দ্য নিড টু স্কেল আপ
এবং সেটা স্কেল আপ করতে গেলে কি কি প্রয়োজন হবে সেটা খুবই ভেরি ওয়েল টেকেন। এগ্রিকালচার ইন্স্যুরেন্সের একটা পয়েন্ট আপনি বলেছেন, আমি এটা ইন্টারেস্টিং লাগবে এই কারণে যে বাংলাদেশে একবার দুটো উপজেলায় এই এগ্রিকালচার ক্রপ ইন্স্যুরেন্সের একটা অ্যাটেম্প্ট হয়েছিল, এবং এবং আমরাও এজ ইকোনমিক্স আমরাও বলছিলাম যে যদি আমার আরো কমার্শিয়ালাইজেশনের নেক্সট স্টেজে যেতে হয় তো তাহলে আমাদেরকে ক্রপ ইন্স্যুরেন্সে যেতে হবে। সো পাইলট দুটো করার পরে তারপরে কিন্তু আর ওইটা এখন মানে এটা 5-6 বছর আগে মোহিত সাহেব তখন অর্থমন্ত্রী ছিলেন। সো এইসব জায়গাগুলোতে আসলে ইউ আর ভেরি রাইট যে আমরা যদি এগ্রিকালচারকে নেক্সট স্টেজে নিতে চাই, এই হাই ইল্ডিং ভ্যারাইটি টেকনোলজিটা একটা ফ্রন্টিয়ার হয়ে গেছে মনে হচ্ছে, টেকনোলজিক্যাল ফ্রন্টিয়ার, এন্ড দেন দ্য নেক্সট স্টেপ সেখানে যেটা আপনি বললেন যে এসব ইনোভেটিভ যেগুলো আপনারা এগুলো নিয়ে কাজ করেন সেটার একটা বড় সম্ভাবনা আছে বলে আমার মনে হয়। আর আপনি যেটা রেগুলেটরি স্যান্ডবক্স বললেন না, সেই আইডিয়াটাও খুবই আমার মনে হয় যে ভালো, হয়তো আমাদের যারা পেপারটা লিখেছেন তারাও সেটা হয়তো পিক আপ করবেন ফর দ্য পলিসি মেকার্স। সো থ্যাংক ইউ ফাহাদ, অল দ্য বেস্ট। এখন আমাদের লাস্ট যিনি আমাদের ডিস্টিংগুইশড প্যানেলিস্ট হিসাবে আছেন আমাদের সাথে, সিইও পালস হেলথ কেয়ার সার্ভিসেস and founder Dr. Rola Limited, Mr. Mohammad Abdul Mutin Imon. Imon, your 7 minutes, please. Sure. Thank you so much, Dr. Mustafiz, and thank you CPD and the organizers আমাকে এই সুযোগটা তৈরি করে দেওয়ার জন্য। And সত্যি কথা এই পুরো ডিসকাশনটাতে সমস্ত প্যানেলিস্ট এবং রিপোর্টার কিনোট প্রেজেন্টেশন এখান থেকে আসলে লার্ন করার মতো বা নোট করার মতো আসলে অনেকগুলো জিনিসই আছে। সো এখান থেকে অ্যাড করা ডিফিকাল্ট, অনেক কিছুই আসলে চলে আসছে অলরেডি। তারপরে জাস্ট দু একটা পয়েন্ট আমি মনে হয় যে জায়গাগুলো আমার মনে হয়েছে যে বেশ রিলেভেন্ট, দ্য ফিল্ড আই এম এঙ্গেজড উইথ অ্যাট লিস্ট হেলথ কেয়ার, হেলথ টেক, যেখানে আমি পালসের হয়ে বেসিক্যালি টেলিমেডিসিনটাকে প্রমোট করার চেষ্টা করছি, এবং এর আগে ডক্টরলা যখন ফাউন্ড করেছিলাম দ্যাট ইজ একদম রুরাল পিপল পর্যন্ত কিভাবে করে আসলে তাদেরকে গাইড করা যায় টু ফাইন্ড দ্য রাইট ডক্টর অ্যান্ড bypass all the intermediaries but difficulties to reach to a doctor or a proper treatment, সেটা নিয়ে কাজ করতাম। তো সেটার সাথে বেশ কিছু রেলেভেন্ট পয়েন্ট আমার মনে হয়েছে যে এই ডিসকাশনে চলে আসতে পারে। যেমন প্রথমে শুরু করে যদি আসাদুজ্জামান স্যার যাওয়ার আগে উনি যেটা ওনার স্পিচে একটা কথা বলছিলেন, উনি একটা খুব সুন্দর একটা জিনিস বলেছিলেন যে এই প্ল্যাটফর্মগুলো আমাদের একটু দেখা দরকার যে আসলে এই প্ল্যাটফর্মগুলোকে শুধু আর্লি অ্যাডাপ্টার্স বা একটা সেগমেন্ট অফ দ্য পপুলেশন তাদেরকেই আসলে সার্ভ করছে না, এটা আসলে মাস পিপলের জন্য। সো সেই জায়গা থেকে আমি আসলে হেলথ কেয়ারের দিক থেকে যদি বলি যে এটা I have found it to be much more valuable when we address or try to address to mass people. মাস পিপলকে যখন অ্যাড্রেস করতে চাই, আমি যেমন একটা জিনিস নিয়ে যখন আমি ফাউন্ড করেছি বা এখানে যখন এই ইনিশিয়েটিভের সাথে এঙ্গেজ হয়েছি, তখন প্রথম জিনিস যে স্টাডিটা ডিজি হেলথের একটা রিপোর্ট থেকে, অ্যানুয়াল যে বুলেটিন, এই বুলেটিন থেকে কিছু ডেটা নিয়ে আসলে আমি প্রথম অ্যাসেস করার চেষ্টা করি। কারণ আমরা সবাই জানি যে বাংলাদেশে আসলে ডেটা কোনো মার্কেট সাইজ বোঝার জন্য বা টার্গেট সেট করার জন্য যে কোনো প্ল্যাটফর্ম বা ই বিজনেস যে কোনো বিজনেসের জন্য করার জন্য ডেটার আসলে ইনঅ্যাডিকুয়েসি আছে কিছুটা, বা স্ট্রাকচার্ড ওয়েতে একদম ট্রু ডেটাটা পাওয়াটা টাফ। সো এই ধরনের রিপোর্ট থেকে, পাবলিকলি পাবলিশড রিপোর্ট থেকে যখন আমরা শুরু করি, তখন যে জিনিসটা আমাকে প্রথম খুব নোটিসেবল মনে হয়েছে সেটা হচ্ছে যে অলমোস্ট 60% অফ দ্য পপুলেশন ফর প্রাইমারি ট্রিটমেন্ট, ফর্মাল ট্রিটমেন্ট যে চেইন তার বাইরে থাকে। মোস্টলি ফার্মেসি সেলস পার্সনের কাছ থেকেও সাজেশন নিয়ে ওষুধ খায়, অথবা নিজে সেলফ ট্রিটেড হয়, অথবা কবিরাজ বা একদম ভিলেজ ডক্টর বা যে কারো আত্মীয় স্বজনের কথা শুনেও ইভেন মেডিকেশন শুরু করে দেয়। সো আই ওয়ান্টেড টু স্টার্ট দ্য হোল থিং ফ্রম দ্যাট পয়েন্ট, যে ইম্প্যাক্টের যে জায়গাটা, এই যে 60%-এর মতো লোক যেখানে কিনা মেডিকেশন নিচ্ছে বা মেডিকেশন নিচ্ছে না, অ্যাভয়েড করছে কমপ্লিট ট্রিটমেন্ট এবং সিচুয়েশন ওর্সেন করছে, তাদেরকে কিভাবে নেটের ভিতরে নিয়ে আসা যায়। তো সেইখানে আমি মনে করি যে এই ধরনের প্ল্যাটফর্ম, ডিজিটাল প্ল্যাটফর্মগুলা একটা বিগ রোল প্লে করতে পারে। যেমন এইখানে কয়েকটা জিনিস কাজ করে, তার মধ্যে মেজর হচ্ছে কি ল্যাক অফ ইনফরমেশন। এই যে পপুলেশন যাদের কথা আমরা বলছি তাদের কাছে কিন্তু ইনফরমেশন অ্যাডিকুয়েটলি নাই, যে আসলে অ্যাভেলেবল কি, বা আমি প্রপার ট্রিটমেন্টে না গিয়ে বুডো ট্রিটমেন্টের মধ্যে থাকলে আসলে আমার কনসিকুয়েন্স কি হতে পারে। এই যে ইনফরমেশন, এই ইনফরমেশনের একটা ইনফরমেশনের ল্যাকিং থেকে আরেকটা ফিয়ার তৈরি হয়, সেটা হচ্ছে এক্সপেন্স অফ ট্রিটমেন্ট।
আর তারপরে তো পারসেপশন অ্যাবাউট ট্রিটমেন্ট আছে, যেগুলো হচ্ছে আমরা সাধারণত খুব মুখরোচক কথাবার্তা শুনি যে ট্রিটমেন্ট ভালো না, ডাক্তাররা ভালো না, বা এই জাতীয় জিনিসপত্র। আমি স্পেসিফিক্যালি হেলথ কেয়ার সার্ভিসের কথা বলছি, যে ওখানে অনেক ট্যাবু, অনেক ফেয়ার পয়েন্ট তৈরি হয়ে থাকে। সো এই ধরনের প্ল্যাটফর্মগুলো যখন মার্কেটে আসে, তখন আসলে গ্র্যাজুয়ালি এই ফিয়ার গুলা, এই ইনফরমেশন গ্যাপ গুলাতে ফিলার হিসেবে কাজ করতে পারে, এই ইনফরমেশন গ্যাপ গুলা মিট আপ করতে পারে অনেক ক্ষেত্রে। এবং সেই ক্ষেত্রে যেই অংশটুকু, মাস পপুলেশনের যে অংশটুকু ওই সার্ভিস থেকে কিছুটা বাইরে ছিল, তাদেরকে নিয়ে আসা সম্ভব। আমি বলছি না আর্লি অ্যাডাপ্টার্স বা যারা মোর টেক সেভি বা যারা মোর আরবান পপুলেশন তারা আসছেন, তারা আসলে বেশি আসছে, বাট অ্যাট দ্য সেম টাইম ইট হ্যাজ অ্যান ইম্প্যাক্ট। এই প্ল্যাটফর্মগুলো আমার মতে বিভিন্ন ফ্রেমওয়ার্কে, বিভিন্ন ফ্রেমে দিস প্ল্যাটফর্মস হ্যাভ ইম্প্যাক্ট অন আ মাস স্কেল অ্যাজ ওয়েল, যেটা সম্ভব আমরা যদি ওভাবে করে চিন্তা করি। আরেকটা জিনিস হচ্ছে, যেমন এই প্ল্যাটফর্মগুলো যেহেতু নতুন আইডিয়া নিয়ে তৈরি হয়, ইনোভেটিভ আইডিয়া নিয়ে তৈরি হয়, এবং কনভেনশনাল প্রসেসের বাইরে গিয়ে সাধারণত, যেমন বিফোর এই হেলথ টেক গুলো যখন আমরা ইনিশিয়েটিভ গুলো নেই, তার আগ পর্যন্ত আসলে কোনো ডক্টর কোনো একটা থার্ড পার্টি প্ল্যাটফর্মের আন্ডারে থাকবেন বা সার্ভিস অফার করবেন আদার দেন হসপিটালস অর ক্লিনিক্স, এটা আসলে চিন্তা করা যেত না। বা এই মেডিকেল কমিউনিটিটার সাথে আসলে দুইটা ইন্ডাস্ট্রি, ডায়াগনস্টিক ইন্ডাস্ট্রি এবং ফার্মাসিউটিক্যালস, যেই ওয়েতে রিলেশনশিপ মেনটেন করে, ওইটার বাইরে আরেক ধরনের রিলেশনশিপ হওয়া সম্ভব, পিপল সেন্ট্রিক রিলেশনশিপ হওয়া সম্ভব, সেটা আসলে আগে চিন্তা করা হতো না বা চিন্তা করা ডিফিকাল্ট ছিল। বাট এই প্ল্যাটফর্মগুলো আসার ফলে কি হয়েছে, এখন ডক্টররা, ইউ উইল সি, দে অ্যাপিয়ার অন সোশ্যাল মিডিয়া, দে অ্যাপিয়ার অন ইউটিউব, দে অ্যাপিয়ার উইথ লট অফ ইনফরমেশন, যেটা তার কাছ থেকে তার চেম্বারে বা হাসপাতালে বসে কোনো পেশেন্টের জানা সম্ভব ছিল না। রোগের বিবরণ সম্পর্কে, কনসিকুয়েন্স সম্পর্কে, ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, এর ওয়ে অফ লাইফ মডিফিকেশন সম্পর্কে, যেগুলো এখন হয়ে আসছে। সো দিস, এই প্ল্যাটফর্মকে যেহেতু ইনোভেটিভ আইডিয়া, নতুন জিনিস নিয়ে কাজ করে, তাদের এই ট্রানজিশনটা ঘটানোর জন্য এই ইনফরমেশনগুলা নিয়ে আসার প্রয়োজন হয়েছে, এবং যার ফলে কি হচ্ছে, যে কন্ট্রিবিউশন হয়ে যাচ্ছে আলটিমেটলি ইমপ্রুভমেন্ট অফ লাইফ। সো এটা হচ্ছে আমি দেখি যে মাস স্কেলে কি করে ইম্প্যাক্ট করতে পারে। সো একটা কথা এসেছিল যে যেমন ব্লক চেইন হেলথ কেয়ারের জন্য আসলে খুব অ্যাপ্রোপ্রিয়েট একটা টেকনোলজি। ট্রু, ব্লক চেইন, ইভেন এআই বেসড কিছু জিনিসপত্র, যেমন হচ্ছে ক্লিনিক্যাল ডিসিশন সাপোর্ট সিস্টেম ডাক্তারদের জন্য। যে অনেক সময় আমরা কি হয়, যে রিয়ালিটি হচ্ছে কি, আমাদের হয়তো মডেল ফার্মেসি আছে, বাট মডেল ফার্মেসিতে ফার্মাসিস্ট থাকার কথা, যে হয়তো ড্রাগের ইন্টারাকশন, ডোজেজ, এগুলোকে রিভেরিফাই করার কথা আফটার দ্য ক্লিনিক্যাল অ্যাডভাইস, বাট দ্য রিয়াল পিকচার ইজ নট দেয়ার। এটা তো আসলে রিয়ালিটি না। এখন রিয়ালিটি হচ্ছে গিয়ে, মোস্ট অফ দ্য ফার্মেসিস উই হ্যাভ, মোস্ট অফ দ্য প্রেসক্রিপশনস উই ডু, অ্যাকচুয়ালি এইখানে ওই ড্রাগ ইন্টারাকশন কি হবে, ডোজেজের অ্যাডিকুয়েসি, ইনঅ্যাডিকুয়েসি, কন্ট্রাডিকশন উইথ আদার থিংস, লাইফস্টাইলের ওটার সাথে কোরিলেশন আছে কিনা, এই জাতীয় জিনিসপত্র ভেরিফিকেশনের স্পেসটা নাই। সেখানে কি হতে পারতো, টেকনোলজি, ক্লিনিক্যাল ডিসিশন সাপোর্ট সিস্টেম নিয়ে আসতে পারতো ফর দ্য ডক্টরস টু অ্যাডভাইস দেম অর টু সাজেস্ট দেম, টু হেল্প দেম মেক আ বেটার প্রেসক্রিপশন, যেখানে এই কনফ্লিক্ট গুলো এড়ানো যায়। সো এই জায়গায় স্কোপ আছে। অ্যান্ড আমি আমার নলেজে যতটুকু আছে, যে অবশ্যই আমরা কিছু কিছু ইনিশিয়েটিভ আছে যারা এগুলো নিয়ে কাজ করছি, হয়তো ওভার কোর্স অফ টাইম এই জিনিসগুলো সামনে চলে আসবে, উইচ উইল হ্যাভ আ হিউজ ইম্প্যাক্ট অন দ্য পপুলেশন, অন দ্য হেলথ কেয়ার সিস্টেম। এখানে ব্লক চেইন যদি বলি, ব্লক চেইন হচ্ছে গিয়ে প্রত্যেকটা হেলথ রেকর্ডকে আসলে একটা ইউনিক আইডেন্টিটির মাধ্যমে শেয়ারেবল বা পোর্টেবল করে ফেলা সম্ভব, অথেন্টিসিটি দেওয়া সম্ভব হেলথ রেকর্ডকে। সো দেয়ার ইজ এ হিউজ অপরচুনিটি। বাট ব্লক চেইনের ক্ষেত্রে চ্যালেঞ্জ যেমন আছে, অপরচুনিটি যেমন আছে, একটা চ্যালেঞ্জ হচ্ছে কি, হু উইল স্টার্ট দ্য ইনিশিয়েটিভ, বিকজ ইট হ্যাজ টু বি অ্যাডিকুয়েটলি accepted by a lot of stakeholders in the ecosystem. সো এই জায়গায় একটা হয়তো চিকেন এগ সিচুয়েশন আছে, একটা সাইকেল আছে, যেটাকে হয়তো ওভার কোর্স অফ টাইম কোনো না কোনো ভাবে অ্যাড্রেস করতে হবে। সেখানে আমরা as a community of health tech initiatives or individual health tech initiative হয়তো ডিফিকাল্ট হবে, as a community maybe we can start looking into যে কিভাবে করে এটাকে অ্যাড্রেস করা যায়। আর লাস্টলি আমি যে জিনিসটা বলবো, এটা হচ্ছে দ্য অপরচুনিটিজ আই সি, যে হেলথ টেকে বা এই টেকনোলজিক্যাল প্ল্যাটফর্ম যেগুলো কিভাবে মাস পিপলের লাইফে ইম্প্যাক্ট ফেলতে পারে। আর চ্যালেঞ্জেস যেগুলো অলরেডি হয়তো একটু রিপিট হয়ে যাবে, বাট আমি দ্য ফার্স্ট চ্যালেঞ্জ ফর দিস প্ল্যাটফর্মস, what I find from my personal experience is যে এই যে ডেফিনেশন, যেমন একটু আগে ফাহাদ ইফাজ খুব সুন্দরভাবে ডিফাইন করেছেন, দ্যাট ইজ ট্রু আ ভ্যালু ড্রিভেন ডেফিনেশন, ভ্যালু সেন্ট্রিক ডেফিনেশন, যে অ্যাকচুয়ালি কি ভ্যালু ক্রিয়েট করছে এই ডিজিটাল প্ল্যাটফর্ম গুলা। বাট ফ্রম মোর অথরিটেটিভ বা অথরিটির দিক থেকে, বা যে সমস্ত রেগুলেটরি অথরিটিজ আছে, যারা রেগুলেটর আছে, তাদের পার্সপেক্টিভ থেকে আসলে ডেফিনেশনটা আরো সলিড হওয়াটা প্রয়োজন।
difference between e-commerce, a marketplace platform, service platform like ours, or social say f-commerce, এই জাতীয় জিনিসগুলোর ডেফিনেশন গুলো আরেকটু ক্লিয়ার হওয়া প্রয়োজন। যেমন আমার এক্সপেরিয়েন্স থেকে আমি পার্সোনালি ফাইন্ড ট্যাক্স অথরিটি টু বি লিটল কনফিউজড, যে আমরা কি আসলে ITES বিজনেস, IT enabled services business, which should fall under tax exemption till 2024, or we are e-commerce business which has a different tax and VAT slabs, or we are a regular business offering directly healthcare service or offering the service that our service providers are offering. So এই যে কনফিউশন গুলো স্টিল রিমেইন। সো এই জিনিসগুলো ক্লিয়ার না হলে এই ধরনের ইনিশিয়েটিভ গুলো যাদের মূল ফোকাস আসলে ভ্যালু ক্রিয়েশনে, তাদের দেখা যাচ্ছে রেগুলেটরি কমপ্লায়েন্স বা নিজেদেরকে পজিশন করা রাইটলি, এই জায়গায় হিউজ পরিমাণ এনার্জি আর ইনভেস্টমেন্ট চলে যায়। সো আই থিঙ্ক দিস হ্যাজ টু বি লুকড ইনটু, দিস হ্যাজ টু বি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। অবশ্যই এটা একটা প্রসেস, বাট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই জিনিসগুলোকে প্রপার একটা গাইডলাইন ফ্রেমওয়ার্কের আন্ডারে আনলে এই বিজনেসগুলো মোর ফ্লারিশ করবে। আর লাস্টলি এই সিমিলারলি এটার সাথে রিলেটেড, সেটা হচ্ছে গিয়ে ট্যাক্সের মতো ঠিক আরেকটা জিনিস, যেমন লাইসেন্সিং রিকোয়ারমেন্ট। যখন আমরা বলি যে সেকেন্ড রাইড শেয়ারিং, তার কি আসলে বিআরটিসি থেকে লাইসেন্সিং এর প্রয়োজন কিনা, বিকজ তারা কি আসলে নিজেরা ডাইরেক্ট রোডের সার্ভিসটা দিচ্ছে কিনা। ঠিক সেরকম একটা হেলথ টেক ইনিশিয়েটিভের তারা কি আসলে ক্লিনিক্যাল ডিসিশন বা কোনো মেডিকেল ইন্টারভেনশন ইনপুট বা ভ্যালু ক্রিয়েট করছে কিনা, তাদের কি আসলে হেলথ যে ইনস্টিটিউশনগুলো আছে, অথরিটি আছে, সেখান থেকে আসলে কোনো রেগুলেটেড হওয়া প্রয়োজন, নাকি তারা অ্যাজ এ প্ল্যাটফর্ম আলাদা একটা রেগুলেশনের আন্ডারে হওয়া উচিত। এই ডেফিনেশন গুলো আসলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ক্লিয়ার করা দরকার, সো দ্যাট we can build the businesses stronger for people, এবং পিপলেরও স্বার্থ রক্ষা হয়, বিজনেস গুলো উইদাউট কনফিউশন, উইদাউট এই ধরনের ডাইভার্সনে আসলে প্রোগ্রেস করতে পারে। I think these were a few things I thought to be noted. Thank you, Iman. Thank you so much. Thank you so much for the opportunity. Thank you so much for your insightful intervention. আমার মনে হয় যে যারা নাকি শুনেছেন আপনার কথা, তাদের জন্য এটা খুবই ইন্টারেস্টিং হবে, কারণ আমরা একটা প্যান্ডেমিকের মধ্য দিয়ে যাচ্ছি এবং প্রথম যেটা মাথায় আসে সেটাই হলো হেলথ কনসার্নস। সো আপনার এটাকে আমি আসলে হেলথ কনসার্ন লেন্স দিয়ে শোনার চেষ্টা করছিলাম, এবং সেখানে অবভিয়াসলি আমাদের যেসব সার্ভিসগুলো এখন হচ্ছে, এবং যেটা আপনি বলেছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লকচেন ইউজ করে এটাকে আরো মোর স্কেল আপ করা যায়, এগুলোকে সার্ভিসের কোয়ালিটি বাড়ানো যায়, এবং সার্ভিস রিসিভারদের জন্য এটা হয়তো মোর ফ্রেন্ডলি ওয়েতে তারা এটা পেতে পারেন। আপনি ফিসকাল কিছু সমস্যার কথা বলেছেন, ভালোই হলো। সিপিডি যেহেতু বাজেট নিয়ে অনেক কাজ করে, এখানে গ্রে এরিয়া অ্যান্ড ইন্টারপ্রিটেটিভ এম্বিগুইটি যেটাকে আমরা বলি, সেগুলোকে অ্যাড্রেস করাটা দরকার হ্যাসেল কমানোর জন্য। আপনার কাছে শুধু একটা প্রশ্ন, অনেক সময় অনেকে কমপ্লেন করেন যে যারা নাকি বিভিন্ন ধরনের এই সার্ভিস দিয়ে থাকেন, এগুলোতে যে চার্জগুলো নেওয়া হয় ক্লায়েন্টের কাছ বলি আর এন্ড ইউজারের কাছ থেকে বলি, সেটা নিয়ে আপনার কি মনে হয়, কি গভর্নমেন্টের কি কোনো এখানে রেগুলেশন থাকা দরকার, নাকি আপনারাই সেলফ মোটিভেটেড ভাবে করবেন, নাকি মার্কেট সিগন্যাল দিবে যে যদি আমি ভালো দেই তাহলে এটা অনেকে নিবে, আর যদি আমি কম দামে না দিতে পারি তাহলে বেশি মানুষ আসবে না, আমার বিজনেসে ফেল করবে? আপনার এটা সম্বন্ধে কি কোনো কমেন্টস আছে? সার্ভিস চার্জ গুলো যেগুলো আমার মনে হচ্ছে কি যে সার্ভিস চার্জের ব্যাপারটা, যে আমার নলেজে যতটুকু আছে বা যতটুকু বর্তমান যে ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো আছে তাদের দিকে তাকালে যে বিজনেস মডেলটা আমরা দেখি, সেখানে আসলে এডিশন যে অফ সার্ভিস চার্জ যে রেগুলার, কারণ এই প্ল্যাটফর্ম গুলো কি করছে, দে আর বেসিক্যালি কানেক্টিং ইকোসিস্টেমের যে আদার স্টেক হোল্ডার যারা প্রোভাইডার, তাদেরকে আসলে পিপলের কাছে কানেক্ট করছে। তারা আসলে ভ্যালু অ্যাড করছে হচ্ছে কি দুই পক্ষের জন্যই, বাট দ্য মডেল টিপিক্যালি এরকম যে যারা প্রোভাইডার তাদের কাছ থেকে আসলে এই বিজনেস গুলা একটা ইনসেন্টিভ অথবা একটা রেভিনিউ স্ট্রিম তৈরি করে থাকে টিপিক্যালি।
এতে কাস্টমারদের যে রেগুলার যে প্রাইস লেভেল, সেই প্রাইস লেভেল আসলে বাড়া উচিত না বা বাড়ার কথা না। তবে আমি এখানে যেটা বলবো সেটা হচ্ছে কি, একটা আপনি বললেন যে দুটো অপশন হতে পারে, একটা হতে পারে রেগুলেটরি, যে এটাকে রেগুলেট করা উচিত কিনা, যে প্রাইসটাকে এই প্ল্যাটফর্মগুলোতে যে সার্ভিসগুলো অ্যাভেলেবল থাকবে তার প্রাইসগুলোকে একটা রেগুলেশনের ভিতরে আনা উচিত কিনা, আর দ্বিতীয়ত এটাকে মার্কেট ইকুইলিব্রিয়ামের উপরে ছেড়ে দেওয়া যায় কিনা, দ্যাট ইজ ডিমান্ড সাপ্লাই এবং আসলে সার্ভিস কোয়ালিটি ডিফারেন্সিয়েশন এর উপরে বেস করে মানুষই এটাকে গ্রহণ করবে কি করবে না। আমি আসলে আমি বলবো ইনক্লাইন টুয়ার্ড দ্য লেটার ওয়ান। হ্যাঁ, কারণ এই প্ল্যাটফর্মগুলো যে বড় সুবিধাটা এনে দিচ্ছে সেটা হচ্ছে সাইলোগুলোকে ভেঙে দিচ্ছে। একটা জেনারেল জায়গায় একদম পাশাপাশি বিভিন্ন সার্ভিস প্রোভাইডারকে আসলে পাশাপাশি দাঁড় করিয়ে দিচ্ছে, যেটা একজন কনজিউমারের জন্য, একজন গ্রহীতার জন্য আসলে কম্পেয়ার করার সুযোগ তৈরি হচ্ছে, যেটা আগে ছিল না। এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলো আসার ফলে যেটা তৈরি হয়েছে, যার ফলে কনসিয়াস ডিসিশন মেকিং এখানে আসলে মোর পসিবল দেন আর্লিয়ার। সো ওই জায়গা থেকে আমি সাজেস্ট করবো যে এটা আসলে মার্কেটের উপরে ছেড়ে দেওয়াটা বেটার। আচ্ছা, ধন্যবাদ। এবং আমার মনে হয় যে হয়তো বিভিন্ন পার্সপেক্টিভ এখানে থাকতে পারে, তবে মার্কেটে যত এই ধরনের সার্ভিস প্রোভাইডার আরো বেশি আসবে তখন একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টেরও সৃষ্টি হবে, তখন হয়তো মার্কেটটা আরো মোর ভালোভাবে হয়তো অপারেট করতে পারবে। ধন্যবাদ। শুধু আমরা যে 7 জন এবং ডক্টর আসাদুজ্জামান সহ 8 জনের আমরা খুবই, আমার মনে হয় একটা রিচ ডিসকাশন আমরা শুনলাম, এবং এই ডিসকাশনের মধ্য দিয়ে আমরা ই কমার্স প্ল্যাটফর্ম এগুলো সম্বন্ধেও আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম তার বিভিন্ন যে সম্ভাবনাগুলি আছে সেটা সম্বন্ধেও আমরা খুবই একটা সহজভাবেও জানতে পারলাম। কারণ অনেকেই আমাদের মধ্যে আছেন যারা ফেসবুকে জয়েন করেছেন, বা আমাদের যারা এখন শুনছেন আমাদের প্যানেলিস্টদের বাইরে অনেকেই হয়তো এইসব ইস্যুর সাথে এই ডিসকাশনের অত পরিচিত না। সুতরাং আমাদের বুঝতেও কিন্তু সাহায্য হলো বিষয়টা কি। কিন্তু একই সাথে আমাদের দেশের অর্থনীতিকে আগামীতে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেক্ষিতে, যেটা নাকি ফিলিক্স বলছিলেন যে ফ্যাক্টর ড্রিভেন থেকে কম্পিটিটিভনেস ড্রিভেন, প্রোডাক্টিভিটি ড্রিভেন ইকোনমিতে নিয়ে যাওয়ার প্রেক্ষিতে এখন আমরা এলডিসি গ্রাজুয়েশন হবে, তখন আমাদের মার্কেট অ্যাক্সেস অত থাকবে না, এই কম্পিটিটিভনেস এর উপরে ভিত্তি করেই আমাদেরকে যেতে হবে। এইগুলোর প্রেক্ষিতে সামনের দিকে আগামী দিনের বাংলাদেশের অর্থনীতিকে নিতে হলে আমাদের এখানে একটা বড় একটা সম্ভাবনা কিন্তু সৃষ্টি হয়েছে। আবার অন্য দিক থেকে আমাদের যারা প্যানেলিস্ট তারা কিন্তু বললেন বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের কথা বললেন, রেগুলেটরি চ্যালেঞ্জ আছে, ফিসকাল পলিসি চ্যালেঞ্জ আছে, সেখানে ক্যাপিটাল অ্যাক্সেস, লোন অ্যাক্সেসের চ্যালেঞ্জগুলি আছে, স্কেলিং আপের চ্যালেঞ্জ আছে, এগুলোও কিন্তু আমরা জানতে পারলাম। সো আমার আয়োজকদের পক্ষ থেকে, সিপিডি এবং এফইএস এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের যারা এটাতে কন্ট্রিবিউট করলেন, আপনাদের সময় দিলেন, থ্যাংক ইউ সো মাচ। আমরা অনেক কিছু জানতে পারলাম, এবং আমাদের যারা অথার আছেন, অথার্সরাও আপনাদের এটা থেকে অনেক উপকৃত হবেন এবং তাদের রিপোর্টকে আরো সমৃদ্ধ করতে পারবেন বলে আমার বিশ্বাস। এখন আমরা অবশ্য অলরেডি আমাদের 2 ঘন্টার উপরে আলোচনা হয়ে গেছে। আমাদের যদি এখন ওপেন ফ্লোর ডিসকাশনের জন্য আমাদের কিছু সময় আছে, আপনাদের মধ্যে কেউ যদি কোনো প্রশ্ন করতে চান, আমাদের পেপার যিনি প্রেজেন্ট করেছেন এবং ডক্টর ফাহমিদাও আছেন, তারা উত্তর দিতে পারেন। আমাদের প্যানেলিস্ট যারা আছেন তাদের কেউ যদি কোনো প্রশ্ন কেউ করতে চান, আমি চ্যাট বক্স দেখছিলাম, কোনো প্রশ্ন নাই। একজন সানোয়ার হোসেন, উনি ফাহিমের কন্ট্যাক্ট নাম্বারটা চেয়েছেন, এটাই দেখছি। হ্যাঁ, Felix, you would like to come in? Yes, thank you very much. And yeah, I'm very sorry that my Bangla skills are not up to the level of participating in Bangla now. I have one question to the panelists and maybe also to the author of the paper. If I look at the discussion on platform economy in Germany at the moment, it's mostly around labor rights and about the situation of riders, for example. So there have been a number of strikes in certain companies when riders blocked the warehouses and did not supply the food on time or something like that in order to improve their working conditions.
is there actually any discussion on labor rights, on the situation of those who actually work in the platform economy in Bangladesh, and what could be done to actually improve the situation of laborers in that, and what role could also trade unions play in this? Thank you, Felix. আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু ফেলিক্স বললেন। যত আমরা এই ধরনের প্ল্যাটফর্ম বেসড বিজনেস, ই-কমার্স, ফেসবুক বেসড বিজনেস এগুলোতে যাব, ততই কিন্তু আরো অনেকে এটার সাথে সংযুক্ত হবেন। উদ্যোক্তাদের সাথে সাথে তারা যাদেরকে নিয়োগ করছেন তারা সংযুক্ত হবেন, সেটার সাথে সাথে তাদের রাইটস অব্লিগেশনের প্রশ্নগুলি আসবে। তো সেটাই ফেলিক্স বললেন। তো এটার প্রেক্ষিতে কি আমাদের অথার ইউসুফ বা ডক্টর ফাহমিদা বা আমাদের প্যানেলিস্টদের কেউ কি বলবেন যে লেবার রাইটস এর ইস্যুগুলি কি আমাদের দেশে খুব আলোচিত হচ্ছে? কেউ উত্তর দিতে চান না? ইলিয়াস আছেন, পাঠাও, অথবা কি ফাহাদ বলতে যাচ্ছেন? I can quickly add. Sure. Probably not at the moment. I don't think even for our case, like, so we work with farmers, right? And because we work with mechanization, we want to improve mechanization. You know, a part of labor rights is also, as Mustafa sir mentioned, about displacement, right? There could be displacement happening as well, but of course, there's also the opportunity to redirect employment without, like, you know, even if some displacement happens, but there's always an opportunity to redirect. In terms of labor rights, I think what we are concerned with is more about farmers' rights, right? So for example, we are offering financial services to the farmers, but what we try to make sure is that we don't overburden them. And that's where, again, data comes into play, that if a farmer wants 50,000 taka, he needs to, you know, pay it back. But we always give this kind of advisory services to ensure that, does he actually need 50,000 taka? Can he do with like 30,000 taka, which means maybe he will invest, you know, on 5 sacks of fertilizer, whereas he actually needs 3 sacks of fertilizer. But right now he doesn't have, a regular farmer does not have the data that does he actually need 3 or does he need 5. So from our side, we are very cautious that we don't put a lot of burden on the farmers with regards to the financial services that we offer. And that also ensures that we protect, in a way, the farmers' rights, and we don't overburden the farmers, because end of the day, if the farmers are not there, our business doesn't work. I think the same goes for any ride-sharing platform or anyone. If the riders are not there, they're not happy, then the business doesn't really work, right? So yeah, I just wanted to add that. Thanks. Thank you, Fahad. That's a very enlightened answer. এটা ঠিকই যে যারা নাকি এগুলোর সাথে ইনভলভ আছে, তারা যদি ঠিকভাবে যদি মোটিভেটেড না থাকেন, তাহলে অবভিয়াসলি বিজনেসের জন্য ইটস নট ভেরি গুড। হ্যাঁ, বলো মহসিন। I just add 1 or 2 sentences regarding Mr. Felix's question. I think this is one of the new area and new front on labor relations issues. How far the traditional labor related laws, rules, practices will be effective on the digital platform. This is also an important issue to be looked into. This is not so far not been discussed, and this is a very widely discussed area in the developed world. And just Felix gave the example of Germany, and these debates are also arise in other countries, and we heard about that. So we need to discuss about these things. There's how the conventional employer-employee relationship, and thereby the obligation on the employer on the employee will be fixing based on the labor laws, rules, practices currently in the country. So while this is an intermediary kinds of jobs and
and activities. So how that could be fit into the traditional laws rules, or whether a new forms of laws rules practices will be required, that is also an important and interesting area to look at, and that needs further research as well. Thank you. থ্যাংক ইউ মুয়াজ্জেম। আমার মনে হয় যে এটা ঠিকই আপনি বলেছেন। আমরা দেখেছি যে উবেরের যারা ড্রাইভার আছেন তাদেরকে নিয়ে কিন্তু বেশ কয়েকটা দেশে, আমি জানি ইউকে এন্ড ফ্রান্স তো বটে, সেখানে কিন্তু বেশ এটা নিয়ে আন্দোলন ইত্যাদি হয়েছে, এবং পরবর্তীতে তারাও যে ওয়ার্কার এবং তাদেরও যে পেনশন ইত্যাদির ব্যবস্থা রাখতে হবে তাদের জন্য, সেটা কিন্তু পরে এটাকে লিগ্যাল একটা কভার দেওয়া হয়েছে। সো এই বিষয়ে আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম। তারপর আমি ইউসুফকে আনবো। অলসো অ্যাড্রেস যে যেখানে প্যানেলিস্টদের জন্য একটা সাধারণ কোশ্চেন দিয়েছে। হ্যাঁ 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 তো হ্যাঁ আমি সাধনকে কোশ্চেনটা দেওয়ার জন্য নিয়ে আসবো। জি, আপনি যদি বলেন সংক্ষেপে 1 মিনিটে। মানে আমার রেসপন্ড টু দ্য কোয়েশ্চেন যে আমাদের লেবার লটা বাংলাদেশে যেটা এখন আছে, প্রচলিত যে আইনটা আছে, সেই আইনটা কিন্তু এই ডিজিটাল ইকোনমির জায়গাটাতে যারা কাজ করছে তাদের ক্ষেত্রে যে রেকমেন্ডেশন গুলো, সেই রেকমেন্ডেশন গুলো অলরেডি বেসিস পাঠিয়েছে এবং সেগুলো নিয়ে কিন্তু আলাপ আলোচনা শুরু হয়েছে। তো যেহেতু আমাদের এই প্ল্যাটফর্ম ইকোনমি কিন্তু দেখতে মানে খুব ছোট বা বিষয়গুলো এখনো আলোচিত হচ্ছে না বলে মনে হলেও এই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যেই সামনে এসছে। কারণ শুধু প্ল্যাটফর্ম ইকোনমি না, এখানে কিন্তু বিপিওতে যুক্ত আছে অনেক কর্মী, যাদের জন্য লেবার লটা, আমাদের যে প্রচলিত লটা আছে সেটা কিন্তু অনেকখানেই বেশ সাংঘর্ষিক। সো সেই জন্য এই রেকমেন্ডেশন গুলো আমরা পাঠিয়েছি, এবং যদি কখনো আবার আলাপ করার সুযোগ হয় আমরা ডিটেইল লেভেলে এটা বলতে পারি। থ্যাংক ইউ ফারহানা ফর দ্যাট ক্লারিফিকেশন, ইটস ভেরি ইম্পর্টেন্ট আমার মনে হয় এই অ্যাসপেক্টটা, এন্ড থ্যাঙ্কস ফেলিক্স ফর রেজিং ইট। ইউসুফ, ইউ ওয়ান্টেড টু কাম ইন? Yes, thank you, sir. I just wanted to comment on Felix's question that regarding labor rights, and also there are strikes in Germany. But you see, in Bangladesh, the platforms are still quite new. So I think right now they are creating opportunities, and a lot of people are benefiting from them in terms of employment opportunities. And because we have this pool of unemployed and underemployed people, so since they are getting these benefits from the platform, so right now the question of creating strikes or those kinds of issues are not there, because it's the concept of the reserve army of labor. Because we have this reserve army, so they are getting this opportunity. So I don't think they're going to complain at this moment. But later on, when the platforms are more mature and the industry is bigger and the level of employment is, and unemployment and underemployment is lower, maybe at that time we will see more strikes and more workers will raise their voice regarding rights. And also Mr. Shadhan has said that what is the contribution to the economy? At present, it is very difficult to actually say what is the contribution, because there is no real data on this, and also the definitions of platform and e-commerce are still quite vague. So it is very hard to say what is the contribution in terms of numbers. And whether it can diversify our economy, yes, definitely it can diversify. And later on also, if we take this forward for in terms of taking it global, then maybe this can also be an opportunity for us. But right now it is still in a very early stage. So I don't think it has too much of an impact at present, but maybe in the future it can play a role. থ্যাংক ইউ ইউসুফ, ধন্যবাদ। আমি অ্যাড করতে চাচ্ছিলাম যে প্রশ্নটা এসছে সেই জায়গাতে, যে শুধু স্টার্ট আপ কোম্পানি গুলোই কি রেসপন্সিবল কিনা। অবশ্যই না। সরকারের কিন্তু একটা পলিসিতে কিছু কিছু জায়গায় আমরা অবশ্যই কিছুটা চেঞ্জ দেখছি, এবং আমরা আশা করছি যে আমরা যে রেকমেন্ডেশন গুলো দিচ্ছি সেই রেকমেন্ডেশন গুলো আসলে বাস্তবায়িত হবে খুব শীঘ্রই, এবং বাস্তবায়িত হলে আমরা ফলাফলটা দেখতে পাবো। এর বাইরে আমরা কিন্তু সরকারি অনেকগুলো প্ল্যাটফর্ম দেখছি যেগুলো কিনা ফিজিক্যাল সার্ভিস হিসেবে জনগণ
জনগণের কাছে যাচ্ছিল, আনএমপ্লয়মেন্টের জায়গাটা যদি আমি অ্যাড্রেস করতে চাই, সেই প্ল্যাটফর্মগুলো থেকে যেমন এনআইডি, ন্যাশনাল আইডি তৈরি করা থেকে শুরু করে পাসপোর্ট রিনিউ অথবা গাড়ির রেজিস্ট্রেশন, এই সবগুলো কিন্তু সার্ভিস এখন অনলাইনে চলে গেছে। ইভেন আমরা যদি এখন ভ্যাকসিনের কথাটাও দেখি, যে ভ্যাকসিনের রেজিস্ট্রেশনের জায়গাটা অনলাইনে গেছে, আমি বলছি না যে এটা এখনো খুব জনপ্রিয় সার্ভিস হিসেবে যেতে পেরেছে, কিন্তু এই জায়গায় গুলো যেহেতু প্ল্যাটফর্মে চলে গেছে এবং এই সার্ভিসগুলো ডিজিটাইজ হয়েছে, সেই জায়গায় কিন্তু এমপ্লয়মেন্টের জায়গা তৈরি হচ্ছে। সো সরকার যত বেশি তার সার্ভিসগুলোকে ডিজিটাইজ করবে, এবং আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের সার্ভিসগুলোকেও ডিজিটাইজ করার কথা শুনেছি এবং প্রকিউরমেন্ট কিছু কিছু হয়েছে, সেটা দেখতে পাচ্ছি, এখনো হয়তো বাস্তবায়ন হয়নি। সো সেই পথে কিন্তু সরকার হাঁটছে, যেই জায়গায় প্রচুর, শুধু আমরা মানে টেকনোলজি নিয়ে কথা বললেই সবসময় প্রোগ্রামার অথবা কোডার এই লেভেলেই নিজেদেরকে সীমাবদ্ধ রাখে। আমাদের কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর জন্য বিভিন্ন ধরনের রিসোর্সের প্রয়োজন, কন্টেন্ট রাইটার থেকে শুরু করে গ্রাফিক ডিজাইনার থেকে শুরু করে মার্কেটিয়ার, এবং যারা আসলে দিনে রাতে 24 ঘন্টা আমরা ফেসবুক পেজগুলোতে দেখি যে এমনকি রাত 3টার সময়ও তারা রেসপন্ড করছে, তারা মডারেটর হিসেবে কাজ করছে। সো ডিফারেন্ট লেভেলের কিন্তু এমপ্লয়মেন্ট এখানে অলরেডি আমরা দেখছি যে তৈরি হয়েছে এবং বিভিন্ন প্রফেশন তৈরি হচ্ছে। সো আনএমপ্লয়মেন্টের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু অ্যাড্রেস করার জন্য পাবলিক সেক্টর যেভাবে কাজ করছে, নট অনলি স্টার্ট আপ এন্টারপ্রেনিয়ার্স, ইভেন স্টেক হোল্ডার্সরা কাজ করছে, তার সাথে গভর্নমেন্টও কিন্তু বিভিন্নভাবে কাজ অলরেডি শুরু করেছে। জি, থ্যাংক ইউ। আমার মনে হয় যে এটা নিয়ে আমাদের ভালো আলোচনা হলো, কারণ এটা দরকার ছিল, কারণ আমার মনে হয় যে এখানে লেবার ওইভাবে উপস্থিত নেই, কিন্তু তারা একটা বড় এমপ্লয়িজ যদি বলি আমি আর কি, ব্রডার সেন্সে আর কি। তো সেখানে লেবার রাইটস এবং আমাদের লেবার ল গুলো যেগুলো আছে, এই যে এখন 2013 অ্যামেন্ডেড যে লেবার ল আছে, এগুলোকেও কিন্তু আমরা যখন বলি যে যুগোপযোগী করতে হবে, সেখানে কিন্তু এই প্ল্যাটফর্মের বিষয়টাও চলে আসে। আর থ্যাংক ইউ আপনাকে। এখন আর কেউ কি আছেন যিনি প্রশ্ন করতে চান? কাইন্ডলি বলেন। যদি হ্যাঁ, সাধন। স্যার, আমি আরেকটা প্রশ্ন রেখেছিলাম আপনার মাধ্যমে, মূলত সম্মানিত প্যানেলিস্টদের কাছে প্রশ্নটা করতে চাই। সেটা হলো যে সরকার কতটুকু আসলে রিকগনাইজ করছে যখন আমরা যুবকদের বেকারহীনতা নিয়ে আমরা কথা বলছি। হ্যাঁ, আমাদের দেশে এখন আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নিয়ে কথা বলছি, অর্থাৎ আমাদের এখন প্রচুর সংখ্যায় হলো যুবক আছে। অন্যদিক থেকে কিন্তু এক ধরনের বেকারত্ব কিন্তু বাড়ছে। এই কনটেক্সটে প্ল্যাটফর্ম ইকোনমি কিন্তু অনেক ইউথদেরকে কাজের সুযোগ করে দিচ্ছে, বাট স্টিল সরকারের দিক থেকে এই যে কর্মক্ষেত্র যে তৈরির এই প্রক্রিয়াটিকে সরকার কিভাবে দেখছে, বা এই প্ল্যাটফর্ম ইকোনমির সাথে যারা জড়িত, যারা এন্টারপ্রেনার আছে, তারাই বা কিভাবে দেখছে? মূলত আমরা একটু তাদের এই প্রশ্নটা দিয়েই আমি আলোচনা পর্ব শেষ করব। কেউ কি আছেন যে গভর্নমেন্ট যে পলিসি এন্ড ইনিশিয়েটিভ যেগুলো নিচ্ছে, সেটা কি এই যে নতুন যে সম্ভাবনাটা আমাদের অলরেডি আছে চলমান অর্থনীতিতে, সেটার জন্য যথেষ্ট কিনা আর কি? আমি আসলে উনি প্রশ্নটা লিখেছিলেন ওখানে, সেটার উত্তরটাই দিয়েছিলাম একটু আগে। জি জি, ফারহানা আপনি বলেছেন যে এটা সম্বন্ধে। আর কেউ কি কিছু বলবেন? Yusuf, you have any comment on this particular aspect? No, sir, not on this particular. আচ্ছা, না, আমার মনে হয় যে যে আলোচনা হয়েছে তার মধ্য থেকে বেরিয়ে এসেছে যে সরকারের মধ্যে একটা তো নিশ্চয়ই সরকার নিজেও, যেটা ফারহানা বললেন, যে সরকার নিজেও কিন্তু এই বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মকে কাজে লাগাচ্ছেন। কিন্তু আমার মনে হয় সাধনের প্রশ্নটা ছিল যে যেভাবে এটা এক্সপান্ড করছে, যেরকম এটার স্কেলিং আপ দরকার, যেরকম এটার জন্য স্কিলস দরকার, সেগুলোর প্রেক্ষিতে কি সরকারের যে ইনিশিয়েটিভ গুলো এগুলো যথেষ্ট কিনা?
এই প্রশ্নটাই হয়তো আসছিল। হ্যাঁ বলো। ছোট্ট করে বলি, সো গভর্নমেন্ট ডেফিনেটলি এই ইনিশিয়েটিভ গুলোকে সাপোর্ট করছে। আমি যদি গভর্নমেন্টের যেই স্টার্টআপ বাংলাদেশ নামে যে ফান্ডটা আছে সেটা কিন্তু মোস্টলি এই স্টার্টআপ গুলাকে এবং প্ল্যাটফর্ম স্টার্টআপ ফার্স্ট যে ট্রাঞ্চ অফ ফান্ডিংটা গিয়েছে, সেবা পাঠাও, চাল ডাল বা এরকম যারা স্টার্টআপরা আছে বা প্ল্যাটফর্মগুলো আছে তারা কিন্তু এই ফান্ডটা অ্যাভেল করতে পারছে, উইচ ইন আ ওয়ে সলভস ওই ফান্ডিং ক্রাইসিসটা, যেটা ইজ ওয়ান অফ দ্য ইস্যুস দ্যাট ওয়াজ প্রেজেন্টেড ইন দ্য পেপার। সো গভর্নমেন্ট ডেফিনেটলি অ্যাকনলেজ করছেন, গভর্নমেন্ট ডেফিনেটলি সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। I'd say it's a very positive approach from the government. Thank you. বাট এটা একটা চলমান প্রক্রিয়া, অবভিয়াসলি ডিমান্ড বাড়বে, যে ফান্ডটা করা হয়েছে সেটা হয়তো আরো এক্সপান্ড করার প্রয়োজন পড়বে। হ্যাঁ, সেগুলো নিশ্চয়ই একটা ডাইনামিক্যালি এটা দেখতে হবে ইন দ্য কনটেক্সট অফ দ্য ইমার্জিং ডিমান্ডস এন্ড ইন দ্য কনটেক্সট অফ দ্য ডাইভার্সিফাইড সার্ভিসেস যেগুলো দরকার হবে সেগুলোর প্রেক্ষিতে। আর কেউ কি আছেন? যদি না থাকেন তাহলে ইউসুফ, ডক্টর ফাহমিদা, আপনারা কি কোনো কিছু বলতে চান? যেহেতু প্ল্যাটফর্ম ইকোনমি এখনো বাংলাদেশে একেবারেই নতুন, আর নতুন যে কোনো টেকনোলজির সাথে আসলে যেটা থাকে যে কিছু রিস্ক অ্যাসোসিয়েটেড থাকতে পারে, কিছু আননোনস থাকতে পারে। আর ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমরা জানি যে অনেক ডেটার প্রলিফারেশন হচ্ছে, সবকিছু ডেটা ড্রিভেন হচ্ছে, কিন্তু এট দ্য সেম টাইম অনেক প্রাইভেসি ইস্যুস আসছে, রিস্ক আসছে, সাইবার সিকিউরিটির ব্যাপার আছে, হ্যাকিং এর ব্যাপার আছে। মনে করেন রাইড শেয়ারিং একটা অ্যাপের যদি ডেটা হ্যাক হয়ে যায়, দেন সেই ইউজার সে কোথায় যাচ্ছে, কখন যাচ্ছে, কোথায় থাকছে, সব ডেটা কিন্তু তখন আরেকজন জেনে যাচ্ছে। সো এই জিনিসগুলো আসলে সরকারের কনসিডার করতে হয়। সো একটা বিজনেস যত ইজিলি স্টার্ট করতে পারে বা যত ইজিলি এটা ইমপ্লিমেন্ট করতে পারে একটা সার্ভিস বা প্রোডাক্ট, গভর্নমেন্টের কেসে কিন্তু পুরো গ্রেটার গুড অফ দ্য নেশন এন্ড ফর দ্য গ্রেটার গুড অফ দ্য পাবলিক অনেকগুলো অ্যাসপেক্টস চিন্তা করে একটা পলিসি ফ্রেমওয়ার্ক করতে হয়। এই কারণে আসলে এখনো যেহেতু জিনিসটা নতুন, সরকার আসলে প্রত্যেকটা ইস্যুই কনসিডার করবে আমার মনে হয়, করে একটা ফ্রেমওয়ার্ক ক্রিয়েট করবে। সো এটা আসলে কিছুদিন সময় লাগবে, বাট আশা করি সামনের দিকে এটা হবে। থ্যাংক ইউ ইউসুফ। আমি একটু ছোট করে, নট টু আনসার এনি কোয়েশ্চেন, বাট আমি জাস্ট বলতে চাচ্ছি যে যেহেতু যেটা আমরা আলোচনা করছি যেহেতু এটা একটা নতুন এরিয়া ফ্লারিশ করছে, অ্যান্ড অলসো নতুন এরিয়া ফর রিসার্চ অলসো, particularly from economic and social and regulatory aspects থেকে। So এটা আমরা শুরু করেছি, but as we have seen that there are so many unknowns are still there, and we have to, and অনেকেই জিজ্ঞেস করছেন যে এটাতে ইকোনমিতে কত কন্ট্রিবিউশন, and then in fact we also struggled to get data on that, to get information. So but এটা একটা work in progress বলতে পারি, since we have just started, but there are so many aspects of that. There is this multi-dimensionality of this issue. So amra eta choloman, we will keep working on this and on various aspects. So hopefully tokhon amra will be more aware of, and we will have more information to explain and make analysis, and also make more recommendation in order to have a developed platform economy which will be beneficial for both the entrepreneurs and the consumers as well, and also the youth population who are seeking jobs. So এটাই আমি বলতে চাচ্ছি। থ্যাংক ইউ। ধন্যবাদ ফাহমিদা। আমার মনে হয় যে that pretty well, very well captures the ethos coming out from our very rich discussion. আমার মনে হয় যে এটা আমাদেরকে, এটা একটা ইভলভিং ইস্যু আসলে আমাদের বাংলাদেশের জন্য, যদিও এটা এখন আস্তে আস্তে খুব দ্রুত এক্সপান্ড করে, এবং আমরা জানি যে টেকনোলজি লিপস এন্ড বাউন্ডসে এটা এক্সপান্ড করতে থাকে। সো এটার সাথে রেগুলেটরি মেকানিজম, ইনফ্রাস্ট্রাকচার, ভেরিয়াস ফিসকাল মনিটারি পলিসিস, এগুলো সামঞ্জস্য বিধান করা, এটা পলিসি মেকারদের জন্য অলওয়েজ কিন্তু একটা চ্যালেঞ্জ। টেকনোলজি এক ধাপ সামনের দিকে থাকে, সো ক্যাচিং আপ ইজ রিয়েলি চ্যালেঞ্জিং। কিন্তু আজকে আমাদের এই আলোচনায় খুবই রিচ আমি বলবো আলোচনা হয়েছে, এবং আমাদের সাথে যারা ছিলেন এবং ফেসবুকে যারা জয়েন করেছেন অনেকেই আমরা
এইসব টেকনোলজিক্যাল ইস্যুস গুলো হয়তো অতটা কনভার্সেন্ট না। আপনারা যারা আলাপ করলেন আমাদের অথার্স এন্ড আওয়ার প্যানেলিস্ট, সেদিক থেকে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটাও আরো বেটার হয়েছে এবং আমাদের যারা অথার্স তারাও অনেক কিছু আইডিয়া নিশ্চয়ই এখান থেকে পেয়েছেন। আমি যেটা দেখলাম যে সেখানে আমাদের এই আলোচনার ভেতরে বেশ কিছু কিন্তু ইস্যুজ উঠে এসেছে এবং সেখানে আমাদের স্কেলিং আপের যে চ্যালেঞ্জগুলো সেটা কিন্তু খুব বড়ভাবে আমার মনে হয় আসছে এবং এই স্কেলিং আপ করতে যে আমরা কিভাবে কোয়ালিটি অফ সার্ভিস মেনটেন করতে পারি এবং সেখানে রেগুলেটরি রিজিম কোনো সেখানে কি সেখানে আমরা আনবো, এখানে একটা কিছু সাংঘর্ষিকও আছে যে আমরা কি মার্কেট প্লেয়ারদেরকে এখানে তাদেরকে খেলতে দেব নাকি রেগুলেটরি রিজিমকেও সেখানে আমরা নিয়ে আসবো এবং সেখানে ভোক্তা এবং প্রডিউসারের স্বার্থ রক্ষার দুটোরই কিন্তু ব্যাপার আছে। সো আমি মনে করি যে এখানে অবভিয়াসলি অনেক জায়গায় কেবলমাত্র যে স্বার্থ রক্ষার জন্য ভোক্তার সেটার জন্য রেগুলেটরি রিজিম না, অনেক জায়গায় কিন্তু আছে যে মার্কেট ফেলিয়ার আছে, যেটা একজন বললেন যে হয়তো যিনি নাকি স্কেল আপ করছেন ওনার একার পক্ষে হয়তো এটা সম্ভব হবে না, কিন্তু সেখানে কিন্তু স্টেট ইন্টারভেনশন দিয়ে এগুলোকে ফেসিলিটেট করতে পারে। কিন্তু যেটা উঠে এসেছে সেটা হলো যে এনর্মাস এটা আমাদের পসিবিলিটিজ আছে সেখানে। একটা যেমন আমি যেটা দেখলাম যে পেমেন্টস এর ব্যাপারটা কিন্তু খুব একটা আমরা দেখছি গত কয়েক বছরে এটা একটা লিগালি আর্ন মানি ইললিগাল হয়ে যাচ্ছে বিকজ অফ এই রেমিটেন্স যেটা আসছে এটার বিভিন্ন ধরনের যে মেকানিজম আছে। সো সেইগুলোতে আমাদের দৃষ্টি দিতে হবে। ইনফ্রাস্ট্রাকচার অবভিয়াসলি এটাকে আরো আমাদের স্ট্রেংথেন করার কথা বলা হয়েছে। এইখানেই কিন্তু মার্কেট ফেলিয়ার, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে আমার ইন্টারনেটের স্পিড কি হবে, আমার অ্যাক্সেসটা ফেসিলিটেটেড হচ্ছে কিনা, এগুলোতেই কিন্তু স্টেটের ইনভেস্টমেন্টের একটা বড় দরকার। এটা কোনো ইন্ডিভিজুয়াল এন্টারপ্রেনার এটা করতে পারবেন না। সো এইটা হলো একটা সাইড। দ্বিতীয় আরেকটা সাইড যেটা আসছে সেটা হলো যে হিউম্যান রিসোর্স এটার জন্য গড়ে তোলা। সেখানে কিন্তু একাডেমিয়ার সাথে এই স্টার্ট আপ অ্যান্ড এই যারা প্ল্যাটফর্ম আছেন, ই কমার্স আছেন, তাদের যে একটা সংযোগের কথা এখানে কিন্তু খুব জোরে এসেছে। দেখা যাচ্ছে যে বেসিক স্কিলস গুলো হয়তো আমরা লার্নিং বাই ডুইং করতে পারছি, কিন্তু আমরা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, প্রোগ্রামিং এগুলোর দিকে যদি আমাদের যেতে হয় তাহলে কিন্তু একটা গ্যাপ এখানে আছে, সেটা কিন্তু আমাদের আলোচনায় উঠে এসেছে। তারপরে আরেকটা বিষয় যেটা উঠে এসেছে সেটা হলো যে আমাদের যেটা লাস্টে ইউসুফও বললেন যে আমরা আলোচনা করি নাই তেমন, ডেটা সিকিউরিটি, প্রাইভেসি, এই ইস্যুগুলো কিন্তু আমাদের এনশিওর করতে হবে। আরেকটা পয়েন্ট যেটা আসছে সেটা হলো লেবার রাইটস এর পয়েন্ট। আমি মনে করি ইটস ভেরি ইম্পর্টেন্ট। এটা ক্রমান্বয়ে এইসব ইস্যুগুলো কিন্তু আমাদের যত স্কেল আপ হবে, যত এইসব বিজনেস গুলো আসবে, সেগুলো কিন্তু এগুলো আমাদের আলোচনায় নিয়ে আসতে হবে এবং এটা আমাদের লেবার ল এগুলোকেও যুগোপযোগী করার সাথে এগুলো জড়িত বলে আমার মনে হয়। আমাদের আরেকটা যেটা এসেছে যে দেশীয় প্ল্যাটফর্ম গুলোকে আমরা আরো বেশি ব্যবহার করা কিভাবে আমরা করতে পারি, এটার সাথে স্কেলিং আপ জড়িত। কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আমরা বাইরের অনেক প্ল্যাটফর্ম ব্যবহার করছি এবং অনেক সময় বিজনেস ইত্যাদি অপরচুনিটি গুলো বাইরে চলে যাচ্ছে। তো সেই জায়গাটাতে দেশীয় প্ল্যাটফর্ম গুলোকে কিভাবে আমরা আরো ইনসেন্টিভাইজ করতে পারি সরকারের দিক থেকে, সেটা সরকার অনেক কিছু করছেন, স্টার্ট আপ ফান্ড থেকে শুরু করে যেটা লাস্টে বলা হলো এগুলো করছেন। এখানে আমি একটা ইস্যু জাস্ট একটু বলে শেষ করতে চাই, সেটা হলো যে গ্লোবাল যে রিজিম গুলো এই ই কমার্সকে রেগুলেট করে সেখানে কিন্তু বেশ বড় ধরনের চেঞ্জ আসছে এবং এখন কিন্তু WTO তে অলরেডি ই কমার্স রিলেটেড নেগোসিয়েশন গুলো শুরু হয়েছে। এটা WTO প্ল্যাটফর্মে হচ্ছে না, কারণ অনেক ডেভেলপিং কান্ট্রি বা লিস্ট ডেভেলপ কান্ট্রি এগুলোতে ডিসিপ্লিন আনতে গেলে আমাদের জন্য এটা কনস্ট্রেনিং ফ্যাক্টর হয়ে যায় কিনা এই সম্বন্ধে আমরা আশঙ্কা আছে। কিন্তু এগুলোকে প্লুরিল্যাটারাল নেগোসিয়েশন বলে, যে বেশ কিছু দেশ এগুলো একত্র হয়ে কিছু কিছু ডিসিপ্লিন নিয়ে আসতে চাচ্ছে, যেটা পরে WTO তে মাল্টিল্যাটারালাইজ করা হবে। আমার মনে হয় যে আমাদের আজকের যে আলোচনাটা হয়েছে সেটারও প্রেক্ষিতে আমাদের যারা এই রিসার্চটা করেছেন তারাও এই লিটারেচারটা যদি একটু দেখেন তো তাহলে কিছু ফরওয়ার্ড লুকিং সাজেশনও তারা হয়তো দিতে পারবেন যে গভর্নমেন্ট সেখানে কি স্ট্যান্ডটা নিতে পারে।
এই যে ই কমার্স বেসড যে নেগোসিয়েশন WTO-তে যেটা নাকি শুরু হয়েছে সেটার প্রেক্ষিতে। সো আমি আপনাদের আরেকটা যেটা সেটা এনফোর্সমেন্টের কথাটাও এসেছে এখানে, বিভিন্ন লস রেগুলেশনস এর এনফোর্স করা, যেটা আমাদের একজন প্যানেলিস্ট বললেন যে কেউ যদি মানেন এবং কেউ যদি মানেন না, যিনি মানেন না তিনি কিন্তু কম দামে হয়তো সার্ভিসটা দিচ্ছেন, হয়তো সেখানে কোয়ালিটিটা অত ভালো নাও হতে পারে। সো এইসব জায়গায় সরকারের এনফোর্সমেন্টেরও দরকার আছে। সো সরকারের বোথ ফেসিলিটেটরি ভূমিকা এন্ড এনফোর্সমেন্টের ভূমিকা আমার মনে হয় যে দুটোই দরকার আছে, এবং আমাদের অ্যাসোসিয়েশন গুলো বেসিসের প্রতিনিধিত্ব এখানে আছেন, শেয়ারও করলেন, সেখানে কিন্তু তারাও একটা বড় ভূমিকা রাখতে পারবেন। ইটস স্টিল অ্যান ইভলভিং সেক্টর, but enormous possibilities, enormous opportunities, both in terms of our expanding domestic market and also accessing the global market. দুই দিক থেকেই ভারতের এক্সপোর্টের কথা বলছিলাম, $150 বিলিয়ন। হ্যাঁ, সো সেখানে আমাদের যদি ইকোনমির সাইজও আমি ফ্যাক্টর ইন করি তাহলে তো আমাদের 10 ভাগের 1 ভাগ $15 বিলিয়ন হওয়ার কথা। হ্যাঁ, এবং আমাদের এত ট্যালেন্টেড পুল আছে, আমাদের সবসময় সবাই বলে যে কুইক লার্নিং নেশন আমরা। হ্যাঁ, সো এইসব জায়গাগুলোর অপরচুনিটি গুলোকে আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে। এবং লাস্টে যেটা আমি বলবো যে ইভেন আমাদের পণ্যের ক্ষেত্রেও যদি আমরা প্রতিযোগিতা সক্ষমতা রাখতে হয়, আমার রেডিমেড গার্মেন্টসে যদি আমি কম্পিটিটিভ হতে হয়, তাহলে ওইটার মধ্যে যে এমবেডেড সার্ভিসেস আছে সেগুলোর আমি যদি ভালোভাবে দিতে না পারি, আমার কিন্তু রেডিমেড গার্মেন্টসও কিন্তু কম্পিটিটিভ হবে না, লেদারও কম্পিটিটিভ হবে না। সো এই যে এমবেডেড সার্ভিসেস কম্পিটিটিভনেস, এটাও কিন্তু খুবই আমার মনে হয় যে প্রয়োজন হবে ইন গোয়িং ফরওয়ার্ড। আমি আর একবার সবার পক্ষ থেকে সিপিডি এবং আমাদের পার্টনার অর্গানাইজেশন FES বাংলাদেশ অফিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। খুবই আমার মনে হয় ফ্রুটফুল একটা ব্যতিক্রমী একটা আলোচনা আমরা করলাম, এবং আমাদের প্যানেলিস্টদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমাদের যারা অথর ছিলেন ডক্টর ফাহমিদা, ইউসুফ এবং আমাদের কলিগ যারা এটার মধ্যে যুক্ত ছিলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। FES কে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে ছিলেন। FES আমাদের ফেসবুকে যারা যোগ দিয়েছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, এবং আমাদের সিপিডির যারা অভ্র ভট্টাচার্য এবং তার সহকর্মী যারা ছিলেন, তাদের সারোয়ার ইর্তেজা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের সাথে আমাদের রিসার্চ ডাইরেক্টর ডক্টর মোয়াজ্জেম ছিলেন, অংশগ্রহণ করেছেন আলোচনায়, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের প্রতি আরেকবার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের আজকের আলোচনার এখানে সমাপ্তি টানছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।